আজকে আমরা কথা বলবো বল্টিমোর থেকে বেঙ্গল। আমি তো তুই তখন বাল্টিমোরে বাচ্চা ছিলি, তখন গেছিলি, সেই তখন থেকে আমরা এন্টারপ্রেনারশিপের কথা বলছি। হায় ভগবান, এই হয়ে গেল, এই বর্দা এসে আমার পুরো পডকাস্টের যেই ফ্লোটা ছিল নষ্ট করে দিল। বাট এটাই দরকার। মানি ইজ নট এ প্রবলেম। দুটো প্রবলেম আছে, একটা হচ্ছে স্কিলের, সেকেন্ড প্রবলেম হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল তো মার্কেট না, তো পকেট নেই। বাঙালি প্রোডাক্টের একটা ইন্টিগ্রেটেড মার্কেট এস্টাবলিশ করা দরকার। আজ ওয়েস্ট বেঙ্গলে যদি 500টা প্রোডাক্ট থাকে, যাতে ওখানে ওরা প্রোডাক্টটা দিতে পারে। থিঙ্ক অফ দিস এজ অ্যান অ্যামাজন ফর দ্য বেঙ্গলিজ। আমাদের বাংলায় প্রত্যেক জায়গায় অবভিয়াসলি যেখানে গভর্নমেন্ট স্কুল রয়েছে, পিপিপি মোডে স্কুল রয়েছে, তাদের মধ্যেও তো বাচ্চারা আছে যাদেরকে উদ্বুদ্ধ করা যেতে পারে, এই স্টার্ট আপের কিডাটা ঢুকিয়ে দেওয়া যেতে পারে। ইউএসএ তে যারা সাকসেসফুল এন্টারপ্রেনার, যারা যে বিলিয়নার, ম্যাক্সিমাম স্ট্যানফোর্ড, এমআইটি, দ্য টপ ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছে, রাইট? টপ ট্যালেন্টগুলো তুই নিজেও দেখতে পাচ্ছিস যে সেটা শুধু আইটি যেই নিচ্ছে, বাইরে প্রিপারেশনের বাইরে কিছু ভাবছে। সবাই জানতে চাইছে যে এই অটল ইনোভেশন যোজনাটা কি, তুই কি করে যুক্ত হলি? যে নীতি আয়োগের একটা স্কিম আছে অটল ইনোভেশন মিশন বলে, যার আন্ডারে স্টার্ট আপসদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ইনস্টিটিউশনদেরকে একটা বড় মাত্রা সাপোর্ট দেওয়া যায়। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আরেকবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টু দ্য মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেন পডকাস্ট। আজকে চলে এসেছি আমরা ডক্টর বিপ্লব পালের সঙ্গে, এবং আজকে আমরা কথা বলবো বল্টিমোর থেকে বেঙ্গল। আমি তো তুই তখন বাল্টিমোরে বাচ্চা ছিলি, তখন গেছিলি, সেই তখন থেকে আমরা এন্টারপ্রেনারশিপের কথা বলছি। আর সবচেয়ে বড় কথা, আমি তো মিডিয়া তো চালাই ইনফর্মালি, হ্যাঁ, এত ফর্মালিটিজের দরকার নেই। ভগবান, একদম প্রথম থেকেই হচ্ছে, তুইও ক্যালকাটা নিয়ে পড়ে আছিস, আমিও ক্যালকাটা নিয়ে পড়ে আছি, টু মেক ক্যালকাটা গ্রেট এগেন, সবাই জানে। এবার প্রশ্ন হচ্ছে, বল, একটা তো পুরো তুই হইচই ফেলে দিয়েছিস। আমি তো ব্যাঙ্গালোর থেকে কালকে রাত্রিতে ফিরলাম, সবাই জানতে চাইছে মেঘদূত করছেটা কি। হায় ভগবান, এই হয়ে গেল, এই বর্দা এসে আমার পুরো পডকাস্টের যেই ফ্লোটা ছিল নষ্ট করে দিল। বাট এটাই দরকার। ফ্লো নষ্ট না হলে ন্যাচারাল এন্টারপ্রেনারশিপও হবে না। ফ্লো নষ্ট হলে আমরা আগের দিনে যেভাবে এগিয়ে যেতে চাই দ্রুত গতিতে, সেটাও হবে না। তাহলে আজকের এইসব স্ক্রিপ্ট ক্যান্সেল, নো স্ক্রিপ্ট, কোনো দরকার নেই। আজকে আমরা কথা বলবো এন্টারপ্রেনারশিপ নিয়ে। কারেক্ট। এবং না, সবচেয়ে বড় কথা হচ্ছে, লোকজন ভীষণ এক্সাইটেড, সবাই জানতে চাইছে যে এই অটল ইনোভেশন যোজনাটা কি, তুই কি করে যুক্ত হলি, তোর জার্নিটা বল, যাতে লোকজন বুঝতে পারে। আজকে তুই এখানে কি করে পৌঁছালি, তারপর তফকোর্স আমি তোকে জিজ্ঞেস করবো ওরা কি করে অ্যাপ্লাই করবে, তো পোর্টাল রেডি, আমি সব কিছু জানি। ইউ আর কামিং ব্যাক টু দ্যাট। আমাদের জার্নিটা এই এন্টারপ্রেনারশিপ নিয়ে কিন্তু শুরু হয়, আমি বিদেশ থেকে যখন প্রথমবার ফিরি 2017 সালে, তখন থেকেই বুঝি যে যেভাবে এন্টারপ্রেনারিয়াল ইকোসিস্টেম তৈরি হয় সেইটা বিদেশে যেভাবে হয়, সিলিকন ভ্যালিতে, আমি যেহেতু স্ট্যানফোর্ডে পড়াশোনা করেছি, ফ্রান্সে পড়াশোনা করেছি, সেইখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ইনোভেশন ইকোসিস্টেমগুলো ইউনিভার্সিটি লেভেল থেকে বাচ্চারা তৈরি করছে স্টার্ট আপস। এবং সেইটা সেই সময় কিন্তু আমি আমাদের বাংলার ইউনিভার্সিটিগুলোতে একদমই দেখতে পাচ্ছিলাম না। যেহেতু টেকনো ইন্ডিয়ার সাথে ফ্যামিলিয়ার সম্পর্ক, এবং সেইখানটায় আমরা দেখছি যে এত বড় একটা অপরচুনিটি রয়েছে, আমাদের এতগুলো টেকনিক্যাল কলেজ, আমাদের মনে হলো যে কোনোভাবে যদি আমরা এই স্টার্ট আপগুলো তৈরি করার পিছনে তাদের সাপোর্ট না দিতে পারি, তাদের জায়গা না দিতে পারি, তাদের ফান্ডিং না দিতে পারি, তাহলে খুব বেশি এগোনো যাবে না। কিন্তু অ্যাজ অ্যান ইনস্টিটিউশন আলাদাভাবে পুরো ইকোসিস্টেমটাকে তুলে ধরা ডিফিকাল্ট। তখন আমরা রিয়েলাইজ করলাম যে দেখি গভর্নমেন্টের কী কী স্কিম আছে যেটার মধ্যে থেকে একটা স্টার্ট আপ ইকোসিস্টেম বেঙ্গলের জন্য তৈরি করা যায়। বেরোলো যে নীতি আয়োগের একটা স্কিম আছে অটল ইনোভেশন মিশন বলে, যার আন্ডারে স্টার্ট আপসদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ইনস্টিটিউশনদেরকে একটা বড় মাত্রা সাপোর্ট দেওয়া যায়। এবং সেই সাপোর্টে আমরা 5 বছরে প্রায় 500টা স্টার্ট আপকে একদম প্রথম ফ্রম ডে ওয়ান উই ক্যান গিভ দেম অ্যাক্সেস। অ্যাপ্লাই করা হয় 4 বছর আগে প্রায়। কিন্তু এই আজকে আমরা বলতে পারছি এটা গর্বের সাথে যে ফাইনালি এই ফান্ডটাও এসে গেছে। এবং আমাদের আগামী 26শে জুলাই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক লাহিড়ী, উনি আবার বাঙালি এবং উনি বালুরঘাট থেকে, উনি নিজে আসছেন আমাদের এই স্টার্ট আপ ইনকিউবেটরটা, যার নাম দেওয়া হয়েছে এআইসি টেকনো, অটল ইনকিউবেশন সেন্টার, টেকনো ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন কাউন্সিল। এটা ওপেন করতে 26 তারিখে কলকাতা শহরে এই কাজটা হচ্ছে, যার মাধ্যমে বাংলার এবং কলকাতার তো বটেই, বাট বাংলার গ্রাসরুটস লেভেলের স্টার্ট আপদেরকে আমরা সাপোর্ট দিতে পারি। এবং 500টা স্টার্ট আপকে আমরা নেক্সট 5 বছরে সাপোর্ট দেওয়ার জন্য, নট জাস্ট উইথ ফান্ডস, ইনকিউবেশন, মেন্টরশিপ, ল্যাবস, প্রোটোটাইপিং সাপোর্ট, ফ্যাব ল্যাব, এবং
তার সাথে ইভেন্টস করা, একদম মানে স্কুলে স্কুলে কলেজে কলেজে ঢুকে যাতে আমাদের বাচ্চাদেরকে এই মানসিকতাটা চেঞ্জ করা যায় যে বাংলায় বাচ্চা মানেই তারা চিন্তা করছে আমি যাব কোথায় চাকরি করব, তুমি এটা তোমার স্কুলের চাকরি আর ব্যাপারে কিছু ভাবতেই পারে কি না। ভাবতেই পারছে না, তারা ভাবতেই পারছে না কি করে আমাদের দেশটাকে গঠন করব, আমরা গড়বো কিরম করে, সেই জিনিসটা করার জন্য কিন্তু এন্টারপ্রেনারশিপ ছাড়া আমার না মনে আমি হয় না কোনো ওটা উপায় নিয়ে আছে। আসবো এখন খুব ইমিডিয়েটলি পডকাস্টে যে প্রশ্নগুলো পাচ্ছি ফার্স্ট হচ্ছে যে অ্যাপ্লিকেশন কবে ওপেন হচ্ছে, অ্যাপ্লিকেশন পোর্টালটার লিঙ্কটা দিতে হবে এবং কারা অ্যাপ্লাই করতে পারে, খুব বেসিক কোশ্চেন। আমাদের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়ে গেছে, ওয়েবসাইটের নাম যেটা আমরা দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো। www.aic-techno.com, আমরা লিঙ্কের মধ্যে দিয়ে দেবো। খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে স্টার্ট আপরা অলরেডি একটা কোম্পানি ফর্ম করে ফেলেছে, তুমি যদি কোম্পানি না থাকে তাহলে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে না। মানে মিনিমাম কোম্পানি ফর্ম করতে, মিনিমাম আচ্ছা একটা এটা কি কোম্পানি, প্রাইভেট লিমিটেড এলএলপি বোথ আর both অ্যাকসেপ্টেড? are accepted. Private limited slightly preferred because যখন আমরা এটা নট ফ্রম আ অ্যাপ্লিকেশন স্ট্যান্ড পয়েন্ট, বাট যখন আমরা কোম্পানিটাকে বড় করার চেষ্টা করব, যখন আমাদের অন্য আরো স্কেল ইনভেস্টাররা আসবে, তখন কিন্তু তারা এলএলপিতে রাইট, ঢুকতে ক্যাপ টেবিলে পারবে না। এটা পারবে না। তো তাই জন্য তোমাদের যদি কোম্পানি থাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাহলে তোমরা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করতে পারবে। ডাজেন্ট ম্যাটার আমরা প্রি রেভিনিউ কিন্তু পোস্ট ইনিশিয়ালি রেভিনিউ, এলএলপি তো নেওয়া যায়, ইনিশিয়ালি ইনিশিয়ালি আমরা এলএলপি নিয়ে ইভেন্চুয়ালি ওটাকে আমরা এই ইনকিউবেশনের মাধ্যমে ওটাকে প্রাইভেট লিমিটেডে কনভার্ট করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। তাদের অফিস স্পেস এখন তৈরি হচ্ছে পুরো দমে, প্রায় 1010 স্কোয়ার ফিট আমাদের অফবিট বলে যে জায়গাটা ইএম বাইপাসের ওপরে, আগে যেটা ল্যান্ডমার্ক হোটেল ছিল সেটাকে কনভার্ট করা হয়েছে স্টার্ট আপ ইনকিউবেটরে। তার প্রায় 3-4টে তলা নিয়ে এমন একটা অদ্ভুত সুন্দর ইনকিউবেটর তৈরি হচ্ছে, যেখানে শুধুমাত্র তোমরা এসে স্টার্ট আপ এর ওপরে কাজ করতে পারবে না, তোমরা সেখানে থাকতে পারবে। সেখানের ভেতরে 24/7 জিম আছে, সেটার ভেতরে খাবার জায়গা আছে, ক্যাফে আছে। তুমি অনেক রকম এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেম দেখেছো বিপ্লবদা, তুমি গোটা পৃথিবীতে দেখেছো, সব জায়গাতেই স্টার্ট আপরা যেরমভাবে কাজ করে এটা কিন্তু গতানুগতিক ব্যবসা করার মতো নয়। সেটা আমার রাত্রি 3টের সময় তোমার একটা আইডিয়া আসলো, তুমি পুরো টিম ডেকে নিয়ে একটা মিটিং করছো, সেখানে সবসময় ওই জায়গাটা খোলা থাকতে হবে। ওই অপরচুনিটি, ওই ফেসিলিটিটা কিন্তু তৈরি করা হয়েছে যে ওইটা করার পরে তোমার যদি মনে হয় যে গিয়ে একটু জিমে গিয়ে ওয়ার্কআউট করে আসি, হ্যাঁ। তারপরে গিয়ে ভোরবেলা ব্রেকফাস্ট করে তারপর আবার কাজে লাগি, ওই পুরো বিল্ডিংয়ের মধ্যে কিন্তু সবকটা ফেসিলিটি আচ্ছা ওরমভাবে দেওয়া এখানে রয়েছে। আর একটা প্রশ্ন আমি খুব ফ্রিকোয়েন্ট পেয়েছি আমাদের ওটা টিজারটা ফেলার পর, যে অবভিয়াসলি কলকাতায় হচ্ছে খুব ভালো ব্যাপার, কিন্তু ধরা যাক কেউ বালুরঘাটে আছে, কেউ দার্জিলিংয়ে আছে, কেউ বর্ধমানে আছে। আমার যেটা বাংলা ঘুরে মনে হচ্ছে বাংলার এই গ্রাম শহর এবং এই শহরগুলোতে এন্টারপ্রেনারশিপ অ্যাকচুয়ালি বেশি অপরচুনিটি আছে বিকজ অফ দ্য র মেটেরিয়াল। একদম সবচেয়ে বড় কথা, যারা ব্যবসা করতে চায়, ধরে নে 50-60 কাঠা জমি সবার আছে, 2 কাঠা বেচলেই কয়েক কোটি টাকা উঠে যায়, উইচ ইজ এ ব্লেসিং বাই দ্য জমির একদম ভালো দামটা। একদম। তো ওরা আমাকে জিজ্ঞাসা করছে ক্যালকাটা ইনকিউবেশন হলে যারা জেলার ছেলে মেয়েরা কি করে সুবিধা পাবে, সেটা নিয়ে কি পরিকল্পনা? কারণ তুই আমাকে বলেছিলি, যশোর ক্লারি বলেছেন যে প্রতিটা জেলায় অন্তত ডজন খানেক স্টার্ট আপ তৈরি করতে হবে। আর সেটা করার জন্য আমরা একটা হাব অ্যান্ড স্পোক মডেলে কাজ করব। আমাদের কলকাতার যে ইনকিউবেটরটা, দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ দ্য হাব, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের স্পোক তৈরি করতে হবে। এটা হবে দুটো কাজের মাধ্যমে। এক হচ্ছে স্কুলগুলোতে, আমাদের বাংলায় প্রত্যেক জায়গায় অবভিয়াসলি যেখানে গভর্নমেন্ট স্কুলস রয়েছে, পিপিপি মোডে স্কুল রয়েছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এবং প্রাইভেট স্কুলসও, তাদের মধ্যেও তো বাচ্চারা আছে যাদেরকে উদ্বুদ্ধ করা যেতে পারে, এই স্টার্ট আপের কিরাটা ঢুকিয়ে দেওয়া যেতে পারে। ওটা তো করতেই সেটা হবে। করতেই হবে, ওটা সেটা আমি না। একটা মানে আমরা একটা সেপারেট পডকাস্ট করব তার উপর, বিকজ বিন ট্রাইং দ্যাট, বাট লেট এখন ফোকাস করা যাক যে যারা করতে চাইছে। ধর আমি এই ঘোষণাটা পর তুইও ফোন পেয়েছিস, আমিও ফোন পেয়েছি, এবং এটা গোটা পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু কলকাতা থেকে ইনফ্যাক্ট কম। হুম। ম্যাক্সিমাম এগ্রিকালচার রিলেটেড স্টার্ট আপ, তো তাদের কেউ কি এখানে এসে ইনকিউবেট করতে হবে, না তারা অ্যাকচুয়ালি অনলাইন করলো, এখানে মাঝে মাঝে এসে দেখা সাক্ষাৎ করলেই হবে? অবশ্যই আমাদের মেন্টর নেটওয়ার্কটা পুরোপুরি অনলাইনে অ্যাভেলেবল। অপশনাল হচ্ছে কোওয়ার্কিং স্পেসগুলো এসে করতে পারে ব্যবহার। অপশনাল হচ্ছে ল্যাবগুলো, আমরা কী কী রকম ল্যাব বানাচ্ছি, এখানে একটু স্টার্ট আপটাকে আমাদের কী কী টাইপের স্টার্ট আপকে আমরা সাপোর্ট দিতে পারবো এটা বলে নেওয়া খুব প্রয়োজন। অশোক লাহিড়িজি চাইছেন যে আমরা খুবই ম্যানুফ্যাকচারিংয়ের ওপর ফোকাস দিই, কারণ বাংলা গড়ার জন্য ম্যানুফ্যাকচারিং খুবই কিসের প্রয়োজন হবে। ম্যানুফ্যাকচারিং? হ্যাঁ, সব রকমের ম্যানুফ্যাকচারিং। আমরা কিন্তু এটাও বলছি অ্যাগ্রো প্রোডাক্টস, যেটা বাংলার কৃষি মূলক যে কাজকর্মের মধ্যে অ্যাগ্রো প্রোডাক্টস, ফুড প্রসেসিংয়ে আমরা স্পেশাল একটা ফোকাস দেবো। অ্যাগ্রিটেক উনি চাইছেন কী করে আমরা লেটেস্ট টেকনোলজি যেগুলো পৃথিবীতে লোকে ব্যবহার করছে, আমেরিকাতে ব্যবহার অ্যাকচুয়ালি হচ্ছে, এটা ফ্রান্সের সাথে খুব মানে ফ্রান্স এবং নেদারল্যান্ড ইজ দ্য ওয়ার্ল্ড টপ ইন এগ্রিকালচার টেকনোলজি। এবং বিকজ ওদের অপটিমাইজড অ্যাগ্রিকালচার হচ্ছে, তার
এই যদি আমরা মনে করি যে 1 বিঘা জমি আছে, সেইখান থেকে বাংলায় আমার যত ফসল ফলানো যেতে পারে, সেটা দেখতে গেলে নেদারল্যান্ডসে সেই হাইয়েস্ট কোয়ালিটি হুম, অফ প্রোডিউস, ক্রপস, তার সাথে টেকনোলজি ব্যবহার করে সেটা 10 টাইমস হয়তো বেশি করা যেতে পারে। তো আমাদের স্টার্টআপের কাজটা কি? শুধু তো সবাইকে সাপোর্ট দিলাম, একটা যে হয়ে গেল তোমার কোম্পানি আসলো ইনকিউবেট করলো, সেটা না নয়। অবশ্যই না। হাউ টু অপটিমাইজ দ্য প্রোডিউস, হ্যাঁ, সেটাকেও আমাদের দেখতে হবে। হাউ টু অপটিমাইজ মার্কেটিং, সেটাও আমাদের দেখতে হবে। আমরা কি তৈরি করছি? আমরা কিন্তু একটা ইকোসিস্টেম তৈরি করছি। বাংলার ইনকিউবেটর, কলকাতা শহরের ইনকিউবেটর, তার মধ্যে 3টে ভার্টিক্যাল। প্রথম ভার্টিক্যাল টেকনোলজি, সেটার মধ্যে আসছে ম্যানুফ্যাকচারিং, এআই ব্যবহার করে আমরা কি করে ম্যানুফ্যাকচারিং স্টার্টআপ, অ্যাগ্রোটেক থেকে শুরু করে এডটেক, মেডটেক যা আছে সবটা হচ্ছে একটা বাকেট। 2 নম্বর বাকেট হচ্ছে সোশ্যাল এন্টারপ্রেনিউরশিপ, সাস্টেনেবিলিটি ইন সোশ্যাল ইনোভেশন, সেটা একটা বড় বাকেট। 3 নম্বর হচ্ছে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট। আজকের বাঙালি, শুধু মানুষজন, শুধু না মাত্র স্টার্টআপের নয়, মানুষজনের অসুবিধে হচ্ছে তারা ডক্টর বিপ্লব পালের মতো ভালো কথা বলতে পারে না। তারা ঠোঁট কাটা নয়, তারা নিজেদের কথা ভালো বুক চাপড়ে বলতেও পারে না, মিনমিন করে, চক্ষু লজ্জা করে। চক্ষু লজ্জা করে কি করে স্টার্টআপ তৈরি হবে তুমি বলো? তৈরি করছে এত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু সেগুলো না মানুষের বেচতে কাছে পারে না। পৌঁছানোর কোনো উপায় না, নেই। না, স্পিকিং অফ দ্যাট একটা খুব ভালো পয়েন্ট করেছি, এটা আমি করতামই। এবার লোকজন আমাকে যে প্রশ্নটা করেছে, আমি ফেসবুক এবং ইউটিউব থেকে দেখে বুঝতে পারলাম যে তারা ধর ১ম এ আমাকে একটা ওদের মানে লোকজনকে একটা ক্ল্যারিটি দিতে হবে। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা যারা করবে তারা সিরিয়াসলি নিচ্ছে। হুম। দে হ্যাভ টু টেক ইট অ্যাজ এ সিরিয়াসলি অ্যাজ এ ক্যারিয়ার। এই নয় যে পার্ট টাইম করলে কেউ সাকসেসফুল হবে, রাইট? তো ওরা যেটা জানতে চাইছে যে আজকে যে ওরা অ্যাপ্লাই করলো ধর এখানে, তো রিভিউটা কিভাবে হবে? ট্রান্সপারেন্সি ইজ রিকোয়ার্ড, হুম। সেটা তোর কাছে জানতে চাইবো। তারপরে প্রশ্নটা হবে যে কবে নাগাদ রেজাল্ট আউট হবে যে কারা চান্স পাচ্ছে। যারা চান্স পাচ্ছে তারা গভর্নমেন্ট থেকে কি, কি সুবিধা পাচ্ছে এবং হুম। ইনকিউবেশন থেকে ইকোসিস্টেম মাধ্যমে, যেটা নিয়ে আমরা একটা আলাদা পডকাস্ট করবো ডিটেলসে, যে কিভাবে যে তোর সাথে প্ল্যানিংটা হচ্ছে, ইকোসিস্টেম, মেন্টর সিস্টেম, ইনভেস্টমেন্ট, প্রাইভেট নেটওয়ার্ক সব আসছে। কিন্তু আপাতত লেটস ফোকাস অন দ্য ফ্যাক্ট অ্যাপ্লাই করলো, কবে রেজাল্ট আউট হবে, তারপর তারা কিভাবে ইনকিউবেট করবে, ইনকিউবেট করার ফলে গভর্নমেন্ট থেকে কি, কি সুবিধা পাবে। এই জিনিসগুলো একটু যদি ডিটেলসে বল ইন টার্মস অফ ক্লিয়ার কাট। তো তাহলে আমাদের অ্যাপ্লিকেশনস আর অলরেডি লাইভ, আমাদের হ্যাঁ, ওয়েবসাইট আজকে ইজ আমরা অলরেডি। এটা লাইভ করে দিচ্ছি, ওখান থেকে অ্যাপ্লাই করতে পারে। বাই দ্য ওয়ে বলে রাখি, অ্যাপ্লিকেশনে আমাকে লোক হয়তো পরে খিস্তি মারবে, কারণ ও একটা ছোট করেছিল, আমি ওটা বড় করে দিয়েছি। বলছি না, যারা এন্টারপ্রেনার হবে আমি দেখতে চাইছি কত টেনাসিটি আছে। সত্যি, গিভ দ্য ডিটেলস। প্রথমে আমরা বলেছিলাম শুধু একটা লেটার অফ ইন্টেন্ট মতনই, কিন্তু যেটা বিপ্লব বলল যে আমরা ইন্টেন্ট দিয়ে এখানে কিছু কাজ হবে না। যদি তোমাকে সত্যি কাজ করতে হয় তাহলে খাটনি আছে, তোমার 0.5 ঘন্টা কিন্তু সময় লাগবে মিনিমাম হ্যাঁ, এই ফর্মটা ফিল আপ করার জন্য, কারণ 5টা না 6টা পেজ আছে, গিয়ে 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 তোমাকে আমি ফর্মটা ফিল চাইছি যে করতে হবে। ওদের টেনাসিটিটা দেখতে চাইছি, হোক। আছে এটা গেল, এটা করার পর কবে নাগাদ কিভাবে রিভিউ হবে? কারণ এই রিভিউইং যে ট্রান্সপারেন্সি থাকবে, একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ বোর্ড থাকবে, এগুলো সবার জানা উচিত। তো এই পুরোটা বল যাতে পিপল অবশ্যই হ্যাভ দ্য কনফিডেন্স। আমাদের মেন্টর নেটওয়ার্কে প্রত্যেকটা যে 3টে ভার্টিক্যাল হয়েছে, সেই 3টে ভার্টিক্যালের জন্য ভার্টিক্যাল হেড অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। এখন কারেন্টলি হায়ারিং প্রসেসটাও চলছে প্যারালালি। কিন্তু আপনারা যারা যদি স্টার্টআপ এক্সপিরিয়েন্স থাকে বা স্টার্টআপ ইনকিউবেটর চালানোর এক্সপিরিয়েন্স থাকে, ইউ ক্যান অলসো অ্যাপ্লাই টু জয়েন দ্য স্টার্টআপ অ্যাজ অ্যান এমপ্লয়ি, এই স্টার্টআপ ইনকিউবেটর অ্যাজ অ্যান এমপ্লয়ি। আমাদের ভার্টিক্যাল হেডস আর টপ মেন্টার্স ফ্রম দিস 3 fields, দে হ্যাভ অলরেডি জয়েন্ড ইন। এর পরের যেটা হচ্ছে, এই প্রত্যেকটা বাকেট অনুযায়ী, যে অ্যাগ্রোটেকের 3জন বা 4জন মেন্টর থাকবে, আমাদের মেডটেকের 3-4জন মেন্টর থাকবে, এডটেক, মানে প্রত্যেকটা সেক্টর ওয়াইজ কিন্তু আমাদের মেন্টরশিপ পুলটা অলরেডি তৈরি হওয়া শুরু হয়েছে। এই মেন্টররা আমাদের এখন হাজার হাজার স্টার্টআপসরা অ্যাপ্লাই করবে, সেখান থেকে মেন্টর পুলরা একটা ইন্ডিপেন্ডেন্টলি তাদের যোজনা করে নিয়ে এখান থেকে বের হবে কোন স্টার্টআপরা কালকে আমাদের ইনকিউবেশন প্রথম কোহর্টে জয়েন করতে পারবে। না, কোহর্ট। এখানে আমি একটা বলি, হুম। আমি নিজেও তো আমার ক্যারিয়ার শুরু করেছিলাম অ্যাকচুয়ালি সিমিলার, হুম। মানে অ্যাকচুয়ালি তখন ওবামা ছিলেন। তোকে একটা হুম। ভালো গল্প বলি এখানে। হুম। ওবামা $20 বিলিয়ন দিয়েছিল আর কি, সিমিলার টাইপের। অটল যোজনাটা কিন্তু ওবামার থেকে ইন্সপায়ার্ড, সেম আচ্ছা। সিস্টেম। হ্যাঁ, তো ওরা একই রকম প্রতিটা কাউন্টির ইকোনমিক ডেভেলপমেন্টে টাকাটা দিত, এবং আমিও পেয়েছি টাকা, কারণ আমি বলছি তো আমি ওইভাবে স্টার্ট করেছি ইউএসএতে, হুম। এবং আমাদের এরকম ইনকিউবেশন ছিল। তো ওখানে একটা আমার মনে আছে যে সিলেকশন প্রসিডিওরে প্রথমে যেটা করলো ফর্ম ফিল আপ, তারপর কিন্তু যারা সিলেক্টেড হয় তারা ফিজিক্যালি কেমন, মানে অনলাইনে ইন্টারভিউ। তো হবে না, তাদের একদম। একটা ইন্টারভিউ প্রসেস ছিল যে 3জন ফাউন্ডার, তাদের মধ্যে রিলেশনশিপ কীরকম, মানে হ্যাঁ, জেল করছে কিনা, এনার্জি লেভেল কি, ওটা কিন্তু সবাই সেটা ছাড়া দেখে। তো হবে না। এটা হবে না, তো হবে সেই না। সেই প্রসেসটা কি থাকছে এখানে? অবশ্যই। আমাদের প্রথম কোহর্ট সিলেকশন হচ্ছে, আমরা এবার ক্যাপ করেছি 50টায়। আচ্ছা, তো তার মানে ফার্স্ট ইয়েতে 50 মতো সিলেক্ট ফার্স্ট করছে। ইয়েতে 50 মতো সেটা হবে। কি মানে জেলা থেকে, কলকাতা থেকে মিশিয়ে সব বেস্ট? জায়গা থেকে আচ্ছা, আসতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। এবং এটা আমাদের কিন্তু যেহেতু এই রিজনে খুব বেশি
আটল ইনকিউবেশন ওয়েস্ট বেঙ্গলে তো নেই, নেই। এই রিজনেই খুব বেশি আটল ইনকিউবেশন সেন্টার নেই। তাই জন্য নীতি আয়োগ থেকে আমাদেরকে এটা একটা রিকোয়েস্ট করেছে যে পুরো ইস্ট রিজনের জন্যই যাতে আমরা সাপোর্ট দিতে পারি। আমরা বলছি যে প্রথম কোহর্ট দুটো অ্যাটলিস্ট আমরা চেষ্টা করছি একটু ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক রাখার, তারপরে উই ক্যান গো লিটল বিট আমাদের যেরকম সেভেন সিস্টার্স নর্থ ইস্টেও হুম। কিন্তু প্রচুর স্টার্ট আপস তৈরি হচ্ছে, প্রচুর স্কোপ আছে, প্রচুর আমি স্কোপ আছে। নিজেও আমরা নর্থ ইস্টে স্কোপিং তুমি করেছি। দেখেওছো সেইটা, তো আমাদের উই ডোন্ট ওয়ান্ট টু লিভ দেম অ্যাসাইড অ্যাজ ওয়েল। যদিও আসামে নেস্ট বোধহয়, গুয়াহাটিতে বোধহয় একটা গুয়াহাটিতে নেস্ট অলরেডি বলে আছে, একটা নেস্ট আছে, আছে অলরেডি। কিন্তু সেটা খুব বেশি যে সাপোর্ট দিতে পারছে সেরকম নয়, সেটা হয়তো না, খানিকটা আমাদের অ্যাকচুয়ালি উপর আমি আসবে। বলি এখানে আমার দর্শকদের, অনেকে বললো আছে এটা গভর্নমেন্টের প্রোগ্রাম, কেন একটা বেসরকারি ইউনিভার্সিটির থ্রুতে করা হচ্ছে। তো আমি নিজে এটার আনসারটা দিইনি, কারণ আমি ভেবেছিলাম এই পডকাস্টের জন্য হুম। আনসারটা আমি দেবো। কারণ এর আগে আমি আইটি ইনকিউবেশনের সাথেও যুক্ত ছিলাম, আমি আইএম এবং আইএসআই ইনকিউবেশনেও আর দেখেছি। তুমি নিজেও আইআইটি স্টুডেন্ট। না না, আমি আইটি ইনকিউবেশনে ছিলাম অ্যাক্টিভলি, মানে আমি বাল্টিমোরে ইনকিউবেট করার পর আইটি খড়গপুরে স্টেপে ইনকিউবেট করেছি। একটা সমস্যা কি হচ্ছে যে আইআইটি আইআইএম যেগুলো বড় ইনস্টিটিউট, আইএসআই, এদের ইনস্টিটিউশনাল ম্যান্ডেট থাকে, রাইট? সেখানে পলিসি চেঞ্জটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। হুম তুই টেকনো ইন্ডিয়া করা যেটা সুবিধা হবে প্রাইভেট জন্য, বাট ইউ ক্যান টেক এ ভেরি কুইক ডিসিশন, যেটা স্টার্ট আপের জন্য দরকার। হুম আমার নিজের আইআইটিতে ইনকিউবেট করার বা স্টেপে অ্যাকচুয়ালি আমরা প্রায় 18 মাস মতো ছিলাম আইআইটি খড়গপুরে, প্রথম যখন আমি মানে এন্টারপ্রেনারশিপ স্টার্ট করি। তো আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, অবভিয়াসলি আইটিতে তো গ্রেট ফেসিলিটি আছে, সব কিছু আছে, কিন্তু ফেসিলিটি কিন্তু আইটি ছাড়া আইটি বাইরের লোকজনও নিতে পারে, কোনো ঠিক। অসুবিধা নেই। কিন্তু পলিসি লেভেলে যখন হেল্প দরকার হয়, হয়তো আমি বললাম যে দেখো আমি ইউএসএতে এটা দেখেছি, আপনারা এটা করুন, আমার খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু বলে না, আচ্ছা তাহলে ডিরেক্টরের কাছে যেতে হবে, এখানে কমিটি বসাতে হবে, মিটিং ডাকতে হবে, করতে করতে সেনেটে 6 নিতে মাস হবে। is impossible to move. So হুম আমার যেটা দৃঢ় বিশ্বাস, and again I can be wrong but I'm hopeful, যেহেতু এটা তো প্রাইভেটলি হচ্ছে, ফ্লেক্সিবিলিটি বেশি থাকবে। কারণ পথ চলতে চলতে দেখবি অনেক মানে বাধা আসছে, সেগুলোকে কাটাতে গেলে তো পলিসি ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে, যেটা কিন্তু আমি দেখেছি যে আইআইটি আইএসএম আইএসআইগুলোতে ভীষণ অসুবিধা হয়, যার জন্য স্টার্ট আপগুলো থেকে সবাই আটকে যায়। তো আমি আশা করবো যে সেই সেই লাল ব্যুরোক্রেসিটার মধ্যে। ফিতেটা এখানে থাকবে না। লাল ফিতে এসে হ্যাঁ, গেলে তো স্টার্ট আপ হয় না, রাইট? দ্যাট বিকাম দ্য প্রবলেম। ঠিক তো ঠিক। সেটা আচ্ছা, এখানে একটা বল যে লোকজনের কি পরিমাণ, মানে যখন মানে সিলেকশন হওয়ার পর গভর্নমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট কি পেতে পারে? আমরা তার আগে একটুখানি হ্যাঁ, আইআইটি আইএসআর ব্যাপারটা যখন আমরা তুললাম, এই ওটা প্রশ্নটা দরকার, কিন্তু এটা খুবই দরকার, খুব ইম্পর্টেন্ট হ্যাঁ। একটা পয়েন্ট। যে দুটো জিনিস, এক হচ্ছে আইআইএম কলকাতার একটা ইনোভেশন ফেসিলিটি আছে, আইএম সিআইপি বলে, আইএম ক্যালকাটা ইনোভেশন পার্ক। তারা কিন্তু বিগত 8-10 বছর ধরে মোটামুটি ডিসেন্টলি কাজ করছে, নট জাস্ট রেস্ট্রিক্টেড টু উইদিন দি আইআইএম ইকোসিস্টেম, বাইরের থেকেও হুম, কিন্তু স্টার্ট আপরা অ্যাপ্লাই করছে। কিন্তু ওনারাও এই জিনিসটা রিয়েলাইজ করেন যে রেড টেপিজমের জন্য স্টার্ট আপদের গ্রোথটা কিন্তু হ্যাম্পার হয়। তাই জন্য আইএম ক্যালকাটা ইনোভেশন পার্ক ওয়াজ সেট আপ অ্যাজ আ প্রাইভেট এন্টিটি উইদিন দি আইআইএম ইকোসিস্টেম অ্যাজ আ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সেখানে সেম ওয়ে এআইসি টেকনো এখন যেটা আমরা তৈরি করছি, সেটাও কিন্তু সেট আপ অ্যাজ আ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিটুইন নীতি আয়োগ অ্যান্ড টেকনো এটা ইন্ডিয়া। তো পিপিপি ইট ইজ এ অ্যাকচুয়ালি। পিপিপি মোড। উই আর তার ইন মানে আমরা বলতে পারি যে এটা সেমি গভর্নমেন্ট, তুই যে সেমি অর্গানাইজ, গভর্নমেন্ট। এটা খুব জানা না, দরকার খুব সবার। প্রয়োজন এটা, যে এটা কিন্তু আমি চাইলেই কালকে মনে হলো আমি 1 কোটি টাকা কাউকে দিয়ে দিলাম, এটা কিন্তু না, আমার হাতে নয়। আচ্ছা, আর এই আইসিটা, যেটা আইসি মানে হচ্ছে ইনভেস্টমেন্ট কমিটি, কে টাকা পয়সা বিনিয়োগ করতে পারবে, কার কাছে এই চেকটা সই করার দায়িত্ব আছে, এটার ওপরে কিন্তু নীতি আয়োগের একটা খুব বোর্ড স্ট্রং থাকবে, ম্যান্ডেট না রয়েছে। না চিন্তা হবে। অবশ্যই, কারণ এটা গভর্নমেন্ট, না, এটা এটা ট্যাক্স পেয়ার ইউএসএ মানিও। এটা ইউএসএ তো ছিল অ্যাকচুয়ালি, আমরা যখন টাকা পেতাম অ্যাকচুয়ালি দেওয়া ওয়াজ ইনভেস্টমেন্ট বোর্ড, সেটা ডিসিশনটা নিত আর কি, এবং হুম, ভালো রকম মানে রিভিউয়ের পরই নিত আর কি। ঠিক। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে সেগুলো তো খুব ক্ল্যারিটি, খুব ভালো ব্যাপার, আমরা হয়তো এটা নিয়ে লিখবো, কিন্তু সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ওরা তাহলে অ্যাপ্লাই করলো, সিলেক্টেড হলো, কখন টাকা পাবে, কত টাকা পাবে, কোন কোন ফেজে পাবে? আমি ইউএসএ সিস্টেমটা পুরো জানি, তুই আমাকে ইন্ডিয়া সিস্টেমটা ইন্ডিয়া বল। সিস্টেমটাকে, যেটা ইন্টারেস্টিং হচ্ছে, আমরাও এই প্রশ্নগুলো, আমরা যখন একটা জিনিস তৈরি করি, আমরা অবভিয়াসলি নীতি আয়োগকে গিয়ে জিজ্ঞেস করি যে তোমাদের কি মনে হয় এই জিনিসটা করা উচিত। ওরা একটা জিনিস বলে আমাদেরকে যে দেখো, ইনকিউবেটরটার অপারেশনটা তোমার, দিস ইজ ইয়োর বেবি দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড, দ্য ওভারঅল ফ্রেমওয়ার্ক উইল বি ডিটারমিন্ড বাই নীতি আয়োগ। তো তার মানে কি ফ্রেমওয়ার্কটা? ফ্রেমওয়ার্ক হচ্ছে প্রথম বছর কোনো স্টার্ট আপসকে ডাইরেক্টলি পয়সা দেওয়া যাবে না। দ্যাট ইজ ইয়ার 2026। ইয়ার 2026-এ ডাইরেক্ট সিড ফান্ড বা গ্রান্ট হুম, স্টার্টআপদের দেওয়া যাবে না। আচ্ছা, কেন? হলো। এটার একটা খুব এটা সুন্দর কারণ না না, আছে। আমি ঠিক আছে। কারণটা হচ্ছে যে ইনকিউবেট যতক্ষণ না তুমি হচ্ছ, তুমি তোমার নিজের ওয়ার্থটা যতক্ষণ না প্রুভ করছো, ততক্ষণ গভর্নমেন্টের টাকা কি করে তোমাকে আমরা দিতে পারি। হ্যাঁ, কিন্তু এটা ওরা তাহলে এই ক্ল্যারিটি দরকার যে কিভাবে ওরা প্রুফ করবে। এবার প্রুফটার মেকানিজম, ওরা কি কি পাবে প্রথম বছর যখন ওরা ইনকিউবেট করবে, বলবে আমি টাকা পাচ্ছি না, কেন আমি করছি কাজটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওরা ইনকিউবেশন সাপোর্টটা পাচ্ছে। কি কি পাচ্ছে ইনকিউবেশন সাপোর্টে? অ্যাক্সেস টু দ্য ল্যাবস, হাই এন্ড জিপিইউ সিস্টেম আমাদের যেগুলো বসানো হচ্ছে, সেখানে ফ্যাব ল্যাব, ফ্যাব্রিকেশন তোমাকে নিয়ে গেছিলাম যেটা কিছুদিন আগে ক্রিস্টফের কিছু ওদের ফ্যাক্টরিতে। প্রোটোটাইপ তৈরি
তৈরি করার প্রোটোটাইপ জন্য তৈরি করার জন্য তুমি একটা প্রোডাক্ট তো নিয়ে একটা 3D মডেল এমনি এক দেখিয়ে তো বিক্রি করতে পারবে না, তোমাকে সেটা একটা প্রোটোটাইপ হুম, করতে হবে, সেটা উডেন প্রোটোটাইপ হতে পারে, রেজিনের প্রোটোটাইপ হতে পারে, সেটার জন্য 3D প্রিন্টার লাগতে পারে, সেটার জন্য যে মেশিনগুলো লাগবে সেইগুলোর সাপোর্ট তো তুমি অ্যাজ অ্যান অন্টারপ্রেনার হয়ে কিনতে পারবে না। correct? সেটা তুমি আসছো আমাদের কাছে এই তোমার ব্যাকএন্ডটা তৈরি করার জন্য। এই যে নেক্সট 6 মাস 1 বছর তুমি আমাদের সাথে ইনকিউবেটেড হবে, সেই তার মধ্যে তোমার কোম্পানি ফরমেশন, কমপ্লায়েন্স, তোমার কী করতে চাও, তোমার বিজনেস মডেলিং, তোমার যে মেন্টর নেটওয়ার্ক তোমাকে হেল্প করে দেবে একটা তৈরি করার জন্য, টিম তৈরি টিম করাটা তৈরি করে দেবে, তোমার নিজস্ব ফাউন্ডাররা তাহলে কিরকম হ্যাঁ করে এটা কাজ খুব করছে। তার মানে তুই বলছিস যে মোটামুটি প্রথম তাহলে 6 মাসটা ওদেরকে পুরো কোম্পানি ফরমেশন, আইডিয়েশন কনসলিডেশন, প্রোটোটাইপ কনসলিডেশন, এগুলো গো ওদেরকে টু মার্কেট গো টু মার্কেট স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি না, এখানে একটা খুব ইম্পর্টেন্ট, সবাইকে আমি খুব মানে ট্রান্সপারেন্স ক্লারিটি দিতে হয় যে তাদেরকে এটা তাদের নিজেদেরকে নিজেদের পয়সায় নিজেদের উদ্যোগেই করে দেখাতে হবে যে ইউ আর কেপেবল আন্টারপ্রেনার। আচ্ছা, তারপর ওরা কত পয়সা পেতে পারে মানে যদি সিলেক্টেড ঠিক হয়? তার এইখানেও কিন্তু একটা ক্যাভিয়াট আছে, ওরা এই সময়টা কিন্তু ওদের পুরোপুরি ওদের নিজের পয়সায় করতে হচ্ছে না। বেসিক যদিও ইনকিউবেট হয়ে যায়, আর ও যদি মনে করে আমার একটা অফিস লাগবে, ঠিক আছে, অফিসের জন্য একটা তাহলে অল্প প্রোটোটাইপের পয়সাটা কি মানে তোরা সেটা সেটা এক্স্যাক্টলি ইনকিউবেশন সাপোর্ট ইনকিউবেশন উইল বি গিভেন না, উইচ ইজ বাই গুড দ্য না, এটা গভর্নমেন্ট। লোকজনকে জানতে হবে যে বেসিক্যালি তাহলে তুমি তোমার সাপোর্টটা পাচ্ছ না, কিন্তু প্রোটোটাইপ তৈরি করার খরচ, ল্যাব টেস্টিং, অবশ্যই কোম্পানি ফরমেশন, সব এটার জন্য সব আমাদের এটা সাপোর্ট। অ্যাকচুয়ালি মার্কেটিং, তোমার একটা টিম লাগবে, তোমার ভিডিও তৈরি করতে হবে, হ্যাঁ তোমার মানে একটা সোশ্যাল মিডিয়া পিআর, তৈরি করতে হবে, না পিআর, দিস ইজ এক্স্যাক্টলি দ্য ইউএস ব্র্যান্ডিং। মডেল, এটা ইউএসও তাই ছিল একদম অ্যাকচুয়ালি প্রথমে যেটা বলতো, তুই যেটা বললি আমাদের ওখানেও তাই, যে প্রথমে ওই মার্কেটিং মেটেরিয়াল সাপোর্ট, প্রোটোটাইপ তৈরি করার সাপোর্ট, অবভিয়াসলি অফিসের খরচ, এইগুলো হচ্ছে গভর্নমেন্ট বেয়ার করতো, কিন্তু তোমাকে আগে এটাকে দিয়ে আগে কোম্পানিটা, তো আই থিঙ্ক ইটস সেম অ্যাজ ইউএস মডেল। সিমিলার। তুমি যদি এবার প্রত্যেকদিন যে যে একজন বসিরহাটে বসে আছে অথবা বালুরঘাটে বসে আছে বা মেদিনীপুরে বসে আছে, সে তো প্রত্যেকদিন ব্যবহার করছে না অফিসটা, তার হয়তো ওই অফিসের খরচাটা হলো না। কিন্তু ও যে যখন ব্যবহার করছে, অন ডিমান্ড অফিস রয়েছে, যদি কারো সপ্তাহে 2 দিন লাগে সে এসে ব্যবহার করতে পারে, পেইং আ ভেরি মিনিমাল অ্যামাউন্ট। পার্ট অফ ইট ইজ সাবসিডাইজড বাই দ্য গভর্নমেন্ট, পার্টলি ওকে দিতে হলো, কি হুম, না হলে ইট ইজ নট ফেয়ার না যে বাইরে বসে পুরো অনলাইনে না না সাপোর্ট সেটা নিচ্ছে, ঘটনা। আরে যে আমি ফিজিক্যালি তোকে নিচ্ছে, বলছি, সেটা আমি তো এবার জনগণকে বলতে চাই ইউএসএ তে কি হতো, ওখানে আমাদের ইনকিউবেশনের জন্য একটা মোটামুটি রুম, যেটা মার্কেট কস্ট হয়তো $800 থেকে $900 পার মানে মান্থ, সেটা আমাকে $50 দিতে হতো। তাহলে লাইক দিস ইজ সিমিলার সিস্টেম সিমিলার 1/10 বা 1/20 তোমাকে 1/10 খরচাটা দিতে 20 হবে। দিত, আই থিঙ্ক ইটস ভেরি সিমিলার সিস্টেম। সিমিলার একদম, হ্যাঁ। আচ্ছা, এইবার ওরা সিলেক্টেড হওয়ার পর ওরা গভর্নমেন্টের কাছ থেকে কি ধরনের ফান্ডিং এসে? সেকেন্ড ইয়ার থেকে আমাদের আটাল ইনকিউবেশন সেন্টারটা তৈরি করতে আমরা তো নোডাল বডি হয়ে যাচ্ছি নীতি আয়োগের, তাহলে আমাদের সেকেন্ড ইয়ার থেকে উই বিকাম এলিজিবল ফর আ হোল বাঞ্চ অফ ফান্ডস ফ্রম দ্য গভর্নমেন্ট। কী কী ফান্ড এবার ওপেন আপ হচ্ছে? ডিএসটির থেকে, মানে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির থেকে 2টো ফান্ড। একটার নাম হচ্ছে টিবিআই, সেটা হচ্ছে টেকনোলজি বিজনেস ইনকিউবেটর, যেগুলো পিওরলি টেক আর বিজনেস স্টার্ট আপস উইথ এ সায়েন্টিফিক ডিপ ব্যাকগ্রাউন্ড। টেক স্টার্টআপ। ডিপ টেক স্টার্ট আপ, যেটা তোমার একটা খুব বড় এখানে আমি সবাইকে জানিয়ে রাখি, আমি এখনো ভিডিওগুলো ছাড়িনি, এখানে যাদবপুর ইউনিভার্সিটি, দুর্গাপুর, আইটি খড়গপুর, শিবপুর, হয়তো তো টেকনো তো আছে আমি জানি না, অনেকেই কিন্তু ডিপ টেক করছে, অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড প্লেজেন্টলি সারপ্রাইজ টু সি দ্যাট। তুমি একটা কথা ভাবো যে ডিপ টেক করার জন্য পেশেন্ট ক্যাপিটাল কতটা প্রয়োজন। আমরা এই যে আমাদের বাঙালিদের বা আমাদের ভারতবর্ষেই একটা পারসেপশন আছে যে আমি আজকে 10 টাকা দিলে ও পরের দিন সেটা ডাবল হয়ে যাবে। ডিপ টেকে মানে অ্যাজ ইন ইনভেস্টার অ্যাজ ওয়েল, ডিপ টেকে কিন্তু ওই হ্যাঁ, গল্পটা হয় না। কিন্তু ডিপ টেকে একটা ভালো, যেটা অনেকে জানে না, আমি খুব অবাক হয়ে গেলাম, প্রফেসররা ডিপ টেক করেছে অথচ ওনাদের এই বেসিক ইনফরমেশনটা ছিল না। ডিপ টেকের জন্য 3টে ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে, ইভেন ইন্ডিয়াতে, হুম ইউএসএতেও তাই। হুম একটা হচ্ছে তুই যেটা বললি ডিএসটি থেকে, বা তোর ইভেন ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি থেকে, মানে যত ডিপার্টমেন্টাল গ্র্যান্টগুলো নিতে পারে, ঠিক সিড গ্র্যান্ট, ইউএসএ তো ওর ইকুইভ্যালেন্ট ঠিক আছে। আর বাইরে আরেকটা জিনিস বলে রাখি, ইউএস ইন্ডিয়া অনেক জয়েন্ট কোলাবোরেশন গ্র্যান্টও আছে হুম অ্যাকচুয়ালি, মানে গভর্নমেন্ট লেভেলে, যেটা তুই বললি ফ্রেঞ্চ ইন্ডিয়া কোলাবোরেশন সেটা নিয়ে গ্র্যান্টগুলো, আমরা একটু ডিটেলে পরে ওটা পরে আলোচনা আমরা করবো। বলছি, কিন্তু ওগুলো আছে। তো একটা হচ্ছে তোর গভর্নমেন্ট গ্র্যান্ট, কারণ হুম ওইটা যে বলি পেশেন্ট ক্যাপিটালটা দরকার, এবং এগুলো নন ডিলিউটিভ ক্যাপিটাল, কোনো গভর্নমেন্ট নিচ্ছে না। সেকেন্ড, যেটা খুব ইন্টারেস্টিং, অনেকে যায় না, যেটা ব্যাঙ্গালোর এবং পুনের ছেলেগুলো মানে নিচ্ছে, অনেকগুলো ভিসি ফান্ডিং হয়েছে, ভিসি ফান্ড তৈরি হয়েছে, যেটাতে বাই নেচার এসবিআই, মানে যেগুলো তোর গভর্নমেন্ট ব্যাংক, সেগুলো অ্যাকচুয়ালি, আমি যেমন আস্থা ফান্ড বলে একটা ফান্ডকে জানি, বলছি না শুধু সায়েন্টিফিক স্টার্টআপগুলো তোরা ফান্ড করবে, বিকজ পাবলিক সেক্টর ব্যাংকগুলো ইনভেস্ট করেছে ওটাতে, ঠিক বিকজ দ্য গভর্নমেন্ট ম্যান্ডেট যে ডিপ টেককে সাপোর্ট করতে হবে। ঠিক তো ডিপ টেকের যেমন একটা ডাউন সাইড আছে, যে ইমিডিয়েট পেশেন্ট ক্যাপিটাল দরকার, তুই যেটা বললি, ফ্লিপ সাইড হচ্ছে প্রতিটা দেশেই কিন্তু ডিপ টেককে সাপোর্ট করে। হুম সারপ্রাইজিংলি প্রফেসররা সেই সাপোর্ট সিস্টেমটা নিতে চায় না বা জানে না, হুম জাস্ট ফর ক্যাভিয়েট। না, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এইটার সময় অনেক সময় এরকমও হয় যে যেহেতু প্রফেসররা নিজেরা ওটার আপসাইডটার একটা পার্ট নয়,
আমি কিন্তু এটা এই আমেরিকায় দেখেছি, দিস অলওয়েজ এ পার্ট, যে টেকনোলজি ট্রান্সফার, আইপি, অর যেই প্রফেসর মেন্টর করছে তার কিন্তু একটা আপসাইড থাকে ওটার মধ্যে, তার একটা তার মানে ইনসেন্টিভ আছে ডিপটেক স্টার্টআপটাকে বড় করার। ইন্ডিয়াতে কিন্তু নেই, ওইটার নেই। কারণ ইকোসিস্টেমটা একদমই প্রফেসর তৈরি এটা হয়নি। তো আইটির সবচেয়ে বড় সমস্যা ছিল। আইটিতে আমি তো এটা খুব বলি, এটা প্রায় ১২ বছর আগে মানে আমাদের ওখানে তখন যিনি স্টেপ চালাতেন তিনি একটা মিটিং ডাকলেন যে, "ঠিক আছে বিপ্লব এসছে, আমি প্রফেসরদেরকে বলব যে কি করে টেক ট্রান্সফার করা যায়।" ৩ জন প্রফেসর ল্যান্ড আপ করল। বাকিরা কেন ল্যান্ড আপ করেনি? কারণ এই স্টার্টআপ করলে তাদের কোনো মানে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে ফুল প্রফেসর হবে তার প্রমোশন র্যাঙ্কে কিচ্ছু ওখানে যায় আসছে না। সেটা তো আমাদেরকে চেঞ্জ করতে হবে। এবং আমার মনে হয় আরেকটা, মানে আমরা এখানে বলছি অবভিয়াসলি দ্য ডিফিকাল্টিজ অফ ওয়ার্কিং উইথ পাবলিক ইনস্টিটিউশনস, কিন্তু ভালো জিনিসটাও আছে। এখন আমরা কারেন্টলি দেখছি আইআইটি ডিরেক্টর আছেন প্রফেসর সুমন, হি ইজ ভেরি প্রোঅ্যাক্টিভ অ্যান্ড হি ইজ অলসো কামিং ইন ফর দ্য লঞ্চ অফ দ্য আটল ইনকিউবেশন সেন্টার। না, না একটা আইআইটি খড়গপুরের আমি বলি আইআইটি আমি নিজে যখন স্টার্টআপ করেছি লাস্ট ১২ বছরে, আমি আইআইটি খড়গপুরের ওয়ার্কশপ এক্সটেন্সিভলি ইউজ করেছি। কেউ করেনি এত ইউজ এবং হুম, আইআইটি খড়গপুর ওয়ার্কশপ আমি প্রতিটা লোককে জানি। বিকজ এই ইস্টার্ন জোনে আইআইটি খড়গপুরের ওয়ার্কশপের মতো অ্যাডভান্স কোথাও মেকানিক্যাল মেশিন নেই। কোথাও নেই। সুতরাং যারা মেকানিক্যাল ডিপটেক স্টার্টআপ করতে চায় তারা আইআইটি খড়গপুরকে বাইপাস করে কোথাও যেতে পারবে না আর আমরা এগুলো। যেটা করছি, আটল ইনকিউবেশন সেন্টারের একটা স্যাটেলাইট সেন্টার আইআইটি খড়গপুরের স্টেপের মধ্যে আমরা এস্টাবলিশ করার এখন চেষ্টা করছি। এটা জায়গাটা করতেই নেওয়া হবে, হয়ে এটা গেছে। করতেই হবে। ওয়ার্কশপের জন্য ওর থেকে মানে খুব অ্যাডভান্স কাজের জন্য ওর ভালো কিছু নেই। তাহলে অফিসটাও আমি তৈরি করে দিচ্ছি। মানে এখানে আমার যেটা অফবিটের হুম। যে আটল ইনকিউবেশন সেন্টারের ফ্যাসিলিটিটা তৈরি হচ্ছে, ওটারই একটা ছোট ভার্সন আমরা আইআইটির ভেতরেও কিছু না হলে ২০টা স্টার্টআপ অ্যাটলিস্ট হুম, বসে কাজ করতে পারবে, করতে সেটার পারবে। জায়গাটা বানিয়ে আচ্ছা, দিয়েছি। এবার তাহলে সেকেন্ড ইয়ারে কারণ হ্যাঁ, লোকজন হচ্ছে প্রথমে আমাকে চেপে ধরবে যে সেকেন্ড ইয়ার থেকে ওরা গভর্নমেন্ট থেকে এই যে ফান্ডগুলো বলি, তার মানে ব্যাপারটা হচ্ছে কি নীতি আয়োগের ফান্ড নেই, কিন্তু নীতি আয়োগ ফেসিলিটেট করছে যাতে ইন্ডিয়ার বিভিন্ন ডিপার্টমেন্টের যে স্টার্ট আপ ফান্ডিংগুলো অ্যাভেলেবল। আমি জানি ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজিতে আছে, আমি নিজে অ্যাপ্লাই বাইড্যাক, করেছিলাম। বাইড্যাক ইজ গোইং টু বাইডাক্টে গেট আছে, ইনভলভড, এক্স্যাক্টলি। বাইডাক্টে আছে, আইসিএমআরে আছে, অনেক জায়গাতেই আছে, ইনফ্যাক্ট ডিপিআইআইটির থেকে ডিপিআইটি ফান্ডিং থেকে আছে। আছে। আরেকটা খুব ভালো ইন্টারেস্টিং ফান্ডিং আছে, এটা মনে হয় আমার মনে, এই ফান্ডিংটা দেখে আমার মনে হচ্ছে এটা ভেরি বাঙালি ফান্ডিং। বাঙালিতে, বাঙালিদের মধ্যে বাবা মারা শুধু বলে ঠিক আছে তুই চাকরি করছিস না কেন, পয়সা কামাচ্ছিস না কেন, এদের জন্য একটা ভালো ফান্ডিং রয়েছে। সেটা হচ্ছে, তুমি হাসবে, এটার নাম হচ্ছে ইআইআর, অন্টারপ্রেনিউর ইন রেসিডেন্স। তুমি স্টার্ট আপ তৈরি করবে, ডিএসটি তার জন্য তোমায় মাসে ৩০,০০০ টাকা করে দেবে, যতদিন না তুমি তুমি নিজেকে প্রুভ ওটা করতে না, পারো। এটাও দরকার। এটা ইয়েসটা সিমিলার সিস্টেম করেছে ওরা, কিন্তু এখানে একটা তাহলে লোকজনকে একটা পরিষ্কার একটা আইডিয়া থাকা দরকার হ্যাঁ, যে আমি বলছি এটা কিন্তু ইউএসএ তো সেম সিমিলার ভাবে আমরা কাজ করি। হ্যাঁ, বাই দ্য ওয়ে ওখানে অবশ্য একটা ইন্টারেস্টিং আছে যে স্টেট গভর্নমেন্ট থেকে কিছু হেল্প দেয়, যেটা তোকে অ্যাকচুয়ালি মেবি সুব্রত গুপ্তকে একটু ইন্সপায়ার করতে হবে এই ব্যাপারে। হুম, আমাদের ওখানে ইউএসএতে যে সিস্টেমটা এক্স্যাক্টলি এই দিকটা ইনকিউবেশনটা এক্স্যাক্টলি এইরকম, হ্যাঁ, কিন্তু স্টেট আর তার সাথে আরেকটা দেয়, কম টাকা দেয়, যাতে ছেলেগুলো মাইনা পায়। তুই যেটা বললি আর কি, মানে হুম। একটু মানে ইউএস এবং ইন্ডিয়া রিয়ালিটি তো এক নয়। এখানে একটা ছেলেকে ফুল টাইম দিতে হবে, সে অন্তত মাসে যাতে ৩০-৪০ হাজার টাকা পায়, অ্যাটলিস্ট পেলে সে পেলে নিজের পে করতে পারে। তো এখানে ফ্যামিলিটা রাখতে ১২ পারবে। মাস বা ২৪ মাস স্টেট থেকে আমরা ওখানে মেইল্যান্ড, এটাকে বলে মেইল্যান্ড ইনোভেশন ইনস্টিটিউট গ্র্যান্ট বলে দেয়। ওরা বললাম না, ওরা ভিসি হিসাবে কাজ করে ঠিক। একটা, যেটা তোকে ওই যে স্টার্ট আপ স্টার্টআপ পলিসিতে আমি পলিসিটা বলছিলাম তৈরি করার সময় করে আমরা, বললাম আর কি। হ্যাঁ, সামান্য টাকাই দিল, মেবি লাইক কয়েক লাখ টাকা দিল, কিন্তু ওতে ওর পেটের খরচটা চলে গেল, ফোকাস করতে পারলো। ঠিক, এবং পুরো সিস্টেমটার প্যারামাউন্ট ইয়ে হচ্ছে যে তুমি এই যে গভর্নমেন্ট গ্র্যান্টগুলো ইনকিউবেশনে বলছো সেগুলো তুমি নিয়ে এসো, ব্যাস। ঠিক, একদম। তো আমাদের কাজ হচ্ছে এখন অ্যাজ নীতি আয়োগ ফান্ডেড অ্যান্ড সাপোর্টেড আটল ইনকিউবেশন সেন্টার, এই সবকটা গভর্নমেন্ট পলিসিকে এক জায়গায় করা এবং তার বেনিফিটগুলো আমাদের স্টার্টআপকে দেওয়া হচ্ছে আমাদের কাজ। পিওরলি ফ্রম আ সিড ফান্ডিং পার্সপেক্টিভ, অনলি ফ্রম নীতি আয়োগ ওরা সেকেন্ড ইয়ার থেকে একটা জিনিস ওপেন করে সিড ফান্ডের জন্য, যেটাতে ২৫,০০,০০০ টাকা পার স্টার্টআপ ওরা কিন্তু ওপেন আপ সেটা করছে। সেটা কি করে? সেটা হচ্ছে ১ বছর যাওয়ার পর না ২ বছর যাওয়ার সেটা পর? ১ বছর যাওয়ার পরে, প্রথম বছরে এটা মানে অ্যালাউড ১ না। বছরে ওরা ২০২৭ এর গ্র্যাজুয়েট করার পর ২০২৭ এ ওরা প্রথম ২৫,০০,০০০ টাকা এপ্লাই করতে আপ পারবে। টু ২৫,০০,০০০ টাকার আপ জন্য টু অ্যাপ্লাই এপ্লাই করতে করতে পারবে। পারবে। সেটা আচ্ছা। ১,০০,০০০, ২,০০,০০০ ও পেতে পারে, ৫,০০,০০০, ১০,০০,০০০ ও পেতে পারে, ১৫,০০,০০০, ২৫,০০,০০০ অবধি পেতে পারে টাকাটা। এখানে আবার আমাদের জন্য একটা ক্যাভিয়েট আছে অ্যাজ দি ইনকিউবেশন ওনার, যেহেতু এটা পিপিপি, ওরা বলছে যে তোমার লোকাল ইকোসিস্টেম কত স্ট্রং, তার তোমাদের কি নিজস্ব ইনভেস্টর নেটওয়ার্ক আছে যারা এই স্টার্টআপদের ওপরেও ইনভেস্ট করতে চায়? এখানে নীতি আয়োগের কাছ থেকে কিন্তু ১২.৫ লাখ টাকা অবধি ম্যাক্সিমাম আসতে পারে এই স্টার্টআপগুলোর। যদি আমরা ২৫,০০,০০০ টাকা দিতে চাই, ১২.৫ আসবে হচ্ছে আটালের থেকে, আর বাকি ম্যাচ ১২.৫ করাচ্ছে। ম্যাচ করতে হবে লোকাল ইনভেস্টর নেটওয়ার্ক থেকে। সেটা ইজি। সেটা মাচ ইজিয়ার। ওটা কি ইনভেস্টর দেখতে পাচ্ছে যে আরে এখানে তো আমাদের না, এটা সেন্ট্রাল এটা এটা গভর্নমেন্টের এটা একটা এটা বিদেশেও ক্রেডিবল আছে। বিদেশেও একইভাবে। আই থিংক ইটস অলমোস্ট লাইক সিমিলার টু ইউএস, একই একই করে। এই দেখো, স্টেক হোল্ডার ম্যানেজমেন্টটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে সব স্টেক হোল্ডারদেরকে একসাথে নিয়ে একটা অ্যারে অফ সার্ভিসেস আর প্রোডাক্টস আমরা হুম। নিয়ে গিয়ে
আমাদের আমাদের স্টার্টআপদের কাছে হচ্ছে দিয়ে দিলাম। না, এখানে আরেকটা জিনিস বলার আছে। অবভিয়াসলি 25 লাখ টাকায় স্টার্ট আপ হবে না, মিনিমাম সিড ফান্ডিং 2.5-3 কোটি টাকা লাগে। তাহলে 2.5-3 কোটি টাকা ওদের কিছু ভায়াডাক্ট বা ডিএসটি বা এদের প্রোগ্রেস, কিন্তু সেগুলো হচ্ছে ডিপ টেক। এবার আমার চিন্তা হচ্ছে যে তাহলে যেগুলো এগ্রি স্টার্ট আপ করছে, ধর মোস্টলি প্যাকেজিং, হুম। ধর লোকাল প্রডিউস নিয়ে করছে, তারা কোথায় যাবে, তারা কি টাইপের? আমরা এখানে একটা জিনিস, আমরা মনে হয় শুধু যে গভর্নমেন্ট এসে আমাদের সব প্রবলেমের এটা সলিউশন করে দেবে অবশ্যই এটা না, তো অবশ্যই একদম সম্ভব এক্সপেক্ট না। করাও ঠিক নয়। আমরা একটা এক্সাম্পল এখানে নিই, এক্সাম্পলটা নিই ধরো গুজরাতের। গুজরাতে আইহাব বলে একটা স্টার্টআপ ইনকিউবেটর আছে, which is perhaps one of the more successful ventures which works as a মাল্টি পার্টি পিপিপি। ওরা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং লোকাল ইনভেস্টর নেটওয়ার্কের সাথে 1:16 লেভারেজে কাজ করে। তার মানে এটা কি, যে সব গভর্নমেন্ট মিলে, ধরো স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে যদি 1 টাকা একটা স্টার্টআপকে দেয়, তাহলে লোকাল ইনভেস্টর নেটওয়ার্কের থেকে এবং বড় কোম্পানিরা এঞ্জেল নেটওয়ার্কস, ভিসি মিলে ওরা যখন ওদের থেকে টাকাটা তোলে, ওরা 16 টাকা তোলে। তো 1:16, 1 টাকা গভর্নমেন্টের থেকে, 16 টাকা লোকাল ইনভেস্টরদের থেকে। এটা করে তুমি বিশ্বাস করবে না, লাস্ট 5 বছরে ওরা প্রায় 1800 কোটি টাকা কিন্তু ডিসবার্স করতে পেরেছে স্টার্টআপদের ভেরি গুড। মধ্যে। অ্যাকচুয়ালি কিন্তু গুজরাটে অ্যাডভান্টেজ আছে, আমি তো গুজরাটে প্রায় যাই। ওরা তো মানে বাই বর্ন আন্টারপ্রেনার, রাইট? দের ইজ অ্যান আন্টারপ্রেনারশিপ ইন দ্যার ব্লাড। এখানে মানে ওরা চাকরি করতে চায় না। আরে আমাদের পশ্চিমবঙ্গের সিচুয়েশনটা পুরো উল্টো। তো আমাদের ওটা রিভার্স ট্রেন্ড হয়তো রিভার্স খানিকটা ট্রেন্ডটাকে করতে হবে। তৈরি করতে হবে, এবং এটা হয়তো আমার ওটা নিয়ে পরিকল্পনা আছে, পরে বলছি। কিন্তু এখানে আপাতত লোকে যেটা জানতে চাইবে সেটা হচ্ছে যে আরেকটা বিরাট ক্যাটাগরি অফ অ্যাগ্রো স্টার্ট আপ আছে বা ইয়ে। কারণ একটা দেখ, একটা ওয়েস্ট বেঙ্গল ইজ ব্লেসড উইথ ক্যাপিটাল, ভাবে যে ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল নেই। আমি তোকে যেটা বলছিলাম যে প্রত্যেকেরই, যাদের গ্রাম শহরে 50 বিঘা 60 বিঘা দর মানে কয়েক বিঘা জমি আছে, কয়েক কাঠা জমি আছে বাজারের ওপর, ওই জমিগুলোর দাম 20-30 কোটি টাকার ওপরে। ওরা হুম, যদি 1-2 কাঠা 3 কাঠা জমি বেচে 1-2 কোটি টাকার সিড ক্যাপিটাল এরা নিজেরাই জোগাড় নিজেরাই করতে। তৈরি করে নিতে পারে। আমি যেটা নিজে ফেস করেছি লাস্ট 12 বছরে, আই ডোন্ট নো দ্যাট ইউর এক্সপিরিয়েন্সিস, মানি ইজ নট এ প্রবলেম। দুটো প্রবলেম আছে, একটা হচ্ছে স্কিলের। হুম, ধর কেউ প্যাকেজিং করবে, প্যাকেজিংটার জন্য ওদেরকে হেল্প করতে হয়, প্যাকেজিং মেশিন কি কিভাবে করে সেটাই জানে না, রাইট? সেটা আমরা এখানে ইনকিউবেশন ওদেরকে দেখিয়ে দিচ্ছি, ইনকিউবেশন ধরিয়ে সাপোর্ট দিচ্ছি দিতে সব। পারবো। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল তো মার্কেট নয়, হুম। তো পকেট নেই। তাকে প্রোডাক্টটা বেচতে হবে ব্যাঙ্গালোর, পুনে এবং বিদেশে। সেটাও তো আমাদের তৈরি করতে হবে, যে বেসিক্যালি কী করে তারা একটা ইকোসিস্টেমের তো একটা বড় জিনিস। মানে সবচেয়ে বড় হেল্প হয় যদি মার্কেটটা রেডি থাকে, এক্সপোর্ট, মানে যেটা তোকে বললাম যে আমরা ভূমির সাথে কোলাবরেট করার চেষ্টা করছি, তাহলে কিন্তু আমার ধারণা যে ক্যাপিটাল ইজ নট গোয়িং টু বি প্রবলেম। গো টু মার্কেট স্ট্র্যাটেজিটা তৈরি করার জন্যই এই মেন্টর নেটওয়ার্কটা ব্যাক এন্ডে। আর ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক, যেটা আমরা আইসি বলি, ইনভেস্টমেন্ট কমিটি, যারা ডিসকাস করছে যে এই স্টার্টআপকে কত ফান্ডিং দেওয়া যাবে, আমরা চেষ্টা করছি এখন বাংলার বুকে আমাদের একটা বড় নেটওয়ার্ক আছে, ধরো বেঙ্গল বিজনেস কাউন্সিল, বঙ্গীয় আন্তর্জাতিক বাণিজ্য পরিষদ, যার মধ্যে 600-র ওপরে স্টার্টআপ অন্টারপ্রেনাররা সাকসেসফুল, সেটা দুর্গাপুর থেকে হোক, শিলিগুড়ি থেকে হোক, কলকাতা তো হুম বটেই আছে। হুম তারা কিন্তু বড়োভাবে একটা ইনভেস্টর নেটওয়ার্কের এই শিরদাঁড়াটা তৈরি করছে, হুম যে কিছু না হলে যেন একটা স্টার্টআপ পিছু আমরা 2-5-10 লাখ 50 লাখ টাকার একটা সিড ফান্ডিং দিতে পারি। এটা তো সিড ফান্ডিং, এটা তো শুধু গ্রান্ট ভাবে দেওয়া গেল। আমি যদি সত্যিকারের ইনভেস্টর হই, যেটা আমেরিকাতে কিভাবে কাজ করে, যে আই বেট অন দি আপসাইড, আমি আজকে মনে করলাম যে ভাই আমার দেখে মনে হচ্ছে এটা একটা 100 কোটি টাকার কোম্পানি হতে পারে, তাহলে কি আমি তাকে 1 কোটি টাকা দিতে পারবো? এখন দিলে সেইটাকেও তো কনভার্ট করতে পারবে। আর এরকম যদি 5 জন মিলে 1 কোটি টাকা করে দেয়, তাহলে তোমার 5 কোটি টাকার ক্যাপিটাল হলো ওখানটায়। দ্যাট বেঙ্গল এঞ্জেল নেটওয়ার্ক ইজ সামথিং উই উইল হ্যাভ টু হ্যাঁ, এখানে অ্যাবসলিউটলি স্পিয়ারহেড। একটা আমি মনে করি বেঙ্গল এঞ্জেল নেটওয়ার্ক তো বহুদিন হলো তৈরি হয়েছে। যেটা হয়নি সেটা হলো এই যে প্রবাসীদের, যারা জাপান থেকে শুরু করে একদম। আমেরিকা, প্রবাসী বাঙালিদেরকে কাতার ইনভলভ থেকে করতে। দুবাই, ক্যানাডার থেকে ইউএস, ইয়েস, পুরো প্রচুর এবং ওটা বাঙালিরা। ওটা নিয়ে আমরা আরেকটা আলাদা পডকাস্ট করব, আজকেই করব, যে কিভাবে প্রবাসীরা এই নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারে। তার অনেকগুলো আইডিয়া আমি তাদের কাছ থেকেই পেয়েছি, টু বি হুম। অনেস্ট, তুমি তো ব্যাঙ্গালোরে। এই সপ্তাহে ব্যাঙ্গালোরে আমি অনেকের অনেকগুলো সাথে প্রবাসী কথা বাঙালিদের বলেছি, সাথে হ্যাঁ, কথা বলে ভীষণ এসেছি। ইন্টারেস্টেড সবাই, বিকজ রাইট নাও ওদের কাছে মনে হচ্ছে এটা লাইফে একটা ফার্স্ট অপরচুনিটি এসছে বাংলার জন্য কিছু করার, বিকজ একদম। নাও হয়তো তাদের ছেলে মেয়ে ওখানে বড় হচ্ছে, করতে পারবে না, কিন্তু এভরিবডি অ্যাক্টিভলি ওয়ান্ট টু গেট ইন, উইচ ইজ গুড নিউজ। কিন্তু এখানে একটা বড়, যেটা আমরা মনে হয় প্রশ্নটা আরেকটু ডিরেক্টলি দিতে চাই, সেটা হচ্ছে এই যে একটা বাঙালি প্রোডাক্টের একটা ইন্টিগ্রেটেড মার্কেট, যেটা অ্যাকচুয়ালি ওই সোমক আর ওর ওয়াইফ মিলে করছে, যেটা বললাম তোকে আমেরিকা ভূমি। এরকম, হ্যাঁ, ভূমি গড়ে করছে, সেরকম এখানে ব্যাঙ্গালোর পুনেতে ডিরেক্ট, মানে যেটা অনেকটা আগের গভর্নমেন্ট বিশ্ব বাংলা বলে করার চেষ্টা করেছিল, বাট ইট ওয়াজ ভেরি হ্যাপাজার্ড, বাট ইট হুম। ওয়াজ এ ভেরি ডিফাইন্ড প্রসেস, নট থ্রু দ্য স্টার্ট আপ। মানে একটা এস্টাবলিশ করা দরকার, সর্ট অফ লাইক অ্যামাজন প্লে মতো, বাট ভেরি ফোকাসড অন মার্কেট প্লেস একটা। মার্কেট প্লেস আর কি, যে যেখানে
আজকে ওয়েস্ট বেঙ্গলে যদি 500টা প্রোডাক্ট থাকে বা 500টা প্রডিউসার যদি প্রডিউস করে, সে ইনকিউবেটেড হোক আর না হোক, যাতে ওখানে ওরা প্রোডাক্টটা দিতে পারে এবং তার এক্সপোর্ট বেচা, যেটা অ্যামাজন করে আগে। থিঙ্ক অফ দিস এজ অ্যান অ্যামাজন ফর দ্য বেঙ্গলিজ হুম অল ওভার দ্য ওয়ার্ল্ড, হুম দ্যাট ক্যান বি। কারণ ইম্পোর্ট এক্সপোর্ট কীভাবে করতে হয় ম্যাক্সিমাম লোকজন জানে না। ফুডের ইম্পোর্ট এক্সপোর্ট বিদেশে খুবই টাফ। এফডিএ আমরাই তো প্রায় 2 বছর ধরে হেলদি পাই করতে গিয়ে আটকে বসে আছি, সেদিন হলো ক্লিয়ারেন্স পেয়েছি অনেক কিছু ব্যাপারে। অনেকেই জানে না ফুড এক্সপোর্ট ইজ ভেরি টাফ। হুম চাল টাল, তো এই ব্যাপারটা যদি থাকে, টাকার কিন্তু একটা ভালো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইজ বেস্ট উইথ ক্যাপিটাল। টাকা সবার পকেটেই আছে। হুম ওরা বলে যে বিপ্লবদা, যদি আমি জানি যে আমার মানে 1-2 কোটি টাকা দিলে 4 কোটি টাকা আসবে, এভরিবডি ওয়ান্টস টু ইনভেস্ট ইনটু ইট। হুম আচ্ছা, এবার ডিপ টেক যারা আছে তাদের ক্যাপিটালের শর্ট আছে, কারণ তারা আসছে অফ দ্য এডুকেটেড ক্লাস। একটা খেয়াল রাখবি, যারা এগ্রোটেক বা মানে ফুড বিজনেস করছে, তাদের কিন্তু পারিবারিক ব্যবসা আছে, হুম পারিবারিক জমি জায়গা আছে, তাদের টাকার অভাব নেই। হুম ডিপ টেক বুঝতেই পারছিস তো, টেকনোতে সেসব ছেলে পেলে নিস, তারা বাবাদের সব চাকরি বাকরি করে, পকেটে টাকা নেই, হয়তো খুব বেশি হলো 10-20 লাখ টাকাও করতে পারবে না। তাদের কিন্তু প্রবলেম নেই, কারণ ডিপ টেকের জন্য আবার গভর্নমেন্ট ফান্ডিং আছে। গভর্নমেন্ট ফান্ডিং রয়েছে, হ্যাঁ। কিন্তু গভর্নমেন্ট ফান্ডিংটা ওরা জানে না। আমি তো নিজেই মেন্টর করতে গিয়ে দেখেছি এখানে ওরা পুরো ব্যাপারটা কিন্তু নলেজ আর্বিট্রাজের উপর চলছে, কারণ ভীষণ নেই নলেজ ঠিক। হবে নেই। এটা মানে গ্ল্যাড যে তুই এটা কলকাতায় স্টার্ট করেছিস, কিন্তু সমস্যাটা কি হয়, সবাই বিচ্ছিন্নভাবে হয়ে গেছিল। আর আমি এটা নিজের এই অভিজ্ঞতা থেকে বলছি, একটা নেগেটিভ অ্যাটিটিউড অনেকটা কাজ করেছে, কিন্তু আজকে যেহেতু পজিটিভ, যেহেতু সবাই ভীষণ পজিটিভ, সেহেতু এই পজিটিভিটিটা এন্টারপ্রেনারশিপে ফিরিয়ে আনতে হবে, যে বাংলায় করলে হবে, এবং যদি বেচতে পারে অবশ্যই হবে। অবভিয়াসলি আমি মানছি যে বাংলায় মার্কেট নেই, বাংলার বাইরে তো বিশাল মার্কেট আছে। আজকে আমি যেটা হেলদি ফ্লাই করার সময় দেখেছি, ব্যাঙ্গালোরে 3 লাখ বাঙালি থাকে। হুম 3 লাখ, 3 লাখ 3 ভাবালি লাখ। তো, প্রত্যেকে ক্যাশ রিচ, হ্যাঁ প্রত্যেকে ক্যাশ রিচ, প্রত্যেকেই বাঙালি খাবার খেতে ভালোবাসে। আমি শুধু একটা শহরের কথা বলছি। হ্যাঁ শুধু ওখানে যদি কেউ একটা বাঙালি খাবার, যদি তুই যদি 10,000 কাস্টমারও পাস, সে যদি 5,000 টাকারও কেনে, বুঝতে পারছিস তো, 10,000 টু 5,000, ওখানেই তুই 5 কোটি বেচছিস। হুম অন এ স্যাম অফ লেটস সে অনলি 2% or 5% লেভেল একটা শহরে। হুম সো বাঙালি প্রোডাক্টের, এই যে বাঙালিরা, দেখ আমি সবসময় একটা চাইনিজ প্রভাবে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে যা খারাপ হয় তাতেই ভালো থাকে। হুম এই যে বাঙালিরা ব্যাঙ্গালোর পুনেতে ব্রেন্ডেন হয়ে চলে গেছে, বিদেশে চলে গেছে, একটা বাজে দিক তো অফকোর্স আছে, যে উই হ্যাভ এ ব্রেন্ডেন সিচুয়েশন। ভালো দিকটা হচ্ছে, যেটা আমি আবিষ্কার করলাম, উই অলসো হ্যাভ এ মার্কেট। সুতরাং তারা বাঙালি খাবার খেতে চায়, মিস করে। আজকে যদি এটা সাকসেসফুলি নেটওয়ার্কিংটা করা যায়, প্রতিটা বাঙালি প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো চলবে। অ্যান্ড আই ক্যান টেল ইউ যে মানে ব্যাঙ্গালোর, পুনে যেসব বাঙালিরা যে পরিমাণ ক্যাশ রিচ, বিকজ দে হ্যাভ দ্যাট এক্সেস অফ ইনকাম, হুম দে উইল লাভ ইট। হুম আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে, যে তুমি তো নিজে একটা অন্টারপ্রেনার, টার্নড ইনভেস্টর, টার্নড ইন সাম ওয়ে পলিসি মেকার অর পলিসি পুশার, যে তোমার মধ্যে একটা এই অলওয়েজ আর ইকোসিস্টেমের হুম। চিন্তাটা আছে। আজকের যেই ছাত্রছাত্রীরা স্কুল কলেজ থেকে বেরোচ্ছে, তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ সময় আমরা যে একটা জিনিসের অভাব দেখছি, যে ওদের কিন্তু ওয়ার্ল্ড ভিউটা ওরমভাবে এখনও তৈরি হয়নি, যে একটা সাইলোতে কাজ হতে পারে না। আমি একটা ইচ্ছে করলো, আমার আমার একটা গ্যারেজে বসে একটা স্টার্ট আপ বানালাম, আর এক্সপেক্ট করলাম যে মানুষে গিয়ে আমার প্রোডাক্ট কিনে নিয়ে যাবে, এবং সেইটা ওই যেরকম সিলিকন ভ্যালিতে হয়, এসে 10টা লোক এসে আমার তুলে নিয়ে যাবে, সেটা কিন্তু বাংলাতে এখনও সম্ভব নয়, এবং সেটার জন্য একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে। আমার তোমার কাছে প্রশ্ন হচ্ছে, একটা অন্টারপ্রেনার যে আজকে শুরু করছে, তার মধ্যে ইকোসিস্টেম বা ওয়ার্ল্ড ভিউ তৈরি করার জন্য সে কী কী টুলস ব্যবহার করতে পারে আজকের দিনে, যাতে ওকে মানে হি ক্যান গেট ফাস্ট ট্র্যাক, যে এটা গাড়িটা শুরু করেই যেন মানে 4 বা 5 হ্যাঁ, গিয়ারে না, এগোতে পারে। এটা খুব ভালো প্রশ্ন করেছি। আমি এই জন্যই আমি শিক্ষামন্ত্রীদের সাথে দেখা করছি, বিকজ আমি দেখেছি ইউএসএতে যারা সাকসেসফুল এন্টারপ্রেনার, যারা আজকে বিলিয়নার, ওভার 2-3 ইয়ার্স বিলিয়নার হয়ে যাচ্ছে, তাদের কয়েকজনের সাথে আমার কথা বলারও সৌভাগ্য হয়েছে, ব্যবসা সূত্রেই কথা বলেছি। ম্যাক্সিমামই স্ট্যানফোর্ড, এমআইটি, দ্য টপ ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছে, রাইট? এক্ষেত্রে গেলে আমাদের না আইআইটি, এবং আজকে কী হচ্ছে, আমাদের টপ ট্যালেন্টগুলো তুই নিজেও দেখতে পাচ্ছিস, যে সেটা শুধু আইটি যেই আর নিটসের বাইরে, প্রিপারেশনের বাইরে কিছু ভাবছে না। কিন্তু তুই যদি এমআইটিতে পেতে চাস, তুই যদি স্ট্যানফোর্ডে পেতে চাস, তাহলে আমার কাছে এই মুহূর্তে প্রায় 3 জন ইন্টার্ন আছে, তাদের লক্ষ্য হচ্ছে এমআইটি স্ট্যানফোর্ডে যাওয়া। ওরা আমার কাছে বসে স্টার্ট আপ বানাচ্ছে। একজন হুম কার্বন পজিটিভ ক্রেডিটের স্টার্ট আপ বানাচ্ছে, অনেকে আছে এরকম, ঠিক আছে? আমি একটা ছেলে স্ট্যানফোর্ড থেকে বা বেরোলো, সেও আমার কাছে বসে স্টার্ট আপের আইডিয়া নিয়ে আমি তাকে হেল্প করেছি, এরকম আরও অনেক আছে। তো আমি এটা ওখানে ফেস করছি। কি হচ্ছে, যে স্ট্যানফোর্ড, এমআইটি, হার্ভার্ড, এরা অ্যাপ্লিকেশনের সময় একদিকে যেমন সিজিপিএ স্কোরের থেকেও বেশি গুরুত্ব দিচ্ছে যে ছেলেটার মধ্যে এন্টারপ্রেনিউরাল জিল আছে কিনা। হুম তার জন্য সে কি করছে, একদম ছোটবেলা থেকে দেখছে ছেলেটা প্যাটেন্ট নিয়েছে কিনা, কোনো একটা প্রোডাক্ট বেচে কি করতে পেরেছে কিনা। মানে দ্যাট ইজ অলসো ক্রাইটেরিয়া। শুধুমাত্র ওই সিজিপিএ বা ওই ক্লাসে কত পেয়েছে ওর ভিত্তিতে কিন্তু হচ্ছে না। তাহলে কি হচ্ছে, যে একটা আমেরিকায় যে ভালো ছেলে, টপ কোয়ালিটির ব্রেন,
হি ইজ নট গেটিং ওয়েস্টেড রট ইন টু ITJE সিস্টেম অর নিট, হুইচ আই কল ইট এ রট, হুম। বিকজ বেস্ট ব্রেনটাকে আমরা মেরে ফেলছি রট করতে গিয়ে, সে যাই হোক না কেন। তাকে কিন্তু সায়েন্সটাও শিখতে হচ্ছে, রেজাল্টও ভালো করতে হচ্ছে, প্যারালালি তাকে দেখাতে হচ্ছে সে একটা প্রোডাক্ট তৈরি করে বেচতে পারে। আর এন্টারপ্রেনার হওয়ার জন্য সবকটা স্কিল প্রয়োজন। তোমাকে সব একটু লিগ্যাল বুঝতে হবে, তোমাকে মার্কেটিং লিগ্যাল, বুঝতে হবে, মার্কেটিং, কমিউনিকেশন কমিউনিকেশন সবকিছু সব বুঝতে হবে। সবকিছু হ্যাঁ। বুঝতে হচ্ছে। আচ্ছা, এই যে ব্যাপারটা, এবং শুধু তাই না, তাহলে এবার এই ছেলেগুলো যখন আবার MIT স্ট্যানফোর্ডে যাচ্ছে, তারাকে কিন্তু ওরা একটা দুটো স্টার্ট আপ করে বেঁচে দিয়েছে বা চালাচ্ছে। হুম। বাই দ্য ওয়ে, আমি সেরকম 3-4 জনকে অলরেডি মেন্টর করি, আমি এটা মানে লাস্ট 10 বছর ধরে করছি, সো আই নো লাইক হোয়াটস গোয়িং অন দেয়ার। কারণ তারা জানে যে ওইগুলো না করতে পারলে তারা হার্ভার্ডে যেতে পারবে না, MIT-তে যেতে পারবে না। আমাদের এখানে তো সেই সিস্টেমটা তৈরি হয়নি। অ্যাকচুয়ালি একটা দেশ কত ভালো করবে সেটা ডিপেন্ড করে পলিসির উপর। অবভিয়াসলি ডেমোক্রেটিক কান্ট্রি হয়, কিছু সুবিধা আছে, অসুবিধা আছে, সেগুলো আমি যতটা পাচ্ছি শিক্ষামন্ত্রীদের সবাইকে জানাচ্ছি, হয়তো এই পডকাস্টের মাধ্যমে জানাচ্ছি যে হোয়াট নিড টু বি ডান। হ্যাঁ। কিন্তু এইটা কিন্তু এই যে তুই আমি চেষ্টা করলে হবে না। হুম। পলিটিক্যাল সিস্টেমে যদি ওটাকে পুশ করে যে না এইভাবে আইটি সিস্টেম চলবে না, আইটি সিস্টেম একদম শুধুমাত্র ওই আইটি যেই রেজাল্টের উপর বেস করে হবে না, অন্তত একটা ছেলেকে দেখাতে হবে যে তার এন্টারপ্রেনারশিপের ক্যাপাবিলিটি আছে, নাহলে আমরা তাকে নেব না টপ স্কুলে। মানে এটা খুব খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বললে। আমি তো এইচইসিতে পড়াশোনা করেছি, আমি স্ট্যানফোর্ডে পড়াশোনা করেছি। আমার কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে দ্য ওয়েটেজ অফ দি এক্সামিনেশন ওয়াজ 30%। কারেক্ট। তারপরে ছিল অন্টারপ্রেনারিয়াল স্কিল, তারপরে ছিল তুমি কি আগে স্টার্ট আপ তৈরি করেছো কিনা, তার মধ্যে ছিল তুমি কোনো সোশ্যাল সার্ভিস করেছো কিনা, তুমি মানে তোমার ওভারঅল হোলিস্টিক হোলিস্টিকটা ডেভেলপমেন্টটা বেশি কিন্তু দরকার। বেশি দরকার। আচ্ছা, এই জিনিসটাই তো ল্যাক করছে। দেখ, আমি যতই বাবা মাদের বলি না কেন তোমার ছেলেকে এন্টারপ্রেনার হতে হবে, এখন এআই যুগে কোনো ইঞ্জিনিয়ারিং জব থাকছে না, বাবা মা কি বুঝবে? বাবা মা বুঝবে না একটা ছেলেকে JEE-তে ভালো র্যাঙ্ক আনতে হবে। ইউ হুম। নো দ্যাট লাইক হাউ ইট ওয়ার্কস। আর বেস্ট অফ দ্য বেস্ট ট্যালেন্ট যারা আইআইটিতে পড়ছে তারা তো সব বিদেশের বাইরে, বিদেশেই চলে যাচ্ছে। তারা তো বেশি গিয়ে এখানে তারা দে আর নট বিদেশে এবল টু চলে সার্ভ দ্য যাচ্ছে, কান্ট্রি। কারেক্ট, সাব করবেও না, কারণ সেখানে ইকোসিস্টেমটা পাচ্ছে। ইকোসিস্টেমটা হচ্ছে মেন জিনিস। অবশ্যই। রাইট? এবার হ্যাঁ। আজকে এতগুলো এআই স্টার্ট আপ সাকসেসফুল হচ্ছে, সবাই তো ইন্ডিয়াতেও, আমি একটা বলছি, তথ্য দিচ্ছি, ইন্ডিয়াতে যে 100টা টপ এআই স্টার্ট আপ, সবাই আমেরিকায় গিয়ে ওখানে গিয়ে করতে চাইছে, বিকজ ইকোসিস্টেমটা এখানে ঠিকঠাক করে পাচ্ছে না। শুধু সিলিকন ভ্যালির মধ্যে বোধহয় দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ এআই স্টার্টআপস ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? আচ্ছা, সেটা কারণ ওই যে ইনভেস্টর নেটওয়ার্ক কিন্তু এইখানেই একটা খুব ভালো ব্যাপার যে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার এবং ম্যানুফ্যাকচারিং স্টার্টআপের যদি আমরা যাই, তুই দেখবি, আমি আবার বলছি, টাকার অভাব নেই। মানে যারা ব্যবসা করতে চায়, প্রতিটা তুই গ্রাম শহরে 10টা বড়লোক পেয়ে যাবি যারা 5-6 কোটি টাকা ইনভেস্ট করতে পারে। ওদের সমস্যা হচ্ছে সেই টাকাটা ওরা গিয়ে এসআইপি করছে, এই করছে, আরও জমি কিনছে। দ্য মানি ইজ নট কামিং টু দ্য স্টার্টআপ, বিকজ দে নো দে ওন্ট বি এবল টু সেল ইট, দে ওন্ট বি এবল টু মেক দ্য প্রোডাক্ট। সেটা যদি আমরা করে দিতে পারি, অবভিয়াসলি একটা কোম্পানিতে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ মাচ হায়ার দ্যান ল্যান্ড অর মাচ হায়ার দ্যান কারণ ইউ হ্যাভ এক্সপোনেনশিয়াল বা চান্স অফ এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল গ্রোথ। আজকে কিন্তু মুম্বাই বা ম্যাড্রাসে যে কালচারটা ছিল এক সময়, যে স্টার্ট আপে বাড়িতে ইনভেস্ট করবো, মানে ফ্ল্যাটে ইনভেস্ট করবো, সেখানে তো বিশাল স্যাচুরেশন চলে আসছে, এবং কলকাতা তো ফ্ল্যাটের দাম খুব একটা বাড়েনি লাস্ট কয়েক বছর। তারা কিন্তু ফ্ল্যাট বেচে দিয়ে আবার স্টার্ট আপে ইনভেস্ট করছে। তুই যদি মুম্বাই, ব্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরটা আলাদা, কিন্তু মুম্বাই যেটা ট্র্যাডিশনাল ফিনান্সিয়াল সেক্টর, বা দিল্লিতে, হায়দ্রাবাদও, তারাও কিন্তু আজকে রিয়েল এস্টেট ছেড়ে দিয়ে একটা টাকা পোর্টফোলিও এখন স্টার্ট আপ অ্যাঞ্জেলের জন্য রেখে দিচ্ছে, বিকজ এভরিবডি হ্যাজ মেড টু মাচ অফ মানি ইন দ্য অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট আউট দেয়ার। কারণ সেখানে সিরিজ বি টু স্টার্ট আপ আসছে। পশ্চিমবঙ্গের দিক থেকে আমি বলতে পারি লোকের অতটা অ্যাডভান্স নয়, কিন্তু যেহেতু জমি জায়গা আছে, ওরাও দেখছে জমি জায়গা পড়ে আছে, এবং খুব হাসি পাবে তোকে, মানে আমি যেহেতু গ্রাসরুট লেভেলে জড়িয়ে আছি, তো একজনকে প্রশ্ন করলাম, এই তুই যে 100 কোটি টাকা জমি রেখে করবে কি? বললো, আমিও তো জানি না কি করবো, তো আমি 1 কোটি টাকা জমি বেচে এখন ঘুরে বেড়াচ্ছি। দিস ইজ দ্য প্রবলেম। সো দিস হ্যাজ টু বি স্টপ, বিকজ সেটা পোটেনশিয়াল আছে, টাকা আছে, সে কিছু করতে চায়, কিন্তু ইকোসিস্টেম নেই, একটা মার্কেট পাচ্ছে না, একটা প্রোডাক্ট আইডিয়া পাচ্ছে না। তাহলে এই ইনভেস্টর আছে, কনসেপ্ট আছে, তাদেরকে তুই যেটা করছিস একসাথে এনে সূত্রে বাঁধা, যে না, নাও ইজ ইউর চান্স। আর এই চান্সটা কিন্তু আমাদের সম্ভব আজকে হয়েছে শুধুমাত্র আমরা একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের গ্রুপ আছে বলে। মানে হ্যাঁ। আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে স্কুল রয়েছে নিজস্ব, আমাদের এতগুলো কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে ইত্যাদি। বাট শুধু এটাই নয়, আমাদের যে হাব অ্যান্ড স্পোক মডেলটার কথা আগে বলছিলাম আমরা, সেটার মাধ্যমে আরেকটা জিনিস যেটা নীতি আয়োগ খুব চাইছে, যে আটাল টিঙ্কারিং ল্যাব বলে স্কুলে আমাদের গভর্নমেন্ট যে স্কুলগুলো আছে সেখানে বাই এন্ড অফ দিস নেক্সট কাপল অফ ইয়ার্স প্রায় 600 থেকে 700টা এরকম স্কুলের মধ্যে কিন্তু আটাল টিঙ্কারিং ল্যাবের জন্য ওরা ফান্ডিং দেবে। আচ্ছা, এইটা একটু ভালো করে বল যে আটল টিঙ্কারিং ল্যাবে একটা ছেলে কিভাবে স্টার্ট আপের সাথে যুক্ত হতে পারে। অ্যান্ড লেট মি গিভ ইউ দ্য কনটেক্সট, বিকজ তুই জানিস ভালোভাবে গ্রাসরুট লেভেলে জড়িয়ে আছি, মানে প্রতিদিন আমি 200-300 মতো প্রশ্ন পাই। এখন যেটা হচ্ছে প্রবলেমটা, যেহেতু আমি প্রচুর দিন ধরে সব রিল করেছি, বাচ্চারাও জেনে গেছে যে বিটেক করে তো অত কিছু লাভ হবে না, স্টার্ট আপ করতে হবে, ওইটা এসে গেছে। কিন্তু
বলে, স্যার আমি আমাদের সিনিয়রদের সাথে কথা বলেছি, দেখুন আইটি বিটেকটাই ঠিকঠাক চাকরি পাচ্ছে না, অন্য জায়গা থেকে বলে কি করে চাকরি পাবো, কিন্তু আমরা দেখছি যে যারা স্টার্ট আপে জড়িয়েছে এই করেছে তাদের কেরিয়ার কিন্তু অনেক বেটার, অলরেডি ইট ইজ দেয়ার, হুম, কিন্তু বাবা মা বুঝতে পারছে না। কিন্তু আমি আবার তাদেরকে বলতেও পারছি না, কারণ আমি জানিও না যে কলকাতায় কোন স্টার্ট আপ ভালো যে তুমি এই স্টার্ট আপে জয়েন করো। সো কোশ্চেন হচ্ছে যে ধর কেউ 11-12 পাস করার পর বললো যে আমি এন্টারপ্রেনার হতে চাই, তার লাইফে দুটো সমস্যা আছে, একটা হচ্ছে তাকে একটা স্টার্ট আপ দেওয়া, হুম। দুই হচ্ছে তাকে একটা এন্টারপ্রেনারশিপে বিটেক ডিগ্রি দেওয়া যাতে তার বিয়েটা হয়। আমি খুব মানে ফ্র্যাঙ্কলি বলছি, দিস ইজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ান প্রবলেম, হ্যাঁ, ওকে, হ্যাঁ। ইট ইজ এ ভেরি রিয়াল প্রবলেম। তো এই দুটো প্রবলেম কি করে সলভ করবি, কারণ এই দুটো প্রবলেম সলভ না করলে কিছু হবে না। হুম। কিন্তু এমন একদম পুরো ব্রাস ট্যাক্সে ঢুকে গেছো এইটার। দেখো একটা জিনিস আমার যেটা মনে হয় আমরা স্টেপ বাই স্টেপ করি। ১ম হচ্ছে আটাল টিঙ্কারিং ল্যাব কারেন্টলি ১৫০টা স্কুলে বাংলায় রয়েছে। হুম, এই ১৫০টা স্কুল বেশিরভাগই গভর্নমেন্ট স্কুল হুম, এবং সেই গভর্নমেন্ট স্কুলগুলোতে ওরা ২০ থেকে ২৫ লাখ টাকার মতো একটা ফান্ডিং পায় একটা ছোট্ট ল্যাব তৈরি করা, সেখানটায় কিছু ওই ফ্যাব ল্যাব, কিছু মেকার স্পেস মতো তৈরি করে সেখান থেকে যে খুব বেশি স্টার্ট আপ তৈরি হচ্ছে এরকম কিন্তু নয়। কিন্তু যেটা হচ্ছে সেটা একটা অন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট, যে একটা প্রবলেম সলভিং অ্যাটিটিউড, একটা ঠিক আছে আজকে এই জিনিসটা নেই, কালকে এই জিনিসটা আমি তৈরি করে নিতে পারি, তার থেকে হয়তো দুটো পয়সা হতে পারে। আর যদি পয়সা নাও হয়, আমার যে সিভিটা তৈরি হলো সিভির মধ্যে কিন্তু একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স আছে, অ্যাবসলিউটলি। এইটা কিন্তু আমি এস্টাবলিশ করে দিতে পারছি। তো আমি কি করছি, আমি একটা ছোট্ট ডেল্টা তৈরি করতে পারছি বাচ্চাদের মনে, যেটা ছোট একটা গ্রামের স্কুলের মধ্যেও কিন্তু এই জিনিসটা সম্ভব। আজকে অশোক লাহিড়ী বাবু জয়েন করার পর থেকে উনি একটা একটা নিয়েছেন, উনি একটা রেসপন্সিবিলিটি নিজের উপরে নিয়েছেন যে আরও ৫০০টা থেকে ৬০০টা আটাল টিঙ্কারিং ল্যাব বেঙ্গলে কিন্তু আসছে। এই প্রত্যেকটা আটাল টিঙ্কারিং ল্যাবের হেড যদি বলা যায়, একটা নোডাল সেন্টার হচ্ছে আটাল ইনকিউবেশন সেন্টার। এটাতে আমাদের রেসপন্সিবিলিটি একটু বাড়লো। কি রেসপন্সিবিলিটি? যে আমাদের এমন ইভেন্টস তৈরি করতে হবে আমাদের এই নেক্সট ৫ বছর আমাদের যে ম্যান্ডেটটা পেয়েছি সেটার মাধ্যমে, যে এই প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টদের থেকেও বেশি দরকার টিচারদের অথবা তাদের কোঅর্ডিনেটরদের অথবা তাদের প্রিন্সিপালদের এটা বোঝানো যে তুমি কিন্তু গতানুগতিকভাবে পড়াশোনা করে তুমি যেই বাচ্চাদেরকে যেরকম ভাবছো যে ওরা চাকরি পেয়ে যাবে সেটা কিন্তু নয়, তাদের প্রবলেম সলভিং শেখাও, তাদেরকে তুমি শেখাও কিভাবে একটা যে জিনিসটা আজকে আমাদের নেই বাংলায় সেইটাকে তৈরি করতে গেলে তোমাকে ইনোভেশন একটা ইকোসিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। দিস ইজ দি অনলি রেসপন্সিবিলিটি ফ্রম আওয়ার সাইড। আমি বলছি না এই আটাল টিঙ্কারিং ল্যাব থেকে বিশাল কিছু না গুগল না, এটা ফেসবুক তৈরি হবে। বাচ্চাদের ফরমেশন, আইডিয়েশন ফরমেশন ল্যাবে দরকার, যে প্রোডাক্ট কি, মার্কেট কি, সেলস করা কি, আর ছোট বয়স থেকে ক্লাস 6-7 এর বাচ্চারা এই কাজটা ওটা করতে পারছে, অ্যাবসলিউটলি। ছোটখাটো রোবট নিয়ে খেলতে পারছে, কটা 3D প্রিন্টার না নিয়ে খেলতে পারছে, না না, অনেকে তো সিরিয়াসলি আজকাল এআই এআই যুগে তো অ্যাপ করা খুব ইজি হয়ে গেছে, অ্যাপ ট্যাপ বানাচ্ছে, ছোট বিক্রি করে করার অ্যাপ চেষ্টা বানাচ্ছে, করছে, এজেন্ট বানাচ্ছে, সেগুলো দিয়ে প্রবলেম একটা সলভ প্রবলেম করছে। সলভ করতে দেখছি আমার পারছে। সেদিনকে শিলিগুড়ির থেকে কিছু ব্যবসায়ীরা এসেছিল দেখা করতে, তার মধ্যে একজন বলছিল যে আমার তো মেয়ের বয়স এখন বোধহয় বললো ক্লাস 7-এ না 6-এ না 7-এ পড়ে, বললো সে তার দেখেছে একটা প্রবলেম যে আম, বাড়িতে কি বললো এক্স্যাক্টলি, যে বাড়িতে বয়স্ক লোকেদেরকে সাপোর্ট করে রাখার জন্য সবসময় বাড়িতে লোক থাকে না বা কিছু একটা, তো সে একটা এআই, মেয়েটা একটা এআই এজেন্ট বানিয়েছে উইচ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট কনস্ট্যান্টলি, বাংলাতে ওর দাদুকে বোধহয় প্রশ্ন কথা বলে জিজ্ঞেস না, করছে, ওটা খুব কথা ভালো বলছে, ভালো ভালো ভালো। কম্প্যানিয়ন অ্যাপ। তো বলছে ও নাকি সে নিজে এটা ক্লডে বসে বানিয়ে ফেলেছে এরকম একটা। এটা হয়েছে কারণ কি ওর যে স্কুলের আটাল টিঙ্কারিং ল্যাবটা আছে সেখানে এই জিনিসটা কেউ কোনো ভেরি টিচার ওকে পজিটিভ নিউজ, বলিয়েছে। ভেরি পজিটিভ নিউজ। এবার ও বাবা বলছে যে দেখো আমি তো এটা ভাবতেও পারি না, আমার একটা বাচ্চা একটা রোবট বানিয়ে ফেলেছে, ওর মনে হচ্ছে রোবট বানিয়েছে, রোবট না, একটা এজেন্ট এটা বানিয়েছে, টকিং বট একটা বানিয়েছে। টকিং বট বানিয়েছে। বলছে এটা আমার কাছে একটা বড় পাওনা। আমি বললাম তুমি তারপরে কি করলে, তুমি এটা শুনলে? বললো না আমি খুব বাহবা দিলাম। বললাম বাহবা দিয়ে কি হবে, হ্যাঁ, ওটাকে তো ওকে তো প্রোডাক্ট নেক্সট করতে স্টেপে হবে। নিয়ে আসতে হবে। তো আমাদের কাজটা হবে ওই বাহবাদ না, প্রোডাক্টিফাই করো ওই জিনিসটাকে নিয়ে, হ্যাঁ, কি মানে আমি ওদের 10টা বাচ্চার কাছে যেতে নেক্সট পারি? মার্কেটিং, সেলস, কমিউনিকেশনের ব্যাপারটা নিয়ে আসতে হবে। একদম সেইটা আমাদের কাজ হয়ে যাবে আটাল ইনকিউবেশন সেন্টার থেকে। এবং আমরা এই বাচ্চাগুলোই যখন কলেজে ওঠার ওই যে জায়গাটা হবে, এখন ক্লাস 6-7-এ পড়ছে, তাদেরকে একটা সাপোর্ট দিয়ে আমরা একটুখানি ব্রিজ করলাম। যতদিন ওরা 10-11-12 বা কলেজের দিকে যাচ্ছে তখন সেগুলোকে কোম্পানি তৈরি করা, সেগুলোর মধ্যে প্রপার মেন্টরশিপ দেওয়া, তারপরে তাদের ফান্ডিংয়ের জন্য ব্যবস্থা দেওয়া, এটা হবে আমাদের কাজ। এটা হলো প্রথম। ২ নম্বর, অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গলে, মানে ওয়েস্ট বেঙ্গল এটা পুরো ভারতবর্ষে এআইসিটি আর ইউজিসি মিলে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে। সেই ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে আরিয়া ফ্রেমওয়ার্ক, ARIIA। ফ্রেমওয়ার্কটাতে প্রত্যেকটা ইনস্টিটিউশন, হায়ার এডুকেশন যে ইনস্টিটিউশনগুলো আছে তাদেরকে ইনোভেশনের ওপরে একটা র্যাঙ্কিং আর স্কোর দেওয়া হয়। সো ইটস গেমিফাইং ইনোভেশন।
কেন এই র্যাঙ্কিং, এটা ফার্স্ট ইয়ার থেকে করতে হবে তোমাকে, এটা কিন্তু আগেই নিয়মটা বানিয়েছিল, এতদিনও এটা ইট ওয়াজ নট আচ্ছা একটা জিনিস বল, এনআইআরএফ র্যাঙ্কিং একটা আছে আর আরিয়া র্যাঙ্কিং একটা হচ্ছে আলাদা। এনআরএফ র্যাঙ্কিংটা পুরোপুরি হচ্ছে আলাদা, একাডেমিক আর আয়ার র্যাঙ্কিংটা হচ্ছে কিসের উপর? ইনোভেশনের উপর, ইনোভেশনের উপর। ইনোভেশনের উপর। তো ওটা 5টা স্টার থাকে, একটা সার্টিফিকেট দেয় প্রত্যেক বছর যে আজকে এই বছরে ইনোভেশন নিয়ে তুমি কী কী কাজ করেছো, তোমার কোম্পানি, তোমার ইনোভেশন রিলেটেড বা স্টার্ট আপ রিলেটেড কটা ইভেন্ট হয়েছে কলেজে, কটা বিজনেস প্ল্যান কম্পিটিশন হয়েছে, কতগুলো বাচ্চা স্টার্ট আপ তৈরি মানে করেছে, কতটা ডিপিআইটি এন্টারপ্রেনারশিপ ডিপলি এনকারেজ করতে এনকারেজ পেরেছে। করছে তোমার কলেজে। এবং এই কাজটা করা হয় প্রত্যেকটা কলেজের ভেতরে আইআইসি মানে ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল নামক একটি বডি তোমায় ফর্ম করতে হবে, উইচ রিপ্লেসেস ইয়োর অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল, আমরা যেটা ইডিসি রাইট, বলতাম। ইডিসিটাই বল। ইডিসিটা এখন আইআইসি নামক একটা আরিয়া র্যাঙ্কিংয়ের থ্রু দিয়ে এসছে। তো আইআইসি প্রত্যেক বছরে আরিয়াতে আর বলতে হবে যে ভাই আমরা এই কাজ করেছি, তার উপর তোমার একটা স্টার দেবে, তুমি 1 স্টার থেকে 5 স্টারের মধ্যে পেতে ওটা পারো। তাহলে না, তার মানে একটা হচ্ছে যে বেসিক্যালি ইনসেন্টিভাইজেশন টু দ্য ইউনিভার্সিটি, সো দ্যাট এখানে ব্যাপারটা কি, তোদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যেহেতু পুরোটা স্টুডেন্টদের অ্যাট্রাক্ট করার ব্যাপার থাকে, সো ইউ অ্যাকচুয়ালি ফোকাস অন দ্যাট। কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে গুলোতে হচ্ছে সে আগের মতো মাস্টারমশাইরা ডিগ্রি দিচ্ছে চলে যাচ্ছে, এবার বেকার তৈরি হচ্ছে। সোজা কথা, গোটা ইউনিভার্সিটি সিস্টেমটা বেকার তৈরি করা কারখানা হয়ে গেছে, কিছু করার নেই। এখন এইখানে একটা প্রশ্ন জাগবে, আমি যেটা বারবার করে বুঝেছি, মানে এখানে কোম্পানি চালাতে গিয়ে, যে এই যে স্কুল লেভেলে যে এডুকেশন সিস্টেমটা আছে না, ইভেন যেভাবে ওরা ম্যাথস শিখছে, এটা আমি খুব বেসিক তোকে বলছি, যে ম্যাথস শিখছে, যেভাবে সায়েন্স শিখছে, তো একটা বড় ভ্যালু আছে যে যখন এন্টারপ্রেনারশিপে যাবে ওইভাবে পরীক্ষায় মুখস্থ করে পাশ করলে তো কেউ এন্টারপ্রেনার হতে পারবে না, তাকে সায়েন্সটা অ্যাপ্লাই করতে হবে। আর ম্যাথস ছাড়া তো এন্টারপ্রেনারশিপ হয় না। ম্যাথের এডুকেশন ওয়েস্ট বেঙ্গলে খুবই বাজে অবস্থা, বিকজ আমি যেহেতু ম্যাথ মানে বাচ্চাদের পড়িয়েছি লাস্ট 2 বছর অনলাইনে, বোঝার জন্য কতটা বাজে আর কি, একদম বলতে পারি এখন অতলান্ত বাজে আর কি। সবাই হয়তো 100 পাচ্ছে, কিচ্ছু বোঝে না কীভাবে ম্যাথটা অ্যাপ্লাই করবে, আর সেটা না পারলে এন্টারপ্রেনারশিপ পারবে না। সায়েন্সের অবস্থা একই জায়গায় যাচ্ছে। তো একদিকে যেমন উই আর ভেরি হোপফুল এটা করতে হবে, তেমন যদি গভর্নমেন্টের অন্তত স্কুলগুলো থেকে, প্রাইভেট স্কুলগুলো থেকে সাপোর্টটা দরকার, যে এডুকেশনাল রিফর্ম, যে একটা বাচ্চার সায়েন্স পড়াটা, ম্যাথস পড়াটা শুড অলসো বি এন্টারপ্রেনারশিপ ওরিয়েন্টেড। তো এই গভর্নমেন্ট স্কিমগুলো কিন্তু তৈরি হয়েছে প্রায় বছর 5 হয়ে গেছে। এই আরিয়া র্যাঙ্কিং, আইআইসি, আমি তোমার যেটা আগে বললাম এটিএল, কিন্তু যেহেতু কোনো নোডাল বডি নেই আমাদের স্টেটে, এবং স্টেট আর সেন্টারের মধ্যে কোনো কথাও হচ্ছে না, তার মানে এই যে সেন্টারগুলো তৈরি হয়েছে, আইআইসি তৈরি হয়েছে, এটিএল তৈরি হয়েছে, তারা নিজেদের মধ্যেই কাজ করছে। ওরা জানে না যে হোয়াট ইজ দ্য বিগার গোল, কেন করছি আমরা। সবাই নিজেদের ইনস্টিটিউশনাল সাইলোতে কাজ করছে। এখন আমাদের আটাল ইনকিউবেশন সেন্টারটা তৈরি হওয়াতে যেটা হচ্ছে, উই আর অলসো দ্য প্লেস ওয়ার অল অফ দিজ হেডস অফ দিজ ইনস্টিটিউশনস, আইআইসিস যারা করছে আরিয়া র্যাঙ্কিং, যারা এটিএল করছে, তাদের কিন্তু একটা ফিডার মেকানিজম, যে এবং যেটা চেষ্টা করা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা গভর্নমেন্ট স্কুল বা কলেজেও কিন্তু এরকম একটা করে ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করা, আমরা যারা আমাদেরকে রিপোর্ট করছে। আমাদের কাজটা হচ্ছে আমাদের এই পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে যে স্কিমগুলো আমরা পাচ্ছি, সেগুলো যাতে আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি। এবং তার জন্য আমরা কিন্তু এবার কাজ করছি, তোমাকেও নিয়ে লাস্ট 2 সপ্তাহ ধরে আমরা যে প্রচণ্ড খাটার চেষ্টা করছি এই স্টার্ট আপ পলিসিটা তৈরি করার জন্য। আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের স্টেটের কোনো স্টার্ট আপ পলিসি ছিল না। 2021 লাস্ট স্টার্ট আপ পলিসি এক্সপায়ার করে গেছে। তুমি যদি চিন্তা করে দেখো 2021 থেকে আজকে আমরা 2026-এ বসে আছি, এই বিগত 5 বছরে কিন্তু এআই এর জন্য পৃথিবীটা পাল্টে গেছে। উই ক্যানট হ্যাভ দ্য সেম কাইন্ড অফ স্টার্ট আপ পলিসিস। পিপল উইল নট গেট এ জব। এখন তো যেটা হয়ে গেছে, একটা পাতি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স যাই পড়ুক না কেন, এখন একটা সিও বলবে আমি এই প্রোডাক্টটা তৈরি করছি, তুমি এই প্রোডাক্টের পার্টের দায়িত্ব আছে, তুমি বুঝে নাও। এবার তোমার তাতে ফিজিক্স জানা দরকার না, কম্পিউটার সায়েন্স জানা দরকার, কি জানা দরকার, তুমি বুঝে না, কারণ সবই অ্যাভেলেবল রয়েছে তোমার সবই অ্যাভেলেবল আছে। তুমি যদি সেটা না করতে পারো, এবার ডিসকোয়ালিফাইড। আমি এআইএমএল এ বিটেক করেছি, আমি এই করেছি বলে তো লাভ হবে না। বলতে হবে হ্যাঁ আমি জানি, তুমি বস দাও, আমি গুগল করে এআই করে তোমাকে ঠিক দিয়ে দেবো। দ্যাটস হোয়াট দ্য সিও ওয়ান্ট। এটা হচ্ছে এখন কিন্তু ম্যান পাওয়ার চাইছে লোক। হ্যাঁ, আর আমাদের কিন্তু কলেজগুলোতে সেটা আমরা আরেকটা জিনিস দেখছি, দের ইজ এ ভেরি পজিটিভ ট্রেন্ড অফ ইয়াং পিপল ডুইং এভরিথিং ফ্রম ড্রপ শিপিং টু ই কমার্স ইউজিং শপিফাই। যেন শপিফাইয়ের মতো প্ল্যাটফর্ম রয়েছে এখন, জোহো ব্যবহার করছে, তারা ব্যাকএন্ডে তারা কিন্তু নিজেদের একটা ছোট একটা সাইড ইনকাম, সাইড হাসেল মতো তৈরি করে ফেলছে। এটা ভীষণ দরকার অ্যাকচুয়ালি। আমি তো এটা বরাবর লাস্ট 5 বছর ধরে বলে আসছি, প্রত্যেকটা স্টুডেন্ট সাইড হ্যাসেল হিসেবে ছোট্ট ই কমার্স, তুই যেটা বলি শুনে খুব ভালো লাগলো, একটা ছোট অ্যাপ বানা, একটা ছোট এই বানা, একটা ছোট প্লাগ ইন বানিয়ে ইনকাম কর, অথবা বেচে দাও, সেটাকে বেচে দিয়ে আপওয়ার্কে তুলে ইনকাম করুক। এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে বাঙালি অভিভাবকরা কিছুই বোঝে না।
অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাকে অভিভাবকরা বলে আমার ছেলে এই করে পয়সা ইনকাম করছে, ও তো সময় নষ্ট করছে, বিটেকের জন্য ফোকাস করছে না। না না, আপনার ছেলেই ঠিক করছে, ওই চাকরি পাবে পরে পাবে। এই তো অবস্থা বাংলা, যাক এটা কিছু বলার নেই। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আবার এই টাচ বেস করতে চাইছি, সেটা দুটো ব্যাপার এখন আমরা টাচ বেস করলাম না। একটা হলো তুই যেটা বললি যে ইন্ডিয়া ফ্রান্স ফ্রেঞ্চ কোলাবোরেশন, তো আমি এটা শুরু করে দিতে চাই। দেখ, আমি নিজে ইউএস ইন্ডিয়া কোলাবোরেটিভ অনেকগুলো প্ল্যাটফর্মে ছিলাম, যেখানে কিন্তু ইন্ডিয়ার ডিএসটি এবং ইউএসের এনএসএফ এরকম ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট কোলাবোরেশন হয়, এবং বলা হয় কমন প্রবলেম কমন সলিউশন। হুম, এটার ফান্ডাটা হলো এরকম যে ইউএস পার্টটা ইউএসের গভর্নমেন্ট ফান্ড করে, ইন্ডিয়ার পার্টটা ইন্ডিয়ান ইন্ডিয়ান গভর্নমেন্ট ফান্ড গভর্নমেন্ট ফান্ড করে করে। করে করে ওরা চায় যে দুটো দেশের স্টার্ট আপ কোলাবোরেট করুক। এটা ইউএস ইন্ডিয়ার মধ্যে বাই লাস্ট এটা ৭ বছর ধরে আছে, মধ্যে আমি বায়োটেকগুলোতেও একটাতে ছিলাম। তো এই যে ব্যাপারটা ডিপটেক অধিকাংশ ক্ষেত্রে এরা চায়, এটা তুই বলি যে ফ্রান্সের সাথে এখন সেই সিস্টেমটা হচ্ছে। হ্যাঁ, আর তোর তো যেহেতু সিন্স ইউর ওয়াইফ ইজ ফ্রেঞ্চ, অবভিয়াসলি হবে মাচ ডিপার কানেকশন টু দ্য ফ্রেঞ্চ আর আমি তো ইকোসিস্টেম। ফ্রেঞ্চ বিজনেস স্কুলেও পড়াশোনা বেস্ট করেছি। পড়েছি। তো হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে যে সেক্ষেত্রে তোর ইনকিউবেশন একটা ফ্রান্সের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারে। ঠিক তো আমি যতদূর জানি সবগুলো দেশে ওইভাবে হয়, মানে ফ্রান্সের পার্টটা ফ্রেঞ্চ গভর্নমেন্ট করে, এদের পার্টটা ইন্ডিয়ান ঠিক গভর্নমেন্ট করে, ঠিক এবং গভর্নমেন্ট চায় যে কোলাবোরেট করুক, কারণ কোলাবোরেশনের শক্তিটা বেশি, বিকজ যে ইন্ডিয়ান স্টার্ট আপটা সে ফ্রান্সে বিক্রি করার সুযোগ পাচ্ছে, ফ্রান্সেরটা টেকনোলজি এখানে বেচার সুযোগ ঠিক পাচ্ছে। ঠিক এটা নিয়ে বল। আমার যেটা ধারণা এখন এই ২০২৬ সালটাকে ইন্ডো ফ্রেঞ্চ ইয়ার অফ ইনোভেশন নাম দেওয়া হয়েছে। হুম। এবং যদি তুমি খবরের কাগজ দেখে থাকো, প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে পিএম মোদি এই লাস্ট উইকেই নিসে, ফ্রান্সের নিসে একটা বড় স্টার্ট আপ ইভেন্ট করে, যেখানে ভারত ইনোভেটস ওই ইভেন্টটার নাম দেওয়া হয়। এবং সেখানে প্রায় ৫০টার ওপরে ভারতীয় স্টার্ট আপ কিন্তু ওখানে দেখাতে পেরেছে, ওদের যে কাজ করছে সেটা ওখানে গিয়ে ফ্রান্সে গিয়ে দেখাতে পেরেছে। এবং দি এন্টায়ার ফ্রেঞ্চ ইকোসিস্টেম ইনক্লুডিং স্টেশন এফ, যেটা হচ্ছে ওখানকার সব থেকে বড় ইনকিউবেটর, এইচইসি প্যারিসের ইনকিউবেটর, যেই কলেজটা আমি পড়াশোনা করেছি বিজনেস স্কুলে, সেটা ইজ দ্য বেস্ট বিজনেস স্কুল ইন ফ্রান্স ফর ওভার 200 ইয়ার্স, তাদের একটা বড় ইনকিউবেটর, ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন ল্যাব, ওখানকার সব থেকে বড় ডিপ টেক ইনকিউবেটর, অল অফ দেম কেম টুগেদার টু ক্রিয়েট দ্যাট ইভেন্ট। এবং ইটস নট জাস্ট এ ওয়ান টাইম ইভেন্ট, দি আইডিয়া ইজ এই ৫০টা স্টার্ট আপের জন্য এখান থেকে ওরা যাতে ডিপ ইনো ডিপ টেক তোমার তো পেতেই পারে সাপোর্ট, ডিজাইন সাপোর্ট পেতে পারে, বিজনেস ইন অল অফ ইউরোপ পেতে পারে, অ্যান্ড অন দ্য রিভার্স সাইড অ্যাজ ওয়েল, ওইখানকার কোম্পানিরা কীভাবে আমাদের এখানটায় হ্যাঁ, এসে না দেখাতে পারে। মানে আমি ইউএসএ এইটা যখন করতাম, আমি তো ইউনিভার্সিটি ইকোসিস্টেমের সাথে জড়িত, মোস্টলি আমি এখনো ৩টে ইউনিভার্সিটি ইকোসিস্টেমের সাথে জড়িত এবং অ্যাক্টিভ। তো যেটা হয় খেলাটা, সেটা হচ্ছে জেনারেলি আমাদের আইডেন্টিফাই করতে হয় যে একটা ইউনিভার্সিটি স্টার্ট আপ এখানে, আর একটা ইন্ডিয়ান ইউনিভার্সিটি, ইউএসএ বলছি, ইউএসএ একটা ইউনিভার্সিটি স্টার্ট আপ, ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটি স্টার্ট আপ, ওয়ার্কিং ইন দ্য সেম লাইন। হোয়াট গভর্নমেন্ট ওয়ান্ট ইজ let them come together, solve a common problem by both the parties, so that মানে intellectual property shared by the both, হুম। and solve it. So তুমি এটাও চিন্তা করে দেখো না, একটা প্রথমত এই যে ৫০টা স্টার্ট আপের মধ্যে কিন্তু বেঙ্গল থেকে রিপ্রেজেন্টেশন ছিল না এবারেও, এবং আমাদের এইটাকে পাল্টাতে হবে। তার মানে আমাদের যদি এখন একটা ইন্ডো ফ্রেঞ্চ ইয়ার অফ ইনোভেশনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের এখানে কমন ফ্লোর তৈরি করে স্টার্ট আপসদেরকে কিন্তু বাংলার থেকে উদ্বুদ্ধ করতে হবে পরের এরকম প্রোগ্রামে যাওয়ার জন্য। না, এক এটা নম্বর। এটা এটা আমি বলছি, যেমন আমি বলছি মাইক্রোসফট, আমরা প্রথম যখন আমি এখানে মেশিন সায়েন্স খুলি, তো আমি তো এটা খুব হাসির গল্প বলি। 2018-এ আমরা কলকাতা থেকে প্রথম স্টার্ট আপ ছিলাম, যেটা মাইক্রোসফট স্টার্ট আপসে, মানে মাইক্রোসফটের যে ইনকিউবেশন নিজস্ব আছে হ্যাঁ ব্যাঙ্গালোরে, সেখানে আমরা সিলেক্ট করি। মাইক্রোসফটের গোটা ওয়ার্ল্ডে ৫খানা ইনকিউবেশন আছে, হ্যাঁ, ব্যাঙ্গালোরে একটা বড় আছে। ব্যাঙ্গালোরে বড় আছে। তো কলকাতা থেকে আমার মেশিন সায়েন্স ছিল ফার্স্ট কোম্পানি, ইনকিউবেটেড হয় ওখানে। তো আমি ব্যাঙ্গালোরে, ওরা আমাকে ট্রেনিং দিতে নিয়ে গেছে, যেটা হয় আর কি ইনকিউবেশনে। আর ওরা ওরকম ওয়ালে সমস্ত স্টার্ট আপ লেখা থাকে, তার মধ্যে বেশ কয়েকটা ফেমাস স্টার্ট আপও আছে যারা বিলিয়নার হয়ে গেছে, ইউনিকর্ন হয়ে গেছে। তা আমি ওই ওয়ালটার দিকে তাকিয়ে আছি, তাতে অন্তত প্রায় আগের ১২০টা স্টার্ট আপ আছে, লাস্ট একটা কোনো কলকাতা থেকে স্টার্ট আপ আছে। তুই দ্য ফার্স্ট ওয়ান টু গেট, তারপর আমাদের পরের বছর আর একটা স্টার্ট আপ যাই। তো প্রবলেম হচ্ছে কি, স্টার্ট আপ ইকোসিস্টেমে অবভিয়াসলি কলকাতা, আমি পলিটিক্যাল কাউকে দোষ দিতে চাই না, কিন্তু আমরা যোজন যোজন পিছিয়ে আছি। বাট ইন্টারেস্টিংলি আমি এটা বলবো, আমার এখানে নিজের স্টার্ট আপ করার ইয়ে থেকে, অভিজ্ঞতা থেকে, পশ্চিমবঙ্গের ছেলেরা কিন্তু যথেষ্ট ইনোভেটিভ, প্রোভাইডেড ইউ ক্যান গিভ দেম দ্যাট কাইন্ড অফ ট্রেনিং। কারণ এখানে বাচ্চারা রবীন্দ্রনাথ পড়ছে, ছোটোবেলায় গান শিখছে, মিউজিক শিখছে, নাটক শিখছে, যদিও শুধু চর্চাটা এখন অনেকটা কমে গেছে, বাট যেহেতু ওই বাঙালিদের মধ্যে একটা সৃজনশীল ক্রিয়েটিভিটি চর্চা আছে না, আমি নিজে এটা দেখেছি।
যে যদি তাদের ঠিকঠাক ইকোসিস্টেমে ফেলা যায়, তারা কিন্তু দে ক্যান গিভ দ্য বেস্ট ইকোসিস্টেম ইন ইন্ডিয়া, আই ক্যান টেল ইউ দ্যাট। একদম। আমি এটাতে খুব দৃঢ় বিশ্বাসী এবং আমরা অলরেডি ফ্রান্সের টপ ইউনিভার্সিটি ইনকিউবেটরগুলোকে লিখেছি। যেহেতু আমাদেরও প্রচুর পুরনো কানেকশন রয়েছে। দে আর ভেরি ইন্টারেস্টেড টু কোলাবোরেট ফর সোশ্যাল ইনকিউবেশন। ওরা একটা জিনিস যেটা বলছে যে আমরা ভারতবর্ষ ইজ আ পোস্ট গ্রোথ কান্ট্রি, প্রি গ্রোথ প্রি কান্ট্রি, গ্রোথ কান্ট্রি, প্রি গ্রোথ কান্ট্রি, এবং ইউরোপ তো পোস্ট গ্রোথ একটা বুঝতে স্যাচুরেশন হয়ে গেছে, মার্কেটগুলো অত বড় নয়। ভীষণ। ওরা চাইছে যে ফ্রান্সের লোকজন এসে ইন্ডিয়াতে শিখুক কী করে সোশ্যাল ইনকিউবেশন অন আ ম্যাসিভ লেভেল করা যায়, কী করে সোশ্যাল বিজনেস তৈরি করা যায়। সোশ্যাল বিজনেসের মডেলটা তো এশিয়ার থেকেই এসছে। আগে আমরা তো, আমি এনজিওর কথা বলছি না, আমি বলছি না এসে তুমি লোকের কাছে সাহায্য করো গ্রান্ট নিয়ে। একটা বিজনেস মডেল ওয়ের ইট ইজ নট পেগ টু প্রফিট বাট ইটস পেগ টু ইম্প্যাক্ট। আমি মাস ইনোভেশন কী হ্যাঁ, করে না করতে পারি। আরেকটা ব্যাপার তোকে বলি, আজকে যদি তুই ওয়েস্ট বেঙ্গলে দেখিস, প্রত্যেকটা পুকুরে পুকুরে প্লাস্টিক পলিউশন, দের ইজ এ ম্যাসিভ স্কোপ অফ সাস্টেনেবিলিটি সাস্টেনেবল ইন সলিউশনস। সাস্টেনেবল সলিউশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট সলিউশন ইন ওয়েস্ট বেঙ্গল। এবং যেহেতু বোথ মোদি এবং বিজেপি গভর্নমেন্ট ইজ ভেরি মাচ ফোকাসড অন অ্যাকচুয়ালি স্বচ্ছ ভারত অভিযান অ্যান্ড দিস সাস্টেনেবিলিটি সলিউশন, কিন্তু ইউরোপ ইজ দ্য বেস্ট, ফ্রান্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট, অ্যান্ড ইটস ওয়ে অ্যাহেড অফ টাইম, ওয়ে মানে এটা হেড অফ টাইম। বলাও তো সম্ভব না যে তো কতটা এগিয়ে ন্যাচারালি আছে। এখানকার যে সাস্টেনেবল স্টার্ট আপ অনেকেই করতে চাইছে, তারা কিন্তু ইউরোপিয়ান, তুই যদি এখানে ফ্রান্সি হয়, দে ক্যান গেট এ ভেরি গুড আর তো চোখে ইনসেন্টিভ। আঙুল দিয়ে শিখতে পারবে। তো তুমি ধরো না, যদি 50টা ইন্ডিয়ান স্টার্ট আপ ফ্রান্সে গিয়ে এক্সিবিট করতে পারছে, ওরা তো শুধু দেখাচ্ছে না, ওরা তো শিখছে। ওরা ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকছে, তার মধ্যে যে মানে কত কিছু ওরা জেনে ফিরতে পারলো, ফিরে এসে ওদের তো পুরো ওয়ার্ল্ড ভিউটাই পাল্টে যাবে। ওরা, এবং প্লাস স্টেশন এফে ওদেরকে কিন্তু কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে, যে তুমি ওখানে যাও 6 মাস ওখানে গিয়ে কাজ করো, ওখানকার কোম্পানিরা এসে এখানে 6 মাস কাজ করুক। না, এটা ভীষণ দরকার। যদিও আমি বলি, আমার লাইফে ফার্স্ট কনফারেন্স ছিল নিশেতা, ফ্যান্টাস্টিক প্লেস, আই লাভড ইট। আমার লাইফে ওখানে আইআইটি খড়গপুর থেকে ফার্স্ট হচ্ছে তুমি কনফারেন্স। নিচে গিয়ে চোখ মানে চক্ষু আমি চড়ক বলি, গাছ কি নাকি, বলো, যে কোথায় তো চলে আইআইটি গেলাম। খড়গপুর থেকে নিচে পৌঁছে তো ফার্স্ট কনফারেন্স, যে সেটা অন্য ব্যাপার, তো হ্যাঁ। টেলিকম কনফারেন্স ছিল। বাট আমি ওইটা বলি না যে লোকে ওখানে গিয়ে থাকবে। ইউনো দ্য ফ্যাক্ট ইজ, বিদেশে গিয়ে যদি ওরা কিছুদিন এক্সপোজারটা পায়, এই যে বাঙালি কুবমন্ডুকতাটা আছে, পৃথিবীটা যে বড়, আরো অনেক কিছু মানুষের যে মানসিক চিন্তা আছে, সেটা এদের খুব দরকার, এটা খুব দরকার। ভীষণ অ্যান্ড দরকার। ইউ হ্যাভ টু অলসো বি ইনক্লুসিভ ইন ইয়োর গ্রোথ। আরেকটা জিনিস যেটা আমরা এখানে, যেহেতু তুমি সবসময় যদি সারা জীবন অন্য বাঙালিদের সাথেই সময় কাটিয়ে থাকো, হবে না, তাহলে তো হবে না, তুমি দে হ্যাভ টু হ্যাভ এ ক্রস কালচারাল ক্রস এক্সপিরিয়েন্স। কালচার, তোমার সব রকম রেপ্রেজেন্টেশন, তোমার কিরম করে মহিলাদের রেসপেক্ট করতে হয়, কিরম করে অন্য কমিউনিটির লোকজনকে রেসপেক্ট করতে হয়, কীভাবে আন্ডার রিপ্রেজেন্টেড ক্লাসদেরকে রেসপেক্ট করতে হয়, এটা তো তোমাকে স্কুলে এটা শেখানো হবে হয় না। না। এইটা শেখানোর জন্য তোমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স প্রয়োজন। সেখানে তুমি যখন বাইরে যাবে, গিয়ে দেখবে যে আমাদের এমনিতেই ইন্ডিয়ানদের একটু সিভিক সেন্স নিয়ে অসুবিধা রয়েছে। আমরা সব জায়গায় গিয়ে ওই এখন তো বিদেশে গাওয়ার কথাটা খুব বিখ্যাত হয়ে গেছে। সব জায়গায় গিয়ে নাচানাচি শুরু করে দেয়, একটা এয়ারপোর্টের টার্মেকে গিয়ে নাচানাচি করতে শুরু করে দিচ্ছে। এইটা করে তো মানুষের কাছে ওটা তো হাস্যকর হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো পাল্টানোর জন্য কিন্তু একটা স্ট্রাকচার্ডভাবে যদি সে স্টার্ট আপের হয়ে গিয়ে না, যায়, না, এদের তাছাড়া এদের যখন বিদেশে বেচবে, ওই কালচারাল এক্সপিরিয়েন্সটা দরকার হবে না। খুবই কামিং ব্যাক দরকার। টু দ্যাট, নাও লেটস টক অ্যাবাউট দ্য ওয়ান অফ দ্য অ্যানাদার ইম্পর্ট্যান্ট থিং, যে প্রবাসী বাঙালিরা যারা আমাদের মতো বয়সী, রিভার্সটা এবার হচ্ছে যে আমরা এখান থেকে ওখানে কি করে যাচ্ছে, ওখানে যারা না, অলরেডি ভালো করেছে হ্যাঁ, তারা তারা কিভাবে কি করে কন্ট্রিবিউট এখানে করতে পারে। আছে, এর মাল্টি ডাইমেনশনাল কোশ্চেন। কারণ আমি এটা ব্যাঙ্গালোরে কয়েকদিন ধরে ডিসকাস করছি, আমার ইউএসের বন্ধুদের সাথেও ডিসকাস করছি, বিকজ এতদিন লোকে বেঙ্গল নিয়ে ইন্টারেস্ট নেয়নি, টু বি অনেস্ট উইথ ইউ, বিকজ মানে একটা লোকের টাইম ইনভেস্ট করুক বা টাকা ইনভেস্ট করুক, দ্য থিং ওয়াজ আনসার্টেন। নাও দ্যাট দে সি দ্যাট থিংস আর হ্যাপেনিং পজিটিভলি, অনেকেই দেশের জন্য কিছু করতে চায়। ক্যান বি ইনভেস্টমেন্ট, ক্যান বি মেন্টারশিপ, ক্যান বি বোথ, প্রবলি বেটার, স্কিল ডেভেলপমেন্ট, সব কিছুই। এবার দুটো ক্যাটাগরি আছে। এক হচ্ছে যে বাঙালি এখানে এন্টারপ্রেনার না, কিন্তু তুই যদি ব্যাঙ্গালোরে যাস, পুনেতে যাস, আমেরিকায় যাস, প্রচুর এন্টারপ্রেনার বাঙালি আছে, প্রচুর আছে। আমাদের নিজস্ব নেটওয়ার্ক আছে সেগুলো। তারা কি করে তাদের বিজনেসের একটা স্টেপ, একটা তো আমরা ফ্রান্স নিয়ে কথা বললাম, সেটা তো একটা হলো, কিন্তু যারা অলরেডি বাঙালি, যারা অলরেডি কলকাতায় করতে চায়, খুব ইজি ব্যাপার। তারা এখানে 5-6টা ছেলে হায়ার করবে, তারা এখানে 10টা ছেলে হায়ার করবে, তাতে ছেলেগুলো স্কিলিং হবে, অনেকে করে, 6-5 সেভাবেই তৈরি হয়েছে। তো সেইটা একটা হচ্ছে নাম্বার ওয়ান, যে কীভাবে তারা করতে পারে ইনকিউবেশনের থ্রুতে। নাম্বার টু হচ্ছে যারা এখনও করেনি, হয়তো বলছে যে না, আমি শুধু মেন্টারিং করব, যেটা আমরা চাইছি, যেটা আমি তোকে বললাম, এটা পরে আমি একটা ডিটেল বলবো যে কী করে করা যেতে পারে। যে ব্যাঙ্গালোরে বা পুনেতে বা প্রত্যেকে আজকাল 20-30 কোটি টাকা পায়, প্রত্যেকের ঘরে ঘরেই আছে। সবাই আজকাল টাকা পয়সা করেছে, স্টক থেকে ওকেই করুক। তো প্রশ্ন হচ্ছে যে তাদের স্কিল আছে, টাকা আছে, তো তারা কি করে এই স্টার্ট আপগুলোর সাথে, তো আমি যেটা তোকে যে প্রোগ্রামটার কথা বলছিলাম, যে ধরা যাক কেউ রামপুরহাটের ছেলে, কেউ বাঁকুড়ার ছেলে, কেউ মেদিনীপুরের ছেলে, সে মেদিনীপুরে কেউ একটা স্টার্ট আপ করেছে, রামপুরহাটে স্টার্ট আপ করেছে, তো হাউ ক্যান ই গিভ ব্যাক দ্যাট গাইজ। আমি ব্যাঙ্গালোরের কথা বলেছি, এভরিবডি ইজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য আইডিয়া, যে আমি
হয়তো মেদিনীপুরের একটা ছোট জায়গা থেকে এসেছি, কাঁথি থেকে এসেছি। কাঁথিতে অ্যাকচুয়ালি প্রচুর স্টার্ট আপ করার পোটেনশিয়াল আছে, তো একটা স্টার্ট আপ আছে, সেটাকে আমি মেন্টারিং করতে চাই। মেন্টারিং মানে সে তাদের স্কিল যা যা লাগবে, তার টাকা যা লাগতে গো পারে, টু মার্কেট, তার ওখানে গো টু মার্কেট, হ্যাঁ, লোকজনকে কারণ চেনে এখানে সেখানে অলরেডি কানেক্ট অলরেডি করে দেওয়া। অলরেডি করেছে। তো ধরা যাক সে সেটাকে একটা ধরে নে আমি বলবো অ্যাডপ্ট করলো, একটা সর্ট অফ লাইক অ্যান অ্যাডপশন প্রসেস অ্যাডপ্ট হচ্ছে। আ স্টার্টআপ। অ্যাডপ্ট এ স্টার্ট আপ, আগে যেরকম ছিল অ্যাডপ্ট আ ভিলেজ, যেরকম হলো অ্যাডপ্ট আ অ্যাডপ্ট এ স্টার্টআপ স্টার্ট আপ ইন ইউর সিটি অর ইন ইউর ভিলেজ। ইন আ সেক্টর অফ ইয়োর চয়েস। ইন এ সেক্টর অফ অ্যান্ড ইন এ জিওগ্রাফিক লোকেশন অফ ইউর ইয়োর চয়েস। দেখ চয়েস। এখানে একটা কি আছে যে দু টাইপের বাঙালি পাবি, একটা যাদের বাপের ট্রান্সফারেবল জবের জন্য বিভিন্ন শহরে রয়েছে, দ্যাট ক্যান বি মোর ফ্লোটিং। কিন্তু দ্যার আর পিপুল হু হ্যাভ গ্রোন আপ ইন এ সিটি লাইক আস, তাদের ডিপ টাই আছে সেই সিটিগুলোর সাথে। হুম। বিসাইড তাদের অনেক রেফারেন্সিয়েবল পিপুল আছে, যদি মানে তারা জানে কারা কি করছে না করছে। তো এইভাবে যদি একটা কানেকশনটা করা যায় যে তুমি রামপুরহাটের ছেলে, ঠিক আছে, তুমি রামপুরহাটের একটা স্টার্ট আপকে অ্যাডপ্ট করো। হুম। আমি এটা ব্যাঙ্গালোরে কথা বলেছেন, পিপল আর ভেরি ইন্টারেস্টেড টু ডু দ্যাট। ঠিক। তারা সেখানে সেটা টাকা দিয়ে মেন্টরশিপ দিয়ে দে ওয়ান্ট টু রিয়েলি গ্রো দিস। একদম। আমরা একটা স্ট্রাকচার্ড প্রোগ্রাম এই সূত্রে আমরা লঞ্চ করে দেওয়া উচিত। দিস উড বি দ্য রাইট টাইম টু লঞ্চ ব্যাক টু বেঙ্গল। ব্যাক টু বেঙ্গল, ব্যাক টু না, বেঙ্গল। ব্যাক টু বিল্ডিং বেঙ্গল, ব্যাক টু বিল্ডিং, রিবিল্ড বেঙ্গল। রিবিল্ড বেঙ্গল, রিবিল্ড বেঙ্গল। পলিটিক্যালি মোর কারেক্ট, রিবিল্ড বেঙ্গল, রিবিল্ড বেঙ্গল। রিবিল্ড বেঙ্গল মুভমেন্ট, জয়েন্ট রিবিল্ড বেঙ্গল মুভমেন্ট। মুভমেন্ট, এবং এই মুভমেন্টের মাধ্যমে আমরা একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ দিতে পারি। আমাদের একটা স্টার্ট আপ প্রোগ্রামই এটার জন্য আমরা লঞ্চ করি। আমাদের তো উই হ্যাভ দি অ্যাবিলিটি। ইনকিউবেটরের আন্ডারে একটা স্টার্ট আপ প্রোগ্রাম, যেখানে আপনারা যারাই দেখছেন বাংলার বাইরে থেকে, আমি জানি অনেকেই বিপ্লবদার চ্যানেল ফলো করেন, অনেকে আমার চ্যানেল ফলো করেন, এবং ইন জেনারেল করার ইচ্ছে থাকলে আমরা স্কোপটা তৈরি করে দিতে পারি। প্রবলেম কী হয়, অনেক সময় ওরা জানে না কাদেরকে আমরা এই হেল্পটা দেবো, কারা আছে যারা ভালো কাজ করতে পারে। অন্য একটা ব্যাপার আছে, একটা হচ্ছে যে ভাবে যেটা আমি ইনভেস্ট করলাম, এই করলাম, পালিয়ে যাবে। হ্যাঁ, এখানে সেটা না, যেহেতু এটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, পিপিপি হচ্ছে অলরেডি 1 বছর ধরে, অলরেডি তাদের স্ক্রুটিনাইজ করা হয়েছে। উই স্ক্রুটিনাইজ নো করে দে হ্যাভ তাদের বিল্ড এ ঘষা মাজা প্রোডাক্ট, করা হচ্ছে, তাদের তোমাকে ঘষা তখন মাজা দেওয়া করা হচ্ছে। হচ্ছে, হ্যাঁ, দে আর পার্ট অফ দ্য সিস্টেম। সো হঠাৎ করে যে ফ্রড করবে, তার কোনো লোকে একটা ফ্রডের ভয়টা পায়, সেটা হবে না। হুম, আর তাছাড়া যদি ওই জন্য আমি বলি যে অ্যাডপ্টেড সিটি কাউন্ট কি, তাহলে তো সেই শহরে তো তারও চেনাশোনা বন্ধু বান্ধব লোক আছে, তারাও সার্টিফাই করতে পারবে ক্রস না। চেক, ক্রস সব চেক জায়গায় ক্রস চেকের দরকার, ব্যাপার গেল। হ্যাঁ, দরকার, বাইরে ওটা দরকার। তো কারণ লোকে কখনোই চায় না তাদের টাইম বা মানিটা জলে যাক, রাইট? তো সেটা আমরা একটা এনশিওর করতে পারছি। এটাও জানে যে তাদের মার্কেটিং, প্রোটোটাইপ বানানোর যে যে সমস্যাগুলো, সেগুলো এখানে সলভ হচ্ছে। সো টুগেদার দের ইজ আই থিঙ্ক ইজ এ বিগ পোটেনশিয়াল। কারণ প্রত্যেকটা লোক, আমি নিজে একজন প্রবাসী হিসেবে বলছি, আমি হয়তো বহুদিন কলকাতা থেকে, অনেকে যায় না, 2012 সাল থেকে কলকাতা আমার কোম্পানি আছে, অনেকগুলো কোম্পানি আছে, অনেক কিছু করেছি। কিন্তু অধিকাংশ বাঙালির মধ্যে একটা বেদনা রয়ে গেছে যে দেশের জন্য কিছু করতে পারলাম না। কারণ আফটার অল এটা তো ট্রু যে তারা দেশের টাকায়, ট্যাক্সের টাকায় পড়ে ও দেশে গেছে। গিয়ে মোস্টলি যারা 50+ হয়েছে আর কি, তারা এখন যেহেতু এস্টাবলিশ হয়ে গেছে, 50+, 60+ ভাবছে যারা, ঠিক আছে, এবার যদি দেশের জন্য কিছু করা যায়, তা ছেলে পেলে এস্টাবলিশ হয়ে গেছে। ইউএসএ তো একটা সোশ্যাল সিকিউরিটি আছে, টাকা থাকা না থাকা একই যায় বৃদ্ধ বয়সে। তখন ঠিক আছে, যদি একটু দেশের জন্য কিছু করতে করে একটা স্কোপ দেওয়া যায় তাকে। তো আমরা এটাকে একটা খুব সুন্দর স্ট্রাকচার প্রোগ্রাম আমি করি। এটা তুমি লিড নাও। এইটার তুমি লিড নিলে যে সুবিধাটা না, হবে, sure. এই আমরা গ্রাসরুটস লেভেলে লোকজনের কাছে পৌঁছে দেওয়াটা খুব ইজি হবে। এবং আমরা দুর্গাপুজোর সময় 2027-এর দুর্গাপুজোয় আমরা বড় করে একটা স্টার্ট আপ কার্নিভাল করি কলকাতায়। Very good. সবাই দুর্গাপুজোর সময় কলকাতায় ফিরে আসে, এবং আমি একটা অনলাইনে দেখলাম 4টে ছেলে আমার এই কাজ করছে, এটা ডিফারেন্ট থিং। তুমি যেটা বললে, তার একটা চাক্ষুষ একটা দেখা, যে এই ছেলের এই তিনটে ছেলেপিলে মিলে একটা দারুণ একটা স্টার্ট আপ তৈরি করেছে, তাদের সাথে কথা বললাম, ইন্টারঅ্যাক্ট করলাম। সেই ইনভেস্টেবিলিটিটা আই থিঙ্ক বিকামস হায়ার। তুমি তার মধ্যে কিন্তু অনেক কনফিডেন্সটা তোমার বাড়বে। আমরা সুন্দর করে গুছিয়ে একটা বড় স্টার্ট আপ ইভেন্ট করি, উইচ উইল বি ওনলি ফোকাসড অন প্রবাসী বাঙালি যারা কলকাতায় দুর্গাপুজোর জন্য ফিরে আসছে, তাদেরকে মিষ্টি মুখ করে ফেরত নিয়ে যাবো। যে মিষ্টি মুখটা কি, কলকাতা অ্যাকচুয়ালি ঘটনা যে একটা হচ্ছে পুজোর সময় ফেরে, আবার অনেকে শীতের সময় ফেরে। নর্মালি ওই নভেম্বর টু জানুয়ারি টাইমে ওর মধ্যেই করতে হবে আমাদের ফেস্টিভ্যালটা। ব্যাপারটা। আর এটা কিন্তু আমরা বেশ বড় সড়ো করে ভাবি, কারণ আমাদের নর্মালি পৃথিবীর অন্য যেখানে যেরকম স্টার্টআপ ইকোসিস্টেম কাজ করুক, কলকাতারটা কিন্তু একটু অন্যরকম হবে, বেঙ্গলেরটা অন্যরকম না, হবে। মানে এখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে কি, যে প্রচুর বাঙালি বিদেশে গিয়ে ভালো করেছে, এই করেছে, তারা দেশের জন্য কিছু করার স্কোপ পায়নি। আর ওই একটা গিল্ট ফিলিং রয়ে গেছে যে দেশের ট্যাক্সের টাকায় আমরা বাইরে গেলাম, তারপর দেশে কিছু যদি ছেলেকে যদি করতে পারি, সবাই ওটা ইন দ্য চাইবে। সেকেন্ড ইনিংস অনেকে আছে যেটা 40-50 বছর বয়সে রিটায়ার করে গেছে, এত পয়সা কামিয়েছে, তারপরে আরো পয়সা খরচা করার জায়গা নেই। আমি এটা বলছি, কারা বেশি ইন্টারেস্টেড, যাদের ছেলে মেয়ে অলরেডি কলেজে চলে যাচ্ছে, তো তাদের আর কোনো দায়িত্ব নেই, সময় আছে, একটা সেকেন্ড ইনিংস খেলতে চাইছে লাইফে, তাদের হয়তো চাকরিও আছে ইউএসএ তে, কিন্তু দেখছে ঠিক আছে ছেলে মেয়েকে চলে, আর ইউএসএ তো অনেক সোশ্যাল সিকিউরিটি অনেক হাই না, তো তারপর তারা করবে কি লাইফে, ঠিক আছে, যদি আমি একটা লন্ডনেও প্রচুর পাবে এরকম, ক্যানাডা না, আমি বলছি জাপান থেকে শুরু করে ইউএস পর্যন্ত, ইউএসএ হয়তো বেশি হবে সবচেয়ে, সব
প্রবাসী বাঙালিদের একটা ইয়ে থাকবে যে অ্যাডপ্ট এ স্টার্টআপ ফ্রম ইওর ভিলেজ, ফ্রম ইওর দিস থিং। দেখো তারা কি ইন্টারেস্টিং কাজ করছে। অবভিয়াসলি তারা যখন দেশে ভিজিট করবে সেখানে গিয়ে দেখে আসুক কি করছে। হ্যাঁ, আর তাদের সাথে যেরকম এটা এই যখন আমাদের প্রোগ্রাম হয় বাঙালিদের প্রোগ্রামটা এনএবিসি এই বঙ্গ সম্মেলন, তখন যেরকমভাবে সুন্দর গয়নাটাকে আমরা বা সুন্দর পাঞ্জাবিটাকে আমরা শো অফ করি, সেরকম লেট পিপল হ্যাভ দ্য না কালচার ও অফ এটা শোয়িং একটা অফ আ বেটার। স্টার্ট আপ। আমার না আমাদের তাহলে এনএবিসি তেও যেতে হবে। তাহলে অবশ্যই। এনএবিসি তে আমাদের একটা স্টল দিতে হবে এটা পুরো থেকে যে অ্যাডপ্ট এ স্টার্টআপ হবে। আমার মনে হয় তবে অ্যাডপ্ট আমার স্টার্ট আপ নামটা আরো ভালো, অ্যাডপ্ট যে এ একদম স্টার্টআপ ডাইরেক্টলি যে অ্যাডপ্ট এ স্টার্টআপ ইন বেঙ্গল। অ্যাডপ্ট স্টার্ট আপ ইন বেঙ্গল, তুমি একটা শোকেস করো, তুমি মানে কলার উঁচিয়ে বলো যে দেখো আমি এই স্টার্ট আপটাকে কিন্তু গ্রো করেছি, ও যখন হ্যাঁ, কিছু মানে ছিল হি না হ্যাজ আমি দ্যাট ছিলাম। রিকগনিশন যে আমি এটাকে গ্রো করছি, আমি এটাকে করছি। ওয়্যার ইট লাইক আ ব্যাজ অফ অনার, কারেক্ট এই ব্যাজ। যে সেম ওয়ে ইউ উইল ওয়্যার আ ফ্যান্সি কুর্তা ধুতি আর একটা নাইস হ্যাঁ, একটা এবং বিসিসিএন থেকে আমাদের জুয়েলারি। আমাদের তরফ থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি এই ডেটাবেসটা ঠিকঠাক করে তৈরি করতে হবে। আজকাল তো এআই সিস্টেমের জন্য সবকিছুই তো খুব ইজিলি সার্চেবল এআই ডেটাবেসে দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যদি তারা কিছু করতে পারে, মানুষ তো এই ওই বয়সে আর কিছু চায় না, একটু রিকগনিশন চায়। হুম, যাতে আমরা রিকগনিশন দিতে পারি, যাতে মিডিয়া দিতে পারে, সেটা আমাদের বাঙালি মিডিয়াদেরও দায়িত্ব, এবং সরকার থেকে যাতে তাদের, কারণ আমাদের আগে যেরকম বঙ্গবিভূষণ সবাইকে ওই জিনিসটা বন্ধ করতে হবে। আমাদের দরকার যে বেসিক্যালি যারা সত্যিকারে কিছু করতে পারছে বাংলার জন্য, একটা স্টার্টআপকে অ্যাডপ্ট করে যদি সেই স্টার্টআপকে 100 কোটি টাকা স্টার্টআপ করতে পারে, যদি বাংলা থেকে সে একটা গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে পারে তার অ্যাক্টিভ সহযোগিতায়। কারণ আমি তো একটা কেন বলি আরও বিদেশি আনা দরকার, কারণ সে যদি এসে একটা কতটুকু টাকা ইনভেস্ট করলো, তাকে দেখে আরো 5টা তার বন্ধু কিন্তু ইনভেস্ট করবে। এক্স্যাক্টলি। মেবি সিন্ডিকেটেড মডেলে ইনভেস্ট করতে পারে, যে একটা কোম্পানিতে যদি 5 জন মিলে একসাথে ছোট, ছোট করে অ্যামাউন্টও দেয়, তাহলে ওরা 5 জন স্ট্র্যাটেজিক ইনভেস্টর থেকে স্টার্টআপটা প্রচুর বেনিফিট করতে পারল, কারেক্ট। এবং সে তাদের মানে কালেক্টিভ কনসিয়েন্স অ্যান্ড কালেক্টিভ হ্যাঁ, ইন্টেলিজেন্স থেকে করতে আমি পারল। এইটাই বলছি যে আজকে অ্যাঞ্জেল ইনভেস্টর তেমন কিছু বেশি টাকা নয়, হয়তো 50 লাখ টাকা, 1 কোটি টাকা, ওইটুকু টাকা আজকে প্রবাসে প্রায় সবারই আছে। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে যাদের মানে গ্রামের দিকে জমি আছে তাদেরও আছে। ইটস ভেরি ফানি থিং। তো সেই জিনিসটাকে যদি আমরা ফোকাস করতে পারি, কিন্তু আমি আবার বলছি টাকা ওয়েস্ট বেঙ্গলে আছে, স্কিল নেই। এদের টাকা আছে, স্কিল আছে, প্রবাসীদের দুটোই দিতে পারছে। প্লাস তারা বিশেষ করে যদি মানে ইউএস এর মার্কেটটা দরকার অনেক ক্ষেত্রে, যদি সেটা আইটি প্রোডাক্ট হয়, অন্য প্রোডাক্ট হয়, সে মার্কেটটাও দিতে পারছে। ঠিক। কিন্তু মানে এইটা আমার মনে হয় সাকসেসফুল করতে গেলে প্রবাসীদের একটা বড় সাহায্য দরকার, নেটওয়ার্ক দরকার। So আমি বলবো না যে এটা শুধু অ্যাঞ্জেল নেটওয়ার্ক, ইটস লাইক দ্যাট ব্রিঙ্গিং মেন্টরশিপ, ব্রিঙ্গিং মানি, ব্রিঙ্গিং কাস্টমার ঠিক। অলসো। আর প্লাস একটা আমাদের এখনো কিন্তু ওই বিলেত ফেরতে একটা কনসেপ্ট কিন্তু এখনো বাঙালিদের মধ্যে রয়েছে। যেখানেই তুমি দেখবে যে একটা বিদেশি একটা ছাপ্পা রয়েছে, যে না এখানে একজন ভদ্রলোক এসে বিলেত থেকে ফিরে এসে আমার স্টার্টআপে ইনভেস্ট করেছে, সেও বাঙালি, সে কিন্তু ইট বেনিফিটস বোথ পার্টিজ না, এটা ইকুয়ালি। অ্যাকচুয়ালি বাইরের যারা মানে ট্র্যাডিশনাল অ্যাঞ্জেল ইনভেস্টর নেটওয়ার্কগুলো যেগুলো কলকাতায় আছে, তারাও সেক্ষেত্রে ভরসা পাবে যে একটা সিনিয়র মেন্টার আছে এদেরকে গাইড করার জন্য, ঠিক। যে বিদেশে প্রোডাক্টটাকে নিয়ে যেতে চাইছে তার সাথে কথা বলতে পারে। কারণ কি এটাতে গ্রামের ছেলেদেরও খুব মানে উপকার হয় যে একটা। সো আই থিঙ্ক উই আর ইন এ ভেরি পজিটিভ থিং যে এবার সবচেয়ে ফার্স্ট অফ অল আই থিঙ্ক আমি মানে গোটা গ্লোবাল বাঙালির তরফ থেকে তোকে প্রথমে ধন্যবাদ দিতে হবে, বিকজ ফর দ্য লাস্ট 4 years I know how much of hard work you have been putting into this. না, না, তুই pleasure. তুই লিঙ্কডিনে লিখতিস, আমি তো লিঙ্কডিনে তো ফিডগুলো আসতো, আমি দেখতাম লাইক হোয়াট ইউ বিন তুমি ডুইং। আমাকে রিচ আউট করেছিল অরিন্দম ভাই, যে তুই যখন কেউ ভালো কথা বলছে না বাংলাকে নিয়ে, তুই রেগুলার বলে যাচ্ছিস ভালো কথা, মানে দ্যাট হ্যাঁ, ওয়াজ সামথিং ভেরি ফানি দ্যাট ইউ রাইট হ্যাড রাইট সেড। রাইট 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 না, এখানে তো আবার অন্যরকম পলিটিক্যাল প্রবলেম হয়ে যায় না, ভালো বলাও বিপদ, খারাপ বলাও বিপদ। তো হ্যাঁ। সবসময় মুখ চুপ করে থাকতে হয় এসব ব্যাপারগুলোতে। তো বাট দ্য ফ্যাক্ট ইজ যে when everybody almost like gave up on Calcutta, you did not, and you continued to bring the investment zeal, continue to bring the entrepreneurship zeal into Calcutta আর সেটা start. তো পুরোপুরি কলকাতার প্রতি ভালোবাসার জন্য। দেখো এইটা তো আর কোনো আল্টিরিয়র মোটিভ নেই, একমাত্র মোটিভ হচ্ছে বাংলার ভালো হোক, কলকাতার বাচ্চা ছেলেপেলেদের ভালো হোক। আমরা এই মুভমেন্টটা শুরু করি কেন? হ্যাঁ, না এইটা আমার মনে আছে তুই একটা পডকাস্টে বলেছিলি যে বেসিক্যালি আই উইল নট গিভ আপ অন ক্যালকাটা অন টিল মাই লাস্ট টিল মাই লাস্ট ব্রেথ। সেটা আমি সেটা তোর ভিডিওটা আমি দেখছিলাম। দেখে, আর এটার কারণ আছে, কারণ আমার বন্ধু বান্ধবরা তো বেশিরভাগ চলে গেছে। আমার এত ট্যালেন্টেড বন্ধু বান্ধব প্রত্যেকটা জেনারেশনালি হয়েছে, ব্রেন ড্রেনটা এত ম্যাসিভলি হয়েছে। তা মানে তুমি একটা কথা চিন্তা করে দেখো, ধরো একটা একটা ইয়াং একটা প্রফেশনাল, সে লন্ডনে, প্যারিসে, নিউ ইয়র্কে, সিলিকন ভ্যালিতে কেন থাকতে চায়, অ্যান্ড এত বেশি পয়সা খরচা করে? বিকজ দে পে আ প্রিমিয়াম ফর দ্য কাইন্ড অফ পিপল দ্যাট দে উইল মিট, দ্য কাইন্ড অফ ইকোসিস্টেম দ্যাট দে উইল গেট। তাই জন্যই না আজকে গিয়ে সে লন্ডনে থাকতে চায়, প্যারিসে থাকতে চায়, নিউ ইয়র্কে থাকতে চায়। এই জিনিসটা আমরা ইকোসিস্টেমটা তৈরি করতে পারিনি বলেই কিন্তু বাংলার থেকে প্রচুর না, বাচ্চারা চলে গেছে। প্রচুর মানে সবাই প্রায় সবাই চলে। প্রায় চলে গেছে। এবং আরেকটা জিনিস হয়েছে যে ইটস নট জাস্ট অ্যান ইকোসিস্টেম ফর বিজনেস, employability, employment, entrepreneurship, etc. It is also an ecosystem of fun.
আমাকে যখন থাকতে হবে আমার বন্ধু-বান্ধবদের সাথে বাইরে বেরোতে হবে, ২-৪টে ভালো রেস্টুরেন্ট থাকতে হবে, বার থাকতে হবে, একটা কটা ক্লাব থাকতে হবে। ইটস নট জাস্ট যে আমি দুর্গাপুজোর সময় বাবা-মার সাথে বা আসলাম কলকাতায় ফেরত, ঠাকুরদা, ঠাকুমার সাথে দেখা করে তারপর ফেরত চলে গেলাম। দ্যাট কান্ট বি দ্য রিজন। there is no intrinsic ভ্যালু। value of being in Bengal. I am not স্পিকিং অফ meeting new people. I'm স্পিকিং অফ দ্যাট, আর একটা আমি তোকে দুটো এখানে আমি অ্যাড করতে চাই আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। দেখ, এটা চাইনিজ প্রভাব আছে, প্লাস মাইনাস থাকবেই সে বিদেশি। এবার আমি যেটা ফেস করছি ধর এই এনআরআইদের মধ্যে, তো আমার ক্ষেত্রে যেহেতু আমি কলকাতায় 2010 সাল থেকে আমার স্টার্ট আপ, আমার একটা বড় সুবিধা হয়েছে কি, আমার বাবা মা যখনই কোনো শরীর খারাপ হয়েছে, আমি কিন্তু কলকাতায় 5-6 বার আসি, এই তো আমি 5-6 বার ভিজিট করি, রাইট? সো অ্যাটলিস্ট আমার মনের মধ্যে কোনো ইয়ে নেই যে আমার বাবা মার শেষ যে বয়সটা আমি খুব কাছে থেকে কাছে থেকে করতে দেখতে পাচ্ছি। কারণ আমি এখানে মোটামুটি একটা সময় প্রায় 4 মাস থাকতাম, মানে বুঝতে গেলে আমি 3 উইকস ক্যালকাটা আর 5 উইকস ইউএস করেছি। এখন আমি 1 মান্থ এতে থাকি আর 3 মান্থ আমি থাকি, হয়তো 2 মান্থ করে দেবো তোর জন্য। সেটা করতেই হবে। এটা তোমাকে থ্যাংক ইউ বলা দরকার যে তুমি তো ইমিডিয়েটলি অ্যাক্টিভেট করে নিজের নেটওয়ার্ক নিয়ে ঝাঁপিয়ে পড়েছো যে না না, আমাদের কিন্তু ইকোসিস্টেমটা সাপোর্ট করতে, করতেই কারণ আমি হবে। এটা নিজে ফেস করেছি এখানে স্টার্ট আপ করতে গিয়ে, যে কোনো ইকোসিস্টেম নেই। আমি হুম, তোকে গল্প বললে সব লোকজনের কান্নাকাটি শুরু হয়ে যাবে, তো পলিটিক্যাল কথাবার্তা হয়ে যাবে। মানে এমন অবস্থা, প্রথমে যখন 2012 সালে ইলেকট্রনিক্স কোম্পানি করছি, দেখছি একটা কলকাতায় কোনো ভেন্ডার নেই যে পিসিবি তৈরি করতে পারে। হুম। হাওড়ায় একটা পিসিবি তৈরি করা ভেন্ডার ছিল, তার কাছে গেলাম, বললো যে আমরা এসব বন্ধ করে দিয়েছি, আর এখানে কেউ কিছু করে না। ও বাবা! মানে একটা জিনিস করতে গেলে, একটা প্রোডাক্ট বানাতে গেলে মিনিমাম একটা ভালো ওয়ার্কশপ লাগে, একটা পিসিবি ম্যানুফ্যাকচারিং লাগে। কলকাতায় কিচ্ছু নেই। সেই অবস্থা থেকে আমি ফাইট করে প্রচুর প্রোডাক্ট এখানে বানিয়েছি। সো আই নো লাইক হোয়াট দ্য সিচুয়েশন ইজ দ্যার। সেই জন্য তুই যখন বললি যে আমি এই ইকোসিস্টেমটা বানাচ্ছি, আমি বললাম দিস ইজ দ্য রাইট টাইম, এটা করতে হবে, না করলে কিন্তু পরবর্তীকালে প্রজন্ম কেউ থাকবে না। এবার কামিং ব্যাক টু ইট, যে কেন যারা বিদেশে যাচ্ছে, ব্যাঙ্গালোরে ভালো স্যালারি পাচ্ছে, ভালো ওয়েদার পাচ্ছে, বা বিদেশে ভালো পাচ্ছে, কেন তাদের দেশে ব্যাক করতে হবে? তো কারণটা বলি, একটা হচ্ছে বাবা মার কারণ। হুম, কারণ সবাই দেশে বাবা মারা, ধর যতই তুই আমেরিকায় নিয়ে যা, ব্যাঙ্গালোর নিয়ে যা, বা কলকাতায় থাক, কেউ নিজের জায়গা ছেড়ে যেতে চায় না। যেতে চায় না। এটা একটা পরবর্তীকালে সবাই তো এক ছেলে মেয়ে, তাদেরকে ফিরে আসতেই হয়, কিছু করার নেই। তো সেই টানটা থাকে, এবং তুই যেটা বলি তার সাথে ভ্যালুটা অ্যাড করতে হবে। আজকে যদি সে একটা এখানে স্টার্ট আপের সাপোর্ট পায়, যে স্টার্ট আপ থেকে সে সিরিয়াসলি ইনকাম করতে পারে হ্যাঁ, আগে সে সাবস্টেন্সিয়াল। ফিরে আসতো শুধু হয়তো ৫ দিনের জন্য বাবা-মার সাথে দেখা করে চলে গেল। বাট তোমার মতো যদি একটা এক্সাম্পল নেওয়া যায় যে এসে আরো এক্সট্রা আরো ২ সপ্তাহ দিল যাতে, কারণ ওর যে স্টার্টআপ হ্যাঁ, গুলো আছে হ্যাঁ, হ্যাঁ, সেগুলোকে হ্যাঁ, সাপোর্ট করতে পারল। 50% to 30% থাকছে। এসব মানে আমার একটা, তোকে একটা জিনিস বলি, এটা সবার শোনা উচিত। অ্যাকচুয়ালি কোভিডের সময় তো বুঝতেই পারছিস যে বাবা মারা পটাপট মারা যাচ্ছিল। আমি খুব রুড ভাষায় বলছি, একেবারে খুব সিরিয়াস সিচুয়েশন, রাইট? তো আমার বাবারও হঠাৎ করে কোভিড হয়ে যায়, এরকম ব্যাপার। বেশ যা তো অবস্থা, আমার অ্যাকচুয়ালি কোম্পানির লোকজন বাঁচিয়েছে, কারণ আমার সাপোর্টটা ছিল বলে। তো সঙ্গে সঙ্গে আমার এখানে, আমি হসপিটালে ফোন করে করলো, আমি পরের দিনে আমি নিউ ইয়র্ক থেকে উড়ে আসি। তো এই যে আমার ফ্লেক্সিবিলিটিটা ছিল এখানে কাজ করার জন্য, আজকে আমি বলছি, আমার যদি এখানে কোম্পানি না থাকতো, আমার বাবা একদিন বেঁচে থাকতো না, ইম্পসিবল। এবং আমার মায়ের ক্ষেত্রেও একই হয়েছে, মা যখনই ইমিডিয়েটলি হসপিটালাইজেশন করতে হয়েছে, আমার কোম্পানির লোকজনই করেছে সব কিছু। অ্যান্ড আইল সে দ্যাট ফুল হার্টেডলি উইথ হ্যাঁ, অ্যাকনলেজমেন্ট। এখানে একটা ইকোসিস্টেম থাকা কি ডিফারেন্স? হ্যাঁ, বাবা মা মারা গেলে ব্যাপারটা অন্য ব্যাপার, কিন্তু যতদিন বাবা মা আছে তো এটা করতে হবে না, এটা তো ইম্পর্টেন্ট জিনিস। এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, হোয়াই দে শুড ডু ইট প্রাইমারি। সেকেন্ড একটা ব্যাপার আছে, সেকেন্ড একটা ব্যাপার কি, তুই যত বয়স বেশি হবে আর কি, তো 50+, 60+ হবে, তখন আর ততটা টাকা পয়সার দিকে নেশা থাকে না। টাকা পয়সা যাওয়ার হয়ে গেছে, লোকে জানে টাকা পয়সা তখন করে সেলফ অ্যাকচুয়ালাইজেশন এর জায়গা না, এখানে না, তুমি। ব্যাপারটা হচ্ছে তখন টাকা পয়সা তুই এনজয় করতে পারবি না তো। কি করে এনজয় করবি তুই? লাইফে তুই অতটা শুধু একটু ট্রাভেল করতে পারছিস, তো এনজয়, মানে সেই বডিটা তো আর নেবে না। তখন হচ্ছে কি 50+ এর পর লোকের মনে হয় আমার একটু পরিচিতি পরিবেশ দরকার, একটা গল্প বলতে হবে। এই যেমন হ্যাঁ, তোর সাথে আমি আড্ডা মারছি, ভাল লাগছে, ঠিক আছে, সোজা কথা। এই জিনিসটা কিন্তু লোকের মধ্যে, বাঙালি আড্ডা ছেড়ে চলে না, ঠিক রাইট? একটা একদম। সিঙ্গাড়া দিয়ে একটা গল্প করবে, আড্ডা মারবে। ধর ইউএসএতে কি হচ্ছে, আমি তো নিজে তো সুইচ করি না, আমি কিন্তু ইন্ডিয়াতে যে কদিন থাকি সারাক্ষণ কথাবার্তা, তুই বুঝতে পারছিস, মিটিং, এটা বিশাল একটা ব্যাপার। ইউএসএতে গেলাম, একা ঘরের মধ্যে সোফাতে বসে একটা ফুটবল দেখছি, এই দেখছি, আর কাজ করছি, সলিটারি এক্সিস্টেন্স হয়ে যায়। সলিটারি সেইটা এক্সিস্টেন্স বলে। সবাই আমার মনে হয় মিস করে, জানো তো এইখানে থেকে। প্রবাসে একটা বয়সের পর ছেলে মেয়ে যখন তোর কলেজে চলে গেল, তুই তো বইয়ের সাথে কতক্ষণ গল্প করবি, বাকি তো কোনোদিন কোনো সময় নেই। হুম, এবার প্রত্যেকে একটা নিঃসঙ্গতায় ভুগছে, বা বাবা মার জন্য উদ্বেগ থাকছে। এখানে যদি এখন তারা একটা পজিটিভ স্টার্ট আপ করতে পারে, এবং তুই যেটা একটা খুব মূল্যবান কথা বলেছিস, যেটা হ্যাজ টু বি মিনিংফুল কন্ট্রিবিউশন, হুম, নট যে দুর্গাপুজোতে বেরোতে এলাম, সেই স্টার্ট আপটার সাথে সে যদি ইনকাম করতে পারে সিরিয়াস লেভেলে। হুম, বাই দ্য ওয়ে, আমি এখানে একটা গোপন কথা বলে দিই, আমার বেসিক্যালি আমার কিন্তু বিভিন্ন কন্টিনেন্টে ইনকাম আছে, আমার ইন্ডিয়া তো আলাদা করে আমার স্টার্ট আপ থেকে ইনকাম আছে। ফলে আমি যখন ইন্ডিয়াতে আসি, আমার সমস্ত এক্সপেন্স আমার স্টার্ট আপগুলোই চালায়, হুম, ঠিক আছে? আমি ইনফ্যাক্ট কোনো ডলারে খরচই করি না। হুম, তো প্রশ্নটা হচ্ছে কি, যে তুই বলি না মিনিংফুল আর কি ব্যাপারটা হওয়া দরকার। তো
এই ব্যাপারটা যখনই তার মধ্যে ক্রিয়েট হবে, সে অন্তত যখন দেখতে পাচ্ছে যে স্টার্টআপটা তার ইউএসএ তে তো তার লাইভলিহুডের জন্য দরকার নেই, তার একটা চাকরি আছে। কিন্তু ইন্ডিয়ায় এসে সে যে ২ মাস থাকছে, ৩ মাস থাকছে, আজকাল সবাই ওয়ার্ক ফ্রম হোম করে। তার এখানকার খরচ ফরচ হ্যান-ত্যান স্টার্টআপগুলো পে করতে পারছে। ইট ইস ইম্পোর্টেন্ট, ফাইন্যান্স ইজ ইম্পোর্টেন্ট। তখন কিন্তু দেখবি তার মধ্যে একটা অন্যরকম ইন্টারেস্ট আসবে। না বাহ! ভালোই তো আমি এখানে থাকছি। এখানে সত্যি কথা ভালো, ভালো বাঙালি খাবার খাচ্ছি, আড্ডা হ্যাঁ, মারছি, লাইফ আছে। সো দিস ইজ রিকোয়ার্ড। এবং আজকে যদি আমি বলি যে কেউ সবকিছু ইউএসএ তে তার মানে তার বউ ছেলে-মেয়ে ছেড়ে দিয়ে এসে পুরো দেশে মাইগ্রেট করবে, দ্যাটস ভেরি সেটা সম্ভব ডিফিকাল্ট। না। এটা ডিফিকাল্ট না এবং এটা এটা মানে তাদের একটা নিজস্ব স্ট্রাগল আছে। কারণ H1B তে যারা আছে তারা হয়তো এসে ব্যাঙ্গালোরে বা পুনেতে চাকরি করছে। তাদেরকে পাওয়া যাবে না। কিন্তু যারা অলরেডি ধর সিটিজেন হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, ছেলে-মেয়ে কলেজে চলে গেছে। সারাদিন বউয়ের সাথে আর কত ঝগড়া করবে? কাজ তো করতে হবে কিছু। তো দিস ক্যান বি মোর মিনিংফুল আরকি। না আমি খুব সিরিয়াস অ্যাকচুয়ালি প্রবাসী জীবন একটা লাইক আফটার 50-60 আই এম জাস্ট সিইং ইট ফ্রম দ্য ফার্স্ট হ্যান্ড। ইটস ভেরি ভয়েড। হ্যাঁ। ইটস ভেরি ভয়েড। এখান আরেকটা জিনিস বলো, আমার মনে হয় যে অন্য দিকটায় যে আমাদের তো একটা লিঙ্কিং করছি, আমরা করছি যে প্রবাসী বাঙালি যারা অলরেডি এস্টাবলিশ তাদের সাথে ইয়াং যারা প্রথমবার স্টার্টআপ তৈরি করছে তাদের মধ্যে আমার মনে হয় ভারতবর্ষ দেশটা একটুখানি হিরো ওয়ার্শিপের দেশ, এবং খুব রিসেন্টলি হয়েছে যে আমরা স্টার্টআপসের মধ্যে কিন্তু হিরোজ দেখতে পাচ্ছি। হুম, নাহলে কখনোই ইয়াং বাচ্চারা কিন্তু কনভিন্স করতে পারছে না বাবা মাদেরকে, বাবা মারা বলছে তোমরা চাকরি করো বা গভর্নমেন্ট চাকরি করো, বা তাদের মধ্যে যে স্টার্টআপ করলে ভালো কিছু হতে পারে অভিভাবকরা সেটা কিন্তু না পাচ্ছে না। এটা আমি একটু বলে নিই। এটা নিয়ে আমি অনেক লিখেওছি। এটা কার্ল জং বলে একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন। তাকে বলা হয় যে তিনি সাইকোলজির ফোরফাদার আরকি। অ্যাকচুয়ালি ফ্রয়েডের স্টুডেন্ট অ্যান্ড কার্ল কোলাবোরেটর। ইয়ং, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার কার্ল ইয়ং। কার্ল ইয়ং এর আইডিয়েশন বলে একটা তত্ত্ব আছে যে বাচ্চারা কি হতে চায়। হুম, তো এজন্য উনি আইডিয়েশন বলে একটা ফ্রেজ তৈরি করেছিলেন। তো একটু বাচ্চা যখন বড় হচ্ছে না, তার মনের মধ্যে থাকে যে সে কি হতে চায়। তা আমরা যখন বড় হচ্ছি, যেমন আমার ছোটবেলায় মনে হতো যে মেঘনাদ সাহা বা সত্যেন বোস লাইক সায়েন্টিস্ট হতে চায়, একটা আইডল। তো হ্যাঁ, বিকজ উই স্টাডি দেয়ার লাইফ। মেয়েদের মধ্যে অনেকে ধর বলিউডে অ্যাক্ট্রেস হতে চায়, দেখবি তাদের ইয়েটি ফ্যাশন করে, এটাকে আইডিয়েশন প্রসেস বলে, এবং এটা শুরু হয় একটা কিশোর বয়সে হুম, প্রসেসটা থেকে। তো এইটা বিদেশে এবং এখন আমি ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি, বিশেষত শার্ক ট্যাঙ্ক বা এগুলোর জন্য, যেটা হয়তো তোকে এখানেও শার্ক ট্যাঙ্কের মতো ইকুইভ্যালেন্ট প্রোগ্রাম চালাতে হবে, হুম, বিকজ ইউনিট বেঙ্গলি হিরো। কারণ রাখা হচ্ছে তো সবই তো পাই বাঙালিদের মধ্যে, কোনো স্টার্ট আপ ফাউন্ডেশন দেখা যাচ্ছে না, রাইট? তো সত্যি তারা যদি দেখতে পারে যে স্টার্টআপ ফাউন্ডার অলসো বিকামিং দ্য সোশ্যাল হিরো, যেটা তুই বললি, খুব ভালো কথা বলেছিস, দেন দে ক্যান আইডিয়েট হ্যাঁ। আইডলাইজ। আইডিয়েশন বলে যে তারা তারা তার মতো মানে ড্রেস সেন্স করার চেষ্টা করবে, তার মতো কথা, এটা বাচ্চাদের হয়, কথা বলার চেষ্টা করবে, এই মিমিক করবে তাকে আর মিমিক কি, করবে, হ্যাঁ। তাকে মিমিক করবে, সে যা ভুল করে সেটাও মিমিক করবে যে ঠিক করে। এটা একটা বাচ্চা বয়সে একটা ফ্যাসিনেশন থাকে, যেটা কার্ল ইয়ং বলে গেছিলেন। এই জিনিসটা খুব দরকার। কারণটা কি হচ্ছে যে আজকে ছেলেমেয়েরা চোখের সামনে কিছু মাস্টারমশাইকে দেখতে পাচ্ছে, আচ্ছা ঠিক আছে বড় হলে এসএসসি হয়ে মাস্টারমশাই হবে, এটা হয়ে গেছে একটা বিশাল পরিমাণ সমস্যা হুম, পশ্চিমবঙ্গে। তারা যদি দেখে যে পশ্চিমবঙ্গ থেকে সাকসেসফুল এন্টারপ্রেনার বেরোচ্ছে, সাকসেসফুল স্টার্টআপ ফাউন্ডার বেরোচ্ছে, অ্যান্ড দে বিকাম দ্য আইডিয়েটর। বাই দ্য ওয়ে, স্পিকিং অফ হুইচ, আজকে আমি যেহেতু গ্রাসরুট লেভেলে দেখতে পাচ্ছি, অনেক ছেলে পেলেই কিন্তু স্টিভ জবস বল বা মার্ক জাকারবার্গ বল বা মানে আমেরিকান যারা এন্টারপ্রেনার আছে, তাদেরকে কিন্তু তাদেরকে ভীষণ আইডলাইজ করছে। আইডলাইজ করছে, উইচ ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি, ভেরি গুড। যে তাদেরকে আইডিয়ালাইজ করছে যে আমরাও তাদের মতো হতে চাই। হ্যাঁ? কেন করছে জানি না, বাট দে প্রবাবলি ফাইন্ড ইটস মোর ফ্যাসিনেটিং যে একটা বাচ্চা একটা সাম্রাজ্য তৈরি করে একটা ফেলেছে। একটা ফ্ল্যাশি একটা জীবন কাটাচ্ছে, ফ্ল্যাশি মানে না, তার একটা সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। তার একটা কথায় সোশ্যাল পৃথিবী রেসপেক্ট চলছে, আছে সোশ্যাল তার। রেসপেক্ট আছে। এইটা তো ভীষণভাবে দরকার। নাহলে তো তুই পাবি না। কারণ বাচ্চাদের যে সেলফ মোটিভেশন ফোর্সটা, ইট হ্যাজ টু বি ড্রিভেন ফ্রম দ্যাট কাইন্ড অফ আইডিয়া। সো হুম। থ্যাংক ইউ ফর আস্কিং দ্যাট কোয়েশ্চেন। ইটস ভেরি মাচ রিকোয়ার্ড। আর আমরা বাবা-মাদের জন্য, মানে অভিভাবকদের জন্য কি মেসেজ দিতে পারি যে বাঙালি ব্যবসা করলে যে জাত যায়? এটা তো আমাদের মধ্যে একটা, না এটা তো সত্যি কথা। তুমি হাসছো, বাট দিস ইজ ট্রু। তুমি ওয়েট, যেকোনো, আমরা যেহেতু স্কুল কলেজ নিয়ে কাজ করি, আমরা তো দেখছি বাবা-মাদের কাছে আমরা এত রকমের প্রোগ্রাম সেট করি আমরা। ধরো আমাদের আমরা গুগলের সবথেকে বড় পার্টনার ইন্ডিয়াতে। IBM এর সবথেকে বড় পার্টনার। কেন করেছি এটা? এই জন্য শুধু নয় যে গুগল থেকে এসে লোকজন পড়াতে পারবে, বাট স্টুডেন্টদের যে এক্সপোজারটা, গুগল এই ইকোসিস্টেমে সব সফটওয়্যার 800টার উপরে সফটওয়্যার কলেজে বসে সে শিখতে পাচ্ছে। চান্সেস অফ দেম বিল্ডিং আ স্টার্টআপ অর বিল্ডিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেঞ্চার ফ্রম দ্যাট ইজ মাচ হায়ার। এটা কিন্তু বাবা মাদেরকে বোঝানো যায় না। বাবা মার সাথে কাছে গুগলের ট্যাগ আছে, তাহলে নিশ্চয়ই ভালো হবে, তাহলে কলেজে চাকরি এখানে পাবে। চাকরি পাবে। আইডিয়াটা ইজ নট দ্যাট জাস্ট চাকরি পাবে, ইউ আর ওপেনিং আপ মেনি মোর অপরচুনিটিস। আগে এক সময় ছিল যখন বাবা মারা বলতো না একে ডাক্তার করো বা ইঞ্জিনিয়ার করো বা লয়ার করো, কারণ ওই 3টে বা 4টেই এই নাহলে কিন্তু ওর মানে জায়গা খোলা ছিল। এখন তো
লক্ষ লক্ষ জিনিস খুলে গেছে। না, একটা বাচ্চা যে ঘরে বসে কিছু না হলে কন্টেন্ট তৈরি করছে, সে কিছু না হলে 2-3-5 লাখ টাকার ব্র্যান্ড ডিলস তুলে নিচ্ছে, সেটা নিয়ে কিন্তু ওর পরিবারের লোকজনের থেকে বেশি টাকা তুলতে পারছে। আমি এটা অনেক না, লোকের এটা পডকাস্ট অলরেডি করেছি এটা এটা নিয়ে। অলরেডি হচ্ছে। আর আমি ধর প্রতিদিন যে 100-200 মতো প্রশ্ন পাই, অত তার বেশি পাই, তার একটা একটা না মেজর ব্যাপার আছে। একটা সমস্যাটা কি হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি এখনো ব্যাকওয়ার্ড ইকোনমি। যে কোনো গ্রাম শহরে শিক্ষকতার চাকরি হচ্ছে হাইস্ট লেভেল অফ চাকরি, রাইট? তারা সেভাবে অ্যাডভান্স বিজনেস দেখেনি। আর তুই যেটা বলি আইডিয়েশনটা তো দরকার না, যে অ্যাডভান্স সাকসেসফুল এন্টারপ্রেনার দেখেনি এখানে। তো ওটা একটা বিশাল প্রবলেম আছে। আর আমি তুই যতই বলি না কেন এটা একটা মানুষের ক্যারিয়ার হতে পারে, যতক্ষণ না পর্যন্ত বাবা মা চোখের সামনে দেখছে যে এখান থেকে অনেকগুলো, আমি আশা করবো যে এই অতল, মানে তুই যেটা করছিস ইট মাইট বি ল্যান্ডমার্ক ইন হিস্ট্রি। মেবি আজ থেকে 200 বছর বাদে যখন লোকে হিস্ট্রি লিখবে, বলবে যে এই মেঘদূত যে এই যে 500 মানে এই এই স্টার্ট আপ করেছিল, ইট হ্যাজ চেঞ্জ দ্য বেঙ্গল ল্যান্ডস্কেপ। বিকজ নাও প্রতিটা শহরে লোকে দেখবে যে তাদের মধ্যে থেকে সাকসেসফুল এন্টারপ্রেনার বেরোচ্ছে, যারা সোশ্যাল রেসপেক্ট পাচ্ছে, যাদেরকে সবাই ফলো করতে চায়। সেটা যতক্ষণ বাবা মা চোখের সামনে না দেখছে তারা তো বিশ্বাস করতে পারছে না। ইটস এ মেজর প্রবলেম, এটা আমি হুম সবসময় ফেস করছি। সেকেন্ড আর একটা ব্যাপার আছে, সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে বেসিক্যালি এটা একটা ফিলোসফিরও প্রশ্ন। সেটা তোকে বলি, যেমন গ্রিক ফিলোসফিতে আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে এই যে একটা মানুষকে তার উত্থান পতনের মধ্যে উত্থান পতন অর্থাৎ পেন অ্যান্ড প্লেজার এই বোধ মাধ্যমে জীবনটাকে ইয়ে করতে হয়, এনজয় করতে হয়। দ্যাটস হাউ ইউ সি দ্য কমপ্লিটনেস অফ দ্য লাইফ, রাইট? একটা entrepreneur is the best way to do that, because you'll have the ups down roller coaster in life, right? এভরি ডে, Every এভরি day ডে। there's a roller coaster. So that's like a completely Greek vision, যে আমাকে আপ ডাউনের মধ্যে দেবে। এবার বাবা মা ছোটবেলা থেকেই বাচ্চাকে এত প্রোটেক্ট হয়ে মানুষ করছে, তাকে একটা গায়ে কিছু আঁচ লাগাতে দেবে না, ডাউন দিতে দিতে দেবে না, এটা তো করলে তো হবে না। তাকে আপ ডাউনের মধ্যে থেকে লাইফটাকে বুঝতে হবে। আজকে যার জন্য দেখবি যে এত ডিভোর্স হয়ে যাচ্ছে, এত মানে বিজনেস এরা করতে পারবে না দুটো বন্ধু একসাথে মিলে, বিকজ দে ক্যানট টেক দ্য ডাউন টুগেদার। হুম প্রবলেমটা কি এত ডিভোর্স কেন? দে ক্যানট টেক দ্য ডাউন টুগেদার। হুম ওই আপ ডাউনটা তো হচ্ছে না হুম একসাথে, রাইট? তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের কিন্তু সোসাইটি ফোকাস এবং আন্ডারস্ট্যান্ডিং খুব কম আছে, এবং এর একটা বড় কারণ যে দীর্ঘদিন আমরা একটা নেহরুভাইট ইকোনমির মধ্যে ছিলাম, সোশ্যালিস্ট ইকোনমির মধ্যে ছিলাম, যাতে একটা গভর্নমেন্টের যথেষ্ট সাপোর্ট ছিল, যেটা তুই যদি আগের জেনারেশনে বাঙালি দেখি যে সবাই সরকারি চাকরি করছে, তো সেটা তো থাকছে না, বিকজ দ্যাট ওয়াজ অ্যান অ্যাবসার্ড ইকোনমি, নেভার সাকসিডেড এনিওয়ার, ইট ওয়াজ গোয়িং ডাউন ইন এনিওয়ে। তো এখন যে নতুন ইকোনমি তৈরি হচ্ছে, সেখানে এআই এর যুগে তো লোকজনের চাকরি পাই মুশকিল। হুম আজকে তোকে যদি কোনো এআই স্টার্ট আপেও কাজ করতে হয়, বস বলবে যে যা, আমি তো এআই তো সব বলে দেবে, যাও কি করে এসো এটা। হুম তোমার কি ডিগ্রি আছে, বিটেক আছে, কি আছে, আমি কিছু জানতে চাই না, তুমি করে দিতে পারলে আমি খুশি। হুম দ্যাট ইজ হাউ ইট দ্য ওয়ার্ল্ড ইজ ইভলভিং, রাইট? ইউএসএ তো তাই হয় এখন এরকম ব্যাপার। আমি নিজের ছেলে দেখছি, আমার ছেলে তো একটা স্টার্ট আপে কাজ করে, তো হচ্ছে ওইরকম ব্যাপার, কোনো ব্যাপার না, বস বলে দিচ্ছে করো, ব্যাস, দ্যাটস ইট। তুমি আমার কোর ডিগ্রি আছে কিছু যায় আসে না। ঠিক। হ্যাঁ, দ্যাট ইজ এক্স্যাক্টলি সাবিন। তো এই যে একটা পরিবর্তিত সময়, এটা তো বাবা মা বুঝতে পারছে না, যে যে সময়টা তাদের থেকে অনেকটা বদলে গেছে, অতএব তাদের ছেলে মেয়েদের ভীষণটা বদলাতে হবে। তবে আমার বিশ্বাস, যেটা তুই বললি, যদি তোর এই স্কিমটা স্টার্ট আপ সাকসেসফুল ফাউন্ডার করতে পারে, এবং তার মিডিয়ারও দায়িত্ব আছে, তুই যেটা বললি হয়তো একটা শার্ক ট্যাঙ্কের মতো প্রোগ্রাম করতে হবে, হয়তো আর তোকে শার্ক ট্যাঙ্ক আর বিগ বিগ বস বসের মধ্যে মিলিয়ে একটা মিশিয়ে প্রোগ্রাম একটা কিছু করতে হবে, যাতে বাংলার জন্য। বাংলার জন্য, যাতে লোকে বুঝতে পারে না এরা কি করছে, এদের মানসিকতাটা কি। হ্যাঁ আই থিঙ্ক আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, কারণ আজকে জেনজি সেটাই চাইছে, এবং এটা খুব ভীষণভাবে দরকার যে ওরা এদেরকে আইডিয়ালাইজ করে। এইটা আমার আরেকটা তোমার কাছে প্রশ্ন আছে, যেটা একটুখানি অন্যরকম। মানে আমরা তো প্রবাসীটা টাচ করলাম, স্টার্ট আপটা টাচ করলাম, আমরা অভিভাবকদের টাচ করলাম, স্টুডেন্টদের টাচ করলাম। একটা ক্লাসকে আমি মিস করে যাচ্ছি আমার, এবং আই উইল ট্রাই টু ফর্মুলেট ইট ইন আ ওয়ে দ্যাট মেক্স সেন্স। আমার একটা ফোরকাস্ট আছে হুম। যে বাংলার প্রথম ইউনিকর্ন কিন্তু একটা টেক ড্রিভেন এআই ব্যবসার থেকে হবে না। বাংলার প্রথম ইউনিকর্ন হবে বাংলারই কোনো এক ট্র্যাডিশনাল ব্যবসা, সেটা সোনাদানা থেকে হতে পারে, লজিস্টিক্স থেকে হতে পারে, এডটেক থেকে হতে পারে, বাট প্রিভিয়াস জেনারেশনে যারা স্টার্ট আপ, যারা একটা একটা সাকসেসফুল ব্যবসা করেছে, তার নেক্সট জেনারেশন টেক ব্যবহার করে তাদেরই ফ্যামিলি বিজনেসটাকে ডিসরাপ্ট করে বেঙ্গলের প্রথম ইউনিকর্ন তৈরি করবে। This is a framework or a thought process that I have. I want to hear your thoughts on this, whether you think this makes sense or not, or whether you are more bullish যে একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা একটা কারেন্ট যে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং হতে পারে, সেটা অ্যাগ্রোটেক হতে পারে, হাই এন্ড অ্যাগ্রি বিজনেস হতে পারে, সেই রকম একটা কোম্পানির থেকে টেক ব্যবহার করে নতুন একটা ছেলে, যে যার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই বিজনেসের মধ্যে, সেরকম একটা ছেলে প্রথম বেঙ্গলের ইউনিকর্ন তৈরি করবে, অ্যান্ড উই উইল শেক হ্যান্ডস অন ইট। দেখবো এটা 5 বছর বাদে হু উইন্স। এটা আমি একটা গেম হ্যাঁ, হিসেবে খেলতে এটা চাই। একবার ভেরি গুড, সো ভেরি গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। তো এখানে আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলি, আমি একদম খুব অ্যানেকডোটাল এক্সপিরিয়েন্স বলছি, যে অধিকাংশ বিজনেস ফ্যামিলি, বিকজ অফ দ্য টাইট বিজনেস এনভায়রনমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল,
অধিকাংশ ক্ষেত্রেই তারা চাইতো না যে তাদের ছেলে মেয়ে বাংলার, মানে তোর ক্ষেত্রে এটা এক্সেপশন যে ইউ আর টেকিং ওভার ইউর ড্যাড প্লেসিয়ান, রাইট? কিন্তু অন্যান্য ক্ষেত্রে হয় না। অন্যান্য ক্ষেত্রে আমি যেটা দেখেছি, ছেলেকে ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিচ্ছে, পুনেকে দেখাচ্ছে বাবা এই রাজ্যে থাকতে হবে না, অন্য রাজ্যে গিয়ে ব্যবসা কর। খুব খুব প্যাথেটিক সিচুয়েশন হ্যাভ টু ফেস দিস। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে তুই যেটা বললি যে যে সেটাকে টেক ইনোভেশন করে বাবার ব্যবসাটাকে স্কেল আপ কর, বাড়ানো, সোনার ব্যবসাটা, সোনার ব্যবসা, ময়রার ব্যবসা, ময়দার যাই ব্যবসা, কিছু পুরো হোক না ব্যাপারটা। এবার আমি কিন্তু খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। তো অম্বিকা, আমি যে নামটা বলছি তোমার বন্ধু, অম্বিকা সুইটসে গেলাম কালনাতে, রাইট? ছেলেটা ঠিক আছে, বাবার ছিল একটা ইয়ে, এখন 7টা সুইটস করে, বিশাল, মানে অম্বিকা সুইটস সবাই জানে, অন্তত ডেইলি 2-3 লাখ টাকার মিষ্টি সাপ্লাই করছে। ওর ক্যাপাবিলিটি মতো করেছে, বা ছেলেকে পাঠিয়েছে ব্যাঙ্গালোরে। আমাকে বলছি, বলো তো কী করা যায় বলো তো, ছেলেকে কী শেখাবো? আমি ঠিক আছে, তুমি ছেলেকে ফুড টেকনোলজি শেখাও। সে তোমারটা, তুমি 1টা থেকে 7টা করেছে, তোমার ছেলে 70টা করুক, আরও তাকে জানতে হবে ম্যানুফ্যাকচারিং, বা যেটা বললে তুমি হুম মিষ্টির দোকান। তো সেই স্কোপটা অলরেডি আছে, আই ক্যান অলরেডি সি দ্যাট ক্যান হ্যাপেন। এবং হুম আমি শুধু অম্বিকা সুইটসের কথা বলছি না, আরও এরকম প্রচুর আমি এন্টারপ্রেনারের সাথে মিট করেছি যারা চাইছি আমি, এবং তাদেরকে গিয়ে বলি যে, না তোমার ছেলেকে ব্যাঙ্গালোরে করতে বলো না। বলে না, ছেলে অলরেডি ব্যাঙ্গালোরে গিয়ে ভাবছে অম্বিকা সুইটস ওখানে খুলে চালাবে, এখানে খুব ট্রাভেল আছে তো, পলিটিক্যাল, সেটা মানে পলিটিক্যাল স্টেবিলিটি ইজ দ্য ফার্স্ট ওয়ান, তুই যেটা বলছিস আগে স্কেলেবিলিটি ক্ষেত্রে, হুম সেটা যেহেতু এখন এসছে, আই থিঙ্ক ইউ আর ভেরি হোপফুল দ্যাট দ্যাট ক্যান হ্যাপেন। আই সি দ্যাট ইটস হ্যাপেনিং ইন সাম স্কেল আর আদার। সেটাতে ইউনিকর্ন হবে কিনা বলতে পারছি না, বাট সার্টনলি দ্যারে বড় হবে। তুই যদি ইউনিকর্ন বিলিয়নের লেভেলে যেতে চাস, তো ইউনিকর্ন তখনই হয় যখন একটা গোটা ইন্ডিয়া জুড়ে B2C করতে পারবে। হুম গোটা ইন্ডিয়া জুড়ে B2C করা একটা গয়নার পক্ষে চান্স আছে, কিন্তু ওই ফিল্ডগুলো আস্তে আস্তে কমে আসছে, অলরেডি ইজ বিকাম ভেরি কম্পিটিটিভ, রাইট? এখন যেসব ফিল্ডে ইউনিকর্ন করার নেক্সট 5 ইয়ার্সের যে স্কোপটা দাঁড়িয়েছে, ডেফিনেটলি তাতে আমি বলবো হার্ডওয়্যার, semiconductor is becoming a big thing. AI is obviously becoming a big thing that they can do. Agrotech with AI or হুম food technology with AI যদি কিছু করতে পারে, গ্লোবালি কিছু করতে পারে, ডেফিনেটলি তাদের বিগ টেক মানে হওয়ার চান্স আছে। কিন্তু সেই পরিমাণ সাপোর্ট তুই তাদেরকে দিতে পারবি কিনা, এটা কোশ্চেন। আই বিলিভ ইউ ক্যান। এবং বাংলার প্রোডাক্ট, আগে বাংলা গোটা ওয়ার্ল্ডের 25% জিডিপি ছিল, একটা ভারতের 25%, গোটা ওয়ার্ল্ডের 12% জিডিপি ছিল। সো অবভিয়াসলি বাংলার ফুড, বাংলার ইভেন তুই তো এই যে যেটাকে কাঠের ফার্নিচার, বাংলার এগুলোতে তো গ্যারান্টিড স্কোপ আছে, বাট ইট হ্যাজ টু বি লাইক স্কেলড আপ। মানে আজকে আইকিয়া, তুই তো আইকিয়া জানিস, এতে রাইট? তো সেটা সুইডেনের ট্র্যাডিশনাল জিনিসটাকে করলো, তো সেই রকম যদি কেউ কেউ বেঙ্গল ফার্নিচার নিয়ে করতে পারে, সেরকম যদি কেউ একটা বাংলার গয়না নিয়ে করতে পারে, তবেই ওটা ইউনিকর্ন আর হবে। বাংলার গয়না ইউনিক, আমি তো ভাবছি ভেরি এতগুলো ইউনিক। অসম্ভব সুন্দর সুন্দর এত কোম্পানি রয়েছে, সুন্দর হাতের কাজ, এত ফাইন কাজের কাজ কেউ, কোথাও নেই, কিন্তু কিন্তু পৃথিবীতে কিন্তু কোথাও নেই, মার্কেটিং নেই। কিন্তু সেরকম লেভেলের মার্কেটিং নেই, মার্কেটিং বা আদার দ্যান মেবি আ সেনকো, যেটা দেখতে পেয়েছি, ঠিক আছে, তারা পাবলিক করে কিন্তু গিয়ে। ওরাও তো সেই বাঙালি ক্যাটাগরিতে। তুই বাঙালি গয়না তো বাঙালি বাদ দিয়ে অবাঙালিরাই পরে না, বিদেশিরা পড়বে কি করে? তুই তো তাকে যে মাথায় একটা থাকতে হবে, ঠিক আছে আমাকে তাহলে বাংলার গয়নার সাথে অবাঙালি গয়নার ফিউশন করতে হবে, বিদেশি গয়নার ফিউশন করতে হবে, হ্যাঁ, তাতে আমাকে ওই সাহসটা কারোর মধ্যে হয়নি। সো দ্যাট হ্যাজ টু বি মার্জড ইন সাম সেন্স। একটা জায়গায় বাঙালি আমি বলবো কুইক ইউনিকর্ন করতে পারে, সেটা হচ্ছে বালির ব্যবসা। বালির ব্যবসা। ইয়েস, বালির ব্যবসা। তুই তো আচ্ছা, অবাক হচ্ছিস, কিন্তু একটু বাংলায় প্রচুর এক্সপ্লেন করো। ব্যাপারটা বোঝায়। এই যে দুবাই তৈরি হচ্ছে, ধর এখন পাম্প দুবাই বা এগুলো কিন্তু সব বালি দিয়ে করছে, মানে বালি দিয়ে তোর ল্যান্ডফিল করছে আর কি। আর দুবাইয়ের স্যান্ডে বালিতে হয় না, বালি তোর অ্যাকচুয়ালি রাব বালি দরকার, যেটা অ্যাকচুয়ালি নদীর বালি আসে। আচ্ছা, তো যেগুলো আইল্যান্ডিক নেশন না, এখন আমি যেহেতু আইল্যান্ডিক নেশন নিয়ে কাজ করি, আমি তোকে বলছি দুবাই, সিঙ্গাপুর ইত্যাদি জায়গায় প্রচুর বালির চাহিদা। তারপরে এই সাউদি ফাউদি, যে সাউদি, কুয়েত সব ইত্যাদি, সব ওখানে সব 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 জায়গাতে। সব সব বালির চাহিদা, কিন্তু ওদের হ্যাঁ, ওদের মরুভূমির বালিতে হয় না। বিশাল বালির দাম বেড়ে গেছে গোটা ইন্টারন্যাশনাল মার্কেটে। ওকে, আচ্ছা, এইবার পশ্চিমবঙ্গে খাদান তো প্রচুর, মানে নদীর ধারে এত নদীগুলোকে সংস্কার করে যদি ঠিকঠাক করে বালি করে যদি এক্সপোর্ট করতে পারে, কারণ সিঙ্গাপুর একসময় ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে বালি নিত, এত বালি নিত, ওরা বন্ধ করে দিয়েছে। আর সিঙ্গাপুরে বালির ক্রাইসিস আছে। এতে এখানে আমাদের নদীগুলোর ইরোশন হবে না যদি আমার এখানে কি ভালো তো, নদীগুলো তো আমরা চাই যে আর একটু ডিপ খাত হোক, যাতে জল ধারণটা বাড়ে, আমাদের তো ডবল লাভ। এইখানেই তো আমাদের একটা পলিসি প্রবলেম হয়ে যাচ্ছে। নদীগুলোকে যদি ঠিকঠাক করে করে মাটি দিয়ে তুই ইটভাটা তৈরি করলি, বালিটাকে এক্সপোর্ট করলি, দিস ইজ অলসো দ্য ম্যানেজমেন্ট অফ দিস কিন্তু থিং। এখানে তো স্যান্ড মাইনিং হয়ে বেশি প্রচুর ইয়ে হয়ে যাচ্ছে, আমরা সেটাও জানি যে উল্টো দিস ইজ দিকে হিউজ হচ্ছে, প্রবলেম। উল্টো প্রবলেম হচ্ছে, কিন্তু সেটা তো ম্যানেজ করছে না বলে। কিন্তু হ্যাঁ, একই জিনিস অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়াতে হচ্ছে। ইন্দোনেশিয়ার বালিগুলো ওই ওই সিঙ্গাপুরে যেহেতু একই কেস হয়েছিল, যে হ্যাঁ, বন্ধ করে দিয়েছে আর কি। তো কিন্তু এইটাকে যদি ঠিকঠাক করে কেউ গভর্নমেন্ট থেকে ম্যানেজ করতে পারে না, আমাদের তো নদীর সংখ্যা প্রচুর বেশি, আফটার অল বাংলা মানে হচ্ছে, আল মানে হচ্ছে নদী আর কি। হুম, সো স্যান্ড এক্সপোর্টে বিশাল অপরচুনিটি আছে। স্যান্ডের ইন্টারন্যাশনাল মার্কেটের দাম, এটা হয়তো লোকে সোনার দাম দেখেছে, স্যান্ডের দাম দেখেনি। হুম। 5 বছরে স্যান্ডের দাম 3 গুণ বেড়ে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটে।
লোকে এই যে এই ম্যানুফ্যাকচারিং করব এই জিনিসটাই তো প্রথম থেকে ওরা ভাবতেই পাচ্ছে না। আসলে এই ম্যানুফ্যাকচারিংটা সেক্সি সেক্টর নয় তো, যে ব্যাপারটা একটা এটার মধ্যে যে আমরা বাংলার কটা বাচ্চা সবাই পড়তে চায় কম্পিউটার সায়েন্স, সবাই পড়তে চায় না তার AI ML, কিন্তু তার কারণ আছে, কারণ সেটা গ্লোবাল ডিমান্ড আছে না। তার ম্যানুফ্যাকচারিং একটা বাঙালি বাচ্চা ধর শিখলো করে, তার পক্ষে তো ইউএসএ বা অন্য জায়গায় চাকরি করা খুব মুশকিল। আমি হুম, দেখ, আমি নিজে সারা জীবন ম্যানুফ্যাকচারিংয়ে যেটুকু চাকরি করেছি ম্যানুফ্যাকচারিংয়ে করেছি ইউএসএতে। আর ইউএসএতে ম্যানুফ্যাকচারিংয়ে ওই হার্ডকোর ইউএসএর লোকেদের সাথে ডিল করা ইটস ভেরি ডিফিকাল্ট। আই মিন বিং মি, আমি অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি বলে বলছি, পারবে না করতে, খুব টাফ আছে। হুম, কিন্তু আইটিতে সব ইন্ডিয়ান, ও ইন্ডিয়ান বসে আছে, ও ইউএস না ইন্ডিয়া ম্যাটার করে না, ওটা ওটার কাছে একটা কমফোর্টেবল লাইফ হয়ে গেছে হ্যাঁ। আর কি। ম্যানুফ্যাকচারিং করতেই হবে, তুই যেটা বলেছিস হাত করতেই হবে, কারণ ম্যানুফ্যাকচারিং না আসলে এআই যুগে কিছু করতেও পারবে না, এটা নিয়ে আমার সাথে তোর কোনো দ্বিমত নেই। বাট একটা ছেলে যখন ক্যারিয়ার তৈরি করে, ও দেখে কোথায় গ্লোবাল স্যালারি পাবে, কোথায় হুম, কুইকলি রাইজ করবে, না তারও একটা অন্যরকম ম্যানেজ, যার জন্য অফকোর্স সেটা তো কিন্তু চাইবে আজকে একটা। সেটা বদলে যাবে, কারণ চাকরি পাবে না। আমি তো বলে দিচ্ছি, যারা আইটি নিয়ে পড়ছে তাদের চাকরি পাওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু তারা যদি এই আইটি প্লাস ম্যানুফ্যাকচারিং বা ওই টাইপের যায়, প্রোডাক্ট ডিজাইনে যায়, ডেফিনেটলি চাকরি পাবে। আর যারা এখন কলেজে পড়াশোনা করছে তারা যে ওর কলেজে থাকতে থাকতে এই যে 4 বছর 5 বছর সময়, উইচ ইজ আ ইনভ্যালুয়েবল টাইম, কিন্তু টু পিক আপ রিসোর্সেস, পিক আপ নেটওয়ার্কস, কোম্পানি তৈরি করা, সেই জিনিসটা যদি এরা করতে পারে শুধুমাত্র সাংস্কৃতিক প্রোগ্রাম না করে, তারা যদি সেখানে স্টার্ট আপ প্রোগ্রামস, এবং আমরা এখানে খুব পুশ করি আমাদের সবকটা কলেজের না, মধ্যে এটা কিন্তু আমি এটা। তো সেটা একটা তোদের ভিডিওতে বলেছিলাম, কারণ আমি যে কটা দেখেছি বাঙালি স্টার্ট আপ করেছে ম্যাক্সিমামই টেকনো ইন্ডিয়া গ্রুপের। আই ডিডন্ট নো হোয়াই, বাট দ্য ফ্যাক্ট ইজ যে যদি তুই দেখিস বাঙালিদের মধ্যে যাদবপুর বা অন্যান্য জায়গার থেকে টেকনো ইন্ডিয়ার থেকে স্টার্ট আপ কিন্তু সব বেশি থেকে হয়েছে। বেশি, এবং হ্যাঁ। এটা আমার নিজের অ্যানেকডোটাল এক্সপিরিয়েন্স, কারণ আমি ব্যাঙ্গালোর পুনেতে বহু স্টার্ট আপকে, যেহেতু আমাকে আমাকে অ্যাপ্রোচ করে, আমি তো করতে পারি না অত মেন্টারিং, দেখেছি যে তাতে টেকনো ইন্ডিয়া একটা বিশাল পোর্শন আছে আর কি, হুম, নট সিন। সো ইটস এ ভেরি গুড জব ইউ হ্যাভ ডান অ্যাকচুয়ালি টু। চেষ্টা চলছে, না, চেষ্টা তবে চলছে। আরেকটা জিনিস বলবো, যে যারা সাকসেসফুল এন্টারপ্রেনার হয়েছে, সেটা কলেজ ইজ অলসো টু লেট, ইটস অলসো আনফরচুনেট সিচুয়েশন। আজকে তুই স্টিভ জব দেখ, মার্ক জাকারবার্গ দেখ, দে অল স্টার্টেড ইন স্কুলস। হুম, এবং শুধু মার্ক জাকারবার্গ বাদ দিচ্ছি, আমি ইভেন ধর ইউএস এবং দুবাই এবং যেখানে আমি বাঙালি সব এন্টারপ্রেনার দেখেছি, ম্যাক্সিমাম অফ দেম এন্টারপ্রেনার্স দেখছি যে 7-8 থেকে প্রোডাক্ট খুলে বেচা শুরু করেছে আর কি। হুম। দে বিকাম ডেঞ্জারাস লেভেল অফ এন্টারপ্রেনার। আমি চিনি সব কিছু, আমি তো বলছি মানে দুবাই। সুতরাং যারা এন্টারপ্রেনার হতে চায়, ইভেন কলেজ ইজ টু লেট, দে উইল স্টার্ট ফ্রম দ্য ক্লাস 7, 8, 9। যাদের অলরেডি ঢুকে গেছে প্রোডাক্ট বানিয়ে বেচবো, একদম স্টিভ জবের মতো মাইন্ডসেট করে গেছে, ইউ ক্যানট ডু এনিথিং এট দেম আদার দ্যান দ্য এন্টারপ্রেনার, দে আর দ্য ওয়ান দ্যাট গোয়িং টু বি দ্য রিয়েল সাকসেসফুল তার পিপল। শুধু তুমি এটা বলো যে সোশ্যাল স্টিগমা কি করে কাটাবে, কারণ বাবা মা পিসি মাসি সবাই কিন্তু লেগে বলবে এই এই গেল জাত সেটা গেল তো এইসব, হচ্ছে, এই তো সেটা তো বাঙালি বাবা আমার মার সব বেচু বাবা হয়ে গেছে। অলরেডি হচ্ছে। আমি তো প্রতিদিন প্রশ্ন পাচ্ছি যে ছেলেমেয়েরা করছে, অ্যাপ করছে, বাবা মা বুঝতে পারছে না, তুই যেটা কি বললি করবে? করছে, এই কী করছে ছেলে, কেন নিটের জন্য প্রিপারেশান নিচ্ছে না ছেলে, কেন যেইর জন্য প্রিপারেশান নিচ্ছে না। তো আমি তাদেরকে একটা কথাই বলি, আপনি ছেলেকে বলছেন ডাক্তার হতে, ডাক্তার হওয়ার পর আগে যদি এমডি না করতে পারে, ওই 50,000 40,000 টাকার কনসাল্টিং করে তো হসপিটালগুলোতে খেতে হবে, সেটা তো খুব একটা কতটা সম্মানী আমি জানি না, খুব রুড বলছি কিন্তু, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা ধর যেই যে পাবে তার কোনো চান্স নেই, যেই মেন্স বা যেই অ্যাডভান্সার পেলেও তো আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি তো সে কারো না কারো আন্ডারে চাকরি করবে, রাইট? খুব ইন্টারেস্টিং, তো কতগুলো কথা বলি, আমি প্রচুর এগুলো জোগাড় করছিলাম। মানে অনেক ছেলে পেলে আমি দেখতে পাচ্ছি বাংলায়, মানে যেহেতু কিছু হবে না লাইফে, এগুলো আমি তাদের ইন্টারভিউ নিয়েছি আমার ভিডিও চ্যানেলে, কিছু হবে না লাইফে, চলে গেল মুম্বাই, চলে গেল ব্যাঙ্গালোর, গিয়ে সেখানে ম্যানুফ্যাকচারিং, এগেন ব্যাক টু দ্য ম্যানুফ্যাকচারিং, কেউ হয়তো মেটাল ম্যানুফ্যাকচারিং, কেউ হয়তো শিখলো, শিখে বিদেশে চলে গেছে, গিয়ে সেখানে কিছু টাকা করেছে, করে আবার পশ্চিমবঙ্গে এসে দের আর মানে তোর যদি তুই যদি এখন সিঙ্গুর বই বেল্টে যাস, প্রচুর মেটালের সব কারখানা খুলেছে। একজনকে আমি জানি সে এখন মাসে বছরে 10 কোটি টাকার মানে ফ্যাক্টরি তৈরি করে ফেলেছে, অথচ ছেলেটা একটা জাস্ট অর্ডিনারি বিএসসি ফেল, কিছু করতে পারেনি বলে মুম্বাইয়ে গিয়ে মামার কাছে পড়েছিল 2 বছর, গিয়ে হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং শিখে এসছে। ঠিক আছে, কিন্তু ওটা কেউ কোনো দেখে আইটি। শেখে, কেউ ঠেকে শেখে, হ্যাঁ, ওটা কি ওর উপায় ছিল না। ও বলছে, ওর। "স্যার কী করবো? আমাকে কে চাকরি দেবে? আমি বিএসসি ফেল, কিছু নেই। সরকারি চাকরিতে বসছি, কিচ্ছু হবে না বুঝতে পেরেছি। পুলিশের চাকরি পর্যন্ত পাচ্ছি না। তবে পুলিশের চাকরির জন্য একটু শরীরটা ভালো ছিল বলে ওখানে গিয়ে আমাকে ম্যানুফ্যাকচারিংয়ে নিয়ে নিল মুম্বাই গিয়ে। হুম, শিখলো, শিখে মালয়েশিয়ায় গেল, শিখলো, শিখে আরেকটা জায়গায় গেল, করে একটু টাকা পয়সা হলো। এসে নিজের গ্রামে একটা ছোটো ম্যানুফ্যাকচারিং, কারণ ও জানতো এখানে যে পিতলের ব্যবসা, করে ফেললো মেটাল ম্যানুফ্যাকচারিং। তো ম্যানুফ্যাকচারিং, আমি বিগ অন ম্যানুফ্যাকচারিং। কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে না, মানে পুরো ম্যানুফ্যাকচারিং করেছে, কিন্তু 10 কোটি টাকার ব্যবসা সে 3-4 বছরে স্কেল আপ ভাবা করেছে। যায় এটা? এবং এইটাই আমাদের, দিস শুড বিকাম দ্য ইন্সপিরেশনাল স্টোরিজ। আমাদের এই প্রত্যেকটা যে অন্টারপ্রেনার আমরা 500 জনকে
করতে পারে, 500 ইজ দ্য বেসিক মিনিমাম। আমরা চেষ্টা করবো তার থেকে অনেক বেশি লোককে সাপোর্ট দেওয়ার। দিস ইজ দ্য টিপ অফ দি আইসবার্গ। হ্যাঁ, আমরা ওর কোম্পানিটার নাম আর্থিক মেটাল। বাই দ্য ওয়ে, ওর ছবির সাথে আমার দেখেছি। ও আমাকে চেস করেছিল, আমি করিমপুরে ছিলাম, ওখানে বাইক নিয়ে আমার কাছে, ও যেহেতু বেতোয়াডাওয়ারিতে বাড়ি, 2 ঘন্টা একদম শীতের সকালে 4টের সময় চলে এসেছে। আমার সময় নেই, তাও হ্যাঁ, চলে এসেছে। বলে না, না। আর কেন দেখা করেছিল সেটাও তোকে বলি, হাসির কথা। আমি না থিওরিটিক্যালি বলেছিলাম যে যদি বাঙালি ম্যানুফ্যাকচারিং করতে চায় এটা করতে হবে। তুমি বিদেশে যাও, ম্যানুফ্যাকচারিং শেখো, বাইরে যাও, এসে তারপর এখানে খোলো। বলে স্যার কী করে বলে দিলেন বলুন তো, আপনি তো আমাকে চেনেন না। আমি এক্স্যাক্টলি তাই করেছি। করে আমি আজকে 10 কোটি টাকা 3 বছরে ব্যবসা করতে শুরু করতে পেরেছি, কারণ একটু স্কিলটা আছে। হুম, এন্টারপ্রেনারশিপ স্কিলটাই তো আসল। স্কিলটা যে শিখে গেছে সেও জানে যে কোথা থেকে সাপ্লাই করতে হবে, কি করতে হবে। ঠিক। সো দিস স্টোরিজ আর হ্যাপেনিং ইন বেঙ্গল। সো ইউ হ্যাভ দ্য পিপল হু আর এন্টারপ্রেনিওর। জাস্ট এই তুই যেটা বললি, ঠেলায় পড়ে অথবা ইকোসিস্টেম থেকে শুরু না, করতে না, হবে। একদম। হয়তো সবার জন্য এটা সম্ভব নয় এন্টারপ্রেনার হওয়া। কিন্তু যারা এন্টারপ্রেনার হতে চায় আর যাদের মধ্যে জিলটা আছে, যাদের মধ্যে স্কিলটা আছে, তাদের জন্য আমরা আছি। এবং এআইসি টেকনো এবার লঞ্চ হচ্ছে, এবং তার মাধ্যমে আমরা যে বলেছি, আমরা একটা নাম্বার একটা দিয়েছি যে 500টা স্টার্টআপকে আমরা ইনকিউবেট করব। সেইটার কাজও শুরু হয়ে গেছে। আপনারা অ্যাপ্লাই করুন। এবং আমরা চাইবো যে এই 500টা যে স্টার্টআপকে নিয়ে আমরা নেক্সট 5 বছরে কাজ করব, প্রত্যেকের গল্পগুলো হুম। যেন মানুষের কাছে আমরা পৌঁছে দিতে তো পারি। একটা তো ব্যাঙ্গালোরে স্টার্টআপই আছে, yourstory.com। ইয়োর স্টোরি তো খুব ভালো করছে খুব ভালো শ্রাদ্ধা, করছে আমাদেরও। শর্মা। হ্যাঁ, ওর সাথে হ্যাঁ, আমরা দুবার মিট করেছি। ওটা হ্যাঁ, আমাদের এখানে করতে হবে, কারণ এই আইডিয়েশনের জন্য গল্পগুলো লোকের জানা দরকার, কিন্তু হ্যাঁ, মানে ছড়িয়ে দিতে প্রত্যেকের সাথে পডকাস্ট তোমার সাথে আজকে যেরকম হলো, আইডিয়ালি আমি চাইবো যে প্রত্যেকটা স্টার্টআপ যাদের সাথে কাজ করবো, তাদের গল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য 100%। ইনোভেটরস ওভার কফি আমরা শুরু করছি ইনোভেটর একটা ওভার দ্য পডকাস্ট। কফি, যে যারা এই সাকসেসফুলি বাংলায়, এটা আমার বহুদিনের স্বপ্ন ছিল করার জন্য, কারণ এছাড়া হবে না। লোকজনকে, তুই যেটা বললি যে সোশ্যাল স্টিগমাটা, অ্যাকচুয়ালি লোকে যত দেখবে যে তাদের অ্যাকসেপ্টেবিলিটি বাড়ছে, সবাই মিলে তাদের রেসপেক্ট বাড়ছে। এখন এক সময় টিচার হলে সব থেকে বেশি রেসপেক্ট পাওয়া যেত, ডাক্তার হলে সব থেকে বেশি রেসপেক্ট পাওয়া যেত। যদি তুমি অন্টারপ্রেনার লোকে ছিছি করে, তাহলে তো তোমার সোশ্যাল স্টিগমাটা বেড়েই যাবে অন্টারপ্রেনার হওয়ার প্রতি। সেটাই কমানোর জন্য আমাদের কাজ সবে শুরু করেছি আমরা, বলা যেতে পারে একদম গ্রাউন্ড জিরো থেকে গ্রাউন্ড। আজকে আমরা এরকম একটা সুন্দর গরম গরম কনভারসেশন করতে এবং পারলাম। এবং সি দ্য ফাইট ইজ গোয়িং টু বি অল অ্যারাউন্ড। ইটস এ স্ট্রাগল ইন ফাইন্যান্স, স্ট্রাগল ইন ফ্যামিলি, স্ট্রাগল ইন স্টিগমা। লোকে বলবে ধান্দাবাজ, বাংলায় তো বাবা মা ছেড়ে দে, পাশে বন্ধুরা বলবে ধান্দাবাজ। মানে বলবে বেচু বাবা, বলবে সবকিছু, বেচু সবাইকে বেচে বাবা। দিয়ে আরে এসছি। এক ছেলে আমাকে লিখছে যে স্যার, আমি আমার শ্বশুরের বিজনেস অ্যাকচুয়ালি আছে, টেক ওভার করেছে, এটা মেটাল ম্যানুফ্যাকচারিং এগেন। তো বললো যে আমি তো শ্বশুর মানে একমাত্র মেয়ে, বললো তো আমি কী করেছি না, আমি আর নিজের চাকরি ছেড়ে, শ্বশুরমশাই বলেছে যে এটা তুমি দেখো, আমার তো আর কেউ নেই, নাহলে আমাকে ব্যবসাটা বেচে দিতে হবে। তো হুম, উনি চাননি যে শ্বশুরমশাই ব্যবসাটা বেচে দেন, তো ও এখন শিখে করছে। বেশি নয়, হয়তো বছরে 50 লাখ 60 লাখের মতো বিজনেস করছে। সে বলছে স্যার জানেন, আমি খুব চিন্তার মধ্যে আছি। আমার বাবা মা, আমার বন্ধু বান্ধব আমাকে বলছে যে তুই তোর শ্বশুরের কাছে বিক্রি হয়ে গেছিস। এই তো হচ্ছে বাঙালি। এই কি ঠিক, করবি? ঠিক এটার একটা অল্টারনেটিভ এক্সাম্পলও আমি দিই। তুমি এটা বললে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তার কালনার থেকে সেই ফ্যামিলিটা, এবং শ্বশুরমশাইয়ের ব্যবসা নেক্সট জেনারেশন ছেলেটা নিল। সেটা নিয়ে সেই শ্বশুরমশাই ভেবেছিল, ওদের অন্য ব্যবসা ছিল, স্টিল ফিলের ব্যবসা ছিল, ওদের একটা হাসপাতাল ছিল, সে শ্বশুরমশাইয়ের বানিয়েছিল, বলেছিল সেটা ট্রাস্টের হাসপাতাল ছিল। বলছিল এটাকে যদি 1 বছরে কিছু না হয়, এটাকে আমি বেচে দেবো। তখন ও, তুই ছেলেটা, মিস্টার মিস্টের কথা বলছিস? ইয়েস, না, আমি তো ওনার সাথে তো খুব ভালো করে তুমি তো পরিচিত। জানো তো। হ্যাঁ, ও আর প্রশান্ত, প্রশান্ত। ওর সান ইন ল হচ্ছে আমার খুব ভালো আচ্ছা, বন্ধু। ভেরি গুড, ভেরি এবং গুড। সে সেটা চার্নক গ্রুপটাকে নিয়ে বিশাল করে করেছে, এখন লোহিয়া হাসপাতালটাকে নিয়ে নতুন আমি জানি হসপিটাল ওটা, আমি করেছে। ওনার সাথে কত আগের বারই এবার কথা তুমি বলছিলাম। একবারে বুঝে গেলে গল্পটা। সো দিস ইজ দ্য ডিফারেন্স। এদিকে কিন্তু যে বাঙালি হলে তুমি একদিকে শ্বশুরের কাছে বেঁচে গেলে, উল্টো দিকটায় তুমি যদি দেখো প্রশান্ত শর্মা অ্যান্ড দ্য ফ্যামিলি, ফ্যামিলিজ কেম ক্লোজার টুগেদার, এবং শ্বশুরমশাইয়ের এই দ্য মেডিকেল পার্ট অফ দ্য বিজনেস হি টুক ইট ভেরি বাই দ্য ওয়ে, লার্জ। মানে উনার শ্বশুর ইজ রিমার্কেবল। আমি ওনাকে নিয়ে একটা রিমার্কেবল। ফেসবুকে লিখেছিলাম, এখনো গঙ্গার ধারে বাড়িতে থাকে। আমি সেই বাড়িতে গিয়ে ওনাকে মিট করেছিলাম, যেহেতু ওটা ওনার 5,000 কোটি টাকার বিজনেস চালাচ্ছে, কিন্তু কলকাতায় উনি কালনা থেকে যাতায়াত করেন। কালনার ওই ভিটে বাড়িটি উনি ছাড়বেন না, কারণ ওটা ওনার বাবার বাড়ি। একদম। আই হ্যাভ নেভার সিন এ পার্সন লাইক দ্যাট। আমি উনার কথা যে এত এত শুনেছি, আর উনার মানে একবারই আলাপ হওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু প্রশান্তের থেকে এখনও আমি যেটা শিখি যে মাইন্ডসেট, কিন্তু ব্যবসায়িক মাইন্ডসেট, অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট ইট ক্যান বি এ সোশ্যাল আপলিফটার, এটা কিন্তু বাঙালিদের মধ্যে যদি আমরা না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু বাংলার রিবিল্ড করাটা আমার মনে হয় আমাদের জেনারেশন কেন, এটা নেক্সট না 10 না আমরা জেনারেশনেও এটা, হবে। না এটা হবে। দেখ, আমি আরেকটা পজিটিভ নিউজ দিই। আমি যেটা দেখেছি, নিয়ে আমি এটা ইতিহাস পড়ে বলছি, চেকোস্লোভাকিয়া, স্লোভানিয়া আর আয়ারল্যান্ড,
20 বছরের মধ্যে ওদের ভাগ্য কিন্তু স্টার্ট আপ করেই সরিয়েছে এবং এটা 20 বছর লেগেছে। স্টার্ট আপ সিটিজ তৈরি হয়েছে, স্টার্ট আপ সিসি করেছে, দে ডিড ভেরি ওয়েল। ডাবলিনে আয়ারল্যান্ড ডাবলিনে হয়েছে ওখানে তোমার যেটা দরকার সেটা হচ্ছে পলিটিক্যাল সাপোর্ট, অ্যান্ড আই বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। কারণ স্কুল লেভেল থেকে এবং আমি শুধু স্টাডি করেছি যে কেন আয়ারল্যান্ড, কেন স্লোভানিয়া, কেন চেকোস্লোভাকিয়া ভালো করেছে, এবং এই ব্যাপারগুলো আমি যারা যেহেতু ক্যারিবিয়ানে যেখানে পলিসি মেকিংয়ে আছে আমি সেদেরকেও বলি, স্কুল লেভেলটা বদলে দিয়েছে। স্লোভানিয়া কি করলো, যখন আইটি টেকনোলজি একদম ক্লাস 6-7 থেকে ছেলেদের প্রোডাক্ট বানাতে শিখিয়েছে, সফটওয়্যার প্রোডাক্ট। আজকে স্লোভানিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ বিলিয়নার পার মিলিয়ন। এস্তোনিয়া খুব ভালো কাজ করেছে, কিন্তু এস্তোনিয়া ফাটিয়ে দিয়েছে পুরো একদম একদম। এবং তুই যদি দেখি এস্তোনিয়া স্কুল সিস্টেম কিভাবে রিফর্ম করেছে, ইটস দ্য নাম্বার ওয়ান। ওরা যে এস্তোনিয়ার ফিনল্যান্ড প্রত্যেক বছর প্রাইজ করে করছে, এবং প্রত্যেকটার সাকসেস স্টোরির মূলে আছে স্কুল সিস্টেম। আজকে ফিনল্যান্ড বল, এস্তোনিয়া বল, ছোটবেলা থেকে ক্লাস 2 থেকে জিওমেট্রি শেখাচ্ছে, কার্পেন্ট্রি করে জিওমেট্রি হাতে করে শেখো। আর আমাদের ছেলেমেয়েরা কি করছে, করে ওই পরীক্ষায় 100 পেলো, হয়ে গেল, বাবা মা খুশি। ওই না ওরা, আমি দেখেছি ম্যাথামেটিক্স বুঝছে না, ওদের মাথায় কিছু ঢুকেছে যে ওই ম্যাথামেটিক্সটা কোন কাজে আসে না, খায় না, মাথায় দেয়। কারণ কনটেক্সচুয়াল এডুকেশন ইজ নট হ্যাপেনিং, দেয়ার ইজ নো কন্টেক্সচুয়াল এডুকেশন। অ্যান্ড আমি আবার বারবার করে বলছি যে এডুকেশন সিস্টেম যদি না চেঞ্জ হয়, এবং লার্ন ফ্রম এস্টোনিয়া, লার্ন ফ্রম স্লোভানিয়া, লার্ন ফ্রম আয়ারল্যান্ড, লার্ন ফ্রম ফিনল্যান্ড, দেন বুঝতে পারবে যে ওই সিস্টেমটা চেঞ্জ করলে ওরা কিভাবে একটা এন্টারপ্রেনার তৈরি করতে পারে। তাহলে আমরা আজকে এবার যাই, এবার খিদেও পেয়ে গেছে। যে আমরা লাস্ট প্রায় ঘন্টা দুয়েক একটা গরম গরম আড্ডার মধ্যে দিয়ে গেলাম, যেখানটায় আমরা টপিক তো প্রচুর কভার করলাম, কিন্তু আমার মনে হয় সব থেকে আই থিঙ্ক দ্য ওয়ান থিং দ্যাট আই লিভ বিহাইন্ড from this podcast is that there is a relentless amount of optimism for Bengal, and this is not optimism just between citizens like us. It is from people who have left Bengal long time ago, but they want to give back, contribute. There is, and there are opportunities now that we have never perhaps seen in our lifetimes before. এটাকে কিভাবে আমরা কাজে লাগাবো, সেটার মাধ্যমেই কিন্তু আগামী দিনের বাংলা বড় হবে, বাঙালির মানুষজনের ভালো হবে, এবং সেই জন্য আমরা কাজ করে যাব। আজকে এই অবধি আমরা রাখি আমাদের পডকাস্টটা। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর বিপ্লব পাল। আমি একটা লাস্ট প্রবাসী বাঙালিদের জন্য একটা মেসেজ দিই। আচ্ছা, মেসেজটা তুমি দিয়েই দাও। সেটা হচ্ছে 4th মের, এটা খুব ইন্টারেস্টিং অলসো। 4th মে রেজাল্ট বেরোনোর পর আমি যতগুলো বাঙালি পার্টিতে গেছি, জেনারেলি বাঙালিরা এইসব বাঙালি পলিটিক্স নিয়ে কোনোদিন কোনো ইন্টারেস্ট দেখায়নি। 4th মের পর যতগুলো বাঙালি পার্টিতে গেছি দেখছি ঘন্টার পর ঘন্টা খুব এক্সাইটেড, কিছু একটা বাংলায় হতে চলেছে। আমি বলবো বি দ্য পার্ট অফ এক্সাইটমেন্ট, বাইরে না থেকে। সো আই থিঙ্ক আমি যেটা বলছি, উইথ অল থ্যাঙ্ক টু মেঘদূত, ও একটা কন্ডুইট তৈরি করছে যাতে প্রবাসী বাঙালিরা ক্যান বি পার্ট অফ রিবিল্ডিং বেঙ্গল। সো লেট কাম ব্যাক অ্যান্ড গিভ সামথিং। এবং এটা পার্সোনালি, এটা আমি বলছি না যে তারা চ্যারিটি করবে, ভ্যালু সিস্টেম পার্সোনালিও দরকার হবে। সেই এক্সাইটমেন্টটা ক্যারি ইট টু ফ্রম অ্যাব্রড টু ক্যালকাটা। আর শুধু এক্সাইটমেন্টটা নিজের বেডরুমে করলেও হবে না, তোমাকে কিন্তু আমি দেখছি তো বাঙালিরা শুধু পার্টিতে ডিসকাস করছে বিশাল একটা ব্যাপার, কিন্তু ওই বিশাল ব্যাপারটা তোমাকে ছাড়া হবে না। ঠিক, ইউ কাম ব্যাক, you have to, and you can benefit from the upside of it also. কালকে এই কোম্পানিগুলোই যখন $70 million billion কোম্পানি যদি তৈরি হয়, you can be part of that. আর একটা ব্যাপার হচ্ছে, একটা আইডেন্টিটির ব্যাপার আছে। যতই হোক না কেন, ঠিক আছে আমেরিকান এই সবই ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করলেও বাপের জন্মে আমেরিকান হতে পারবো না, বাজে বলে তো লাভ নেই, রাইট? তো ওটা আমি বাঙালি থাকবো, তো বাঙালিদের মধ্যে এসে কিছু করো, বাঙালি হতে বলো। একদম। চলো আজকে এই অবধি থাকলো, দেখা হবে পরের এপিসোডে ফর মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেন দ্য পডকাস্ট। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং বাংলার আগের দিনের জন্য প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। আমরা শুধু করলে হবে না, আমরা চেষ্টা করছি, কিন্তু সবাইকে সঙ্গে চাই। দেখা হবে পরের এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Make Calcutta relevant again. You already know.